অবস্থায় ঝিলমিলের পেছনে বাড়ির সাথে আলতাফ চৌধুরী কোনো একটা কাজে এসেছিলেন। আচমকা আমার চোখে পড়ল পাশের বাড়ির একটি বেলকনিতে। বারিশের চোখ এড়ালো না বিষয়টা। সে আর চোখে শ্বশুরের দিকে তাকালো। আলতাফ চৌধুরীকে ছাদে দাঁড়িয়ে থাকতে দেখেই বারিশের গম্ভীর মুখে বাঁকা হাসি ফুটে উঠল। এবার সে ইচ্ছে করে ঝিলমিলের আরও কাছে ঘেসে দাঁড়ালো, যেন দূর থেকে দেখলে মনে হয় তারা খুব অন্তরঙ্গ অবস্থায় আছে। বারিশকে এত কাছে চলে আসতে দেখে আতঙ্কে চোখ দুটো বন্ধ করে শক্ত করে ফেললো ঝিলমিল। জড়তা চড়ানো গলায় তার মুখটা থেকে আবারও অবাধ্যের মতো বেরিয়ে এলো, চাচ্চু। বারিশ আর সময় দিল না। সে নিচে বুড়ো আঙ্গুলটা দিয়ে ঝিলমিলের কাঁপতে থাকা ঠোঁট দুটো শক্ত করে চেপে ধরল। তারপর নিজের মুখটা একদম ঝিলমিলের কানের কাছে নামিয়ে এনে ফিসফিস করে বরফ শীতল আওয়াজে বলল, কি বললাম কানে চায়নি? চাচু বললে এখান থেকে ঠাস করে নিচে ফেলে দেব। চাচু বলা যাবে না, মনে থাকবে? ঝিলমিল কোনো মতে চোখ বন্ধ রেখেই মাথা কাত করে সায় দিল, কিন্তু বারিশ তার জায়গা থেকে এক চুলও সরল না। সে আগের মতোই ঝিলমিলের উপরে ঝুঁকে থাকা আর চোখে আবারও ছাদে দাঁড়িয়ে থাকা আলতাফ চৌধুরীর দিকে তাকালো। দূর থেকে নিজের মেয়ের এই অবস্থা থেকে আলতাফ চৌধুরী রাগে খুবে লজ্জায় যেন জ্যান্ত কয়লা হয়ে গেলেন। মেয়ে জামাইয়ের এমন প্রকাশ্য বেয়াদবি দেখে মুখটা লাল করে ফুসতে ফুসতে ছাদ থেকে নেমে গেলেন তিনি। ছি, আস্তাগফিরুল্লাহ, নিজের মেয়ের এমন দৃশ্য দেখতে হলো তাকে। আলতাফ চৌধুরী ছাদ থেকে নেমে পুরোপুরি যেতেই বারিশ এক ঝটকায় ঝিলমিলের উপর থেকে সরে এলো। ওর স্পর্শ থেকে মুক্তি পেয়ে ঝিলমিল ঝরপর করে চোখ মেলে লম্বা একটা শ্বাস নিল, যেন এতক্ষণে মেয়েটা একটু হাঁপ ছেড়ে বাঁচল। বারিশ নিজের সাথের হাতেটা ঠিক করতে করতে একদম স্বাভাবিক গলায় বলল, সারা রাত তো ঘুমাওনি, চাইলে এখন একটু ঘুমোতে পারো। আমার ঘুম এখন আসবে না। বারিশের চোখ এখনো ছাদে আটকে আছে আর মিটিমিটি হাসছে। সে দেখে ঝিলমিলকে বলল, আপনি হাসছেন কেন? তুমি বুঝবে না। শহরের পাঁচতারকা হোটেলের বিশাল বলরুমটি এখন আলো ঝলমল করছে। শাহরিয়ার পরিবারের ছোট ছেলের রিসেপশনে আজ, তাই পুরো শহরের নামি দামি ব্যবসায়ী রাজনীতিবিদরা এসে ভিড় জমিয়েছে। স্টেজের চারিপাশে রাজকীয় ফুলের সুবাস আর ক্যামেরার ফ্ল্যাশের আলোকিত মুখরিত। এই জমকালো মঞ্চের ঠিক মাঝখানে ভারী একটা লেহেঙ্গা ভর্তি গহনা আর চড়া মেকআপে পুরো সংসেজে বসে আছে ঝিলমিল। ভিতরে ভিতরে তার কি যে পরিমাণ বিরক্ত লাগছে তা কেবল সেই জানে। স্বাভাবিক সময়ে যে মেয়ে জিন্স কুর্তি আর ওনার সামলাতেই হিমশিম খায়, সে আজ এত জিনিসপত্র ওজনের ভারী নেকলেসটা গলায় পিতেছে। লেহেঙ্গার পিনগুলো বারবার চামড়ায় কি ফুটছে, অসহ্য হয়ে যাচ্ছে ঝিলমিল। কিন্তু উপায় নেই, একের পর একটা ভিআইপি মেহমান স্টেজে আসছেন আর বারিশও ঝিলমিলের সাথে মুচকি এসে পরিচিতি হচ্ছেন। ঝিলমিল লোক দেখানো একটা মেকি হাসি ঠোঁটে ফুলিয়ে ক্লান্ত ভরা মাথা নেড়ে যাচ্ছে। তবে ঝিলমিলের চোখজোড়া বারবার চলে যাচ্ছে বলরুমের মূল প্রবেশদ্বারের দিকে। সে চাতক পাখির মতো নিজের পরিবারের অপেক্ষায় আছে। নিজের বাবা মা দাদিমার মুখটা না দেখা পর্যন্ত তার মনটা কিছুতেই স্বস্তি পাবে না। এইসবের মাঝে সবাই যখন নতুন দাম্পত্যকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত, তখন স্টেজ থেকে খানিকটা দূরে লাইটিংয়ের আলো আধারিতে দাঁড়িয়ে থাকা কিছু তরুণ তরুণীর ফিসফিসানি আচমকা বারিশের কানে এসে ঠেকল। বারিশের শ্রবণ শক্তি বরাবরই তীক্ষ্ণ। পারফিউমের কড়া গন্ধ মৃদু মিউজিকের আওয়াজ ভেদ করে সেই বিষাক্ত কথাগুলো সরাসরি মস্তিষ্ক গিয়ে আঘাত করল। বারিশ আর চোখে সেদিকে তাকাই। জারিফের বন্ধুর গ্রুপের একজন জারিফকে কোনো দিয়ে গত মেরে বিদ্রুপ করে বলছে, এই মেয়েটার সাথে নতুন রিলেশন ছিল জারিফ? আমাদের বারিশ স্যারের সাথে এই ঝিলমিল কিভাবে সম্ভব ভাই? স্যার এত বড় একজন মানুষ হয়ে শেষে কিনা তোর রিজেক্ট করা একটা মেয়েকে বিয়ে করলো? জাস্ট ভাবা যায় না। আরেকটা ছেলে ক্লাস হাতে নিয়ে কুৎসিত একটা চিলতে হাসি ফুটিয়ে যোগ করলো, আর বাদ দে না, যা হয়েছে ভালোই হয়েছে। তো একই জিনিস একবার জারিফ টেস্ট করছে, আবার ওর আপন চাচা খাবে। বন্ধুদের এই নোংরা রসিকতায় এতটুকু লজ্জিত না হয়ে জারিফ নিজেই এসে তাদের সাথে যোগ দিল। গ্লাসে একটা চুমুক দিয়ে অত্যন্ত তাচ্ছিল্যের সুরে বলল, খেতে আর পারলাম কই, আমার টেস্ট করার আগেই তো পাখি ডানা মেলে সোজা চাচুর কাছে গিয়ে ঢুকে পড়লো। জারিফের আরেক বন্ধু এবার জারিফের কাঁধে হাত দিয়ে নিচে সরে আরও যখন একটা ইঙ্গিত করলো, তাতে কি হয়েছে মামা, একই বাড়িতেই তো আছিস এখন, সুযোগ বুঝে যে কোনো দিন রাতে চাচা ঘুমালে ডিরেক্ট ঘরে ঢুকে পড়বি। কথাগুলো শেষ হতেই ওরা সবাই একসাথে নিচু গলায় হেসে উঠল খিলখিল করে। বারিশের পুরো শরীর যেন বরফে জমে গেল, শক্ত হয়ে চোয়ালের হাত দুটো হাত মুঠোই এত জোরে বন্ধ করলো যে নখগুলো হাতের তারও ভেদ করে উপক্রম। চোখ দুটোতে এক লম্হায় নেমে এলো আদিম কোনো হিংস্র পশুর মতো খুনে চাহনি। তার নিজের ভাইপোর মুখ থেকে তার স্ত্রীর নামে এমন নোংরা সস্তা এবং জঘন্য ইঙ্গিত সে কোনোভাবে মেনে নেবে না, তাই ভরা অনুষ্ঠানে ফিরেও না। বারিশের হাতের ভেতরে রক্ত টকপক করে ফুটতে শুরু করলো। তার পাশে থাকা ঝিলমিল টের পাচ্ছে তার ঠিক পাশে একটা জীবন্ত অগ্নিগিরি বিস্ফোরণের অপেক্ষায় ফুসছে। বারিশ ঝিলমিলের দিকে একবারও তাকালো না। বসা থেকে ধীর পায়ে উঠে দাঁড়িয়ে সোজা হেঁটে গেল স্টেজ থেকে নিচে নেমে এলো। তার হাঁটার ধরন আর চোখের চাহনি দেখে সামনে 2-4 জন বেহুমান ভয়ে রাস্তা ছেড়ে পিছিয়ে গেল। ঝিলমিল একটু অবাক হয়ে দেখল জারিফ আর তার বন্ধুরা এখনও নিজেদের রসিকতায় মজে গ্লাস হাতে হাসাহাসি করছিল। ওরা টের পাওয়ার আগেই বারিশ এসে ঠিক ওদের মাঝখানে দাঁড়ালো। চাচু, তুমি এখানে? জারিফের কথা শেষ করার সুযোগই পেল না। বারিশ এক ঝটকায় জারিফের কলারটা
এমনভাবে চেপে ধরলো যে ওর হাতের গ্লাসটা ফ্লোরে পড়ে ঝানঝান করে ভেঙে গেল। কিছু বুঝে ওঠার আগেই বারিশ তার ডান হাতের শক্ত মুঠোটা সোজা জারিফের জোয়ালে তাক করলো। ঠাস ঠাস পরপর দুটো খুশিতে জারিফ ছিটকে গিয়ে পাশের একটা আঁচড়ে পড়লো টেবিলের ওপরে। টেবিলের কাচের গ্লাস আর খাবারের প্লেটটা ভেঙে চুরমার হয়ে গেল। স্যার, আপনি কি মারছেন কেন? জারিফের এক বন্ধু এগিয়ে এসে বারিশের হাত ধরার চেষ্টা করতেই বারিশ ঘুরে দাঁড়িয়ে তার পেটে সজোরে একটা লাথি বসালো। ছেলেটা আর্তনাদ করে পেটে হাত দিয়ে সোজা হয়ে ফ্লোরে বসে পড়ল। পুরো বলরুমের মিউজিক এক মুহূর্তে বন্ধ হয়ে গেল। শত শত মেহমান, বিজনেসম্যান, নামি দামি মানুষ স্তব্ধ হয়ে দেখতে লাগলো এই তাণ্ডব। ঝিলমিল স্টেজ থেকে ভয়ে দাঁড়িয়ে পড়তেই হাত পা কাঁপছে তার। বারিশ থামলো না। সে ফ্লোরে পড়ে থাকা জারিফকে শার্টের কলার টেনে ধরে তুলল। জারিফের মুখ দিয়ে তখন রক্ত গড়াচ্ছে। বারিশ ওকে নিজের মুখের একদম কাছাকাছি এনে সিংহের মতো গর্জনে উঠে পড়ল। তোর জন্মদাতা ফরহাদ শাহরিয়ার তোকে শিক্ষা দিতে পারেনি, কিন্তু আমি দেব। আজ থেকে যদি তোর বা আর তোর এই আবর্জনা বন্ধুদের মুখ থেকে ঝিলমিলের নামে একটা আজেবাজে কথাও বের হয়, তবে এই শহরে তোদের বেঁচে থাকা আমি অসম্ভব করে দেব। আমার ভাইপো বলে একদম ছেড়ে দেব না তোকে। গেট আউট ফ্রম মাই সাইড। বারিশের এই রন্ধ্রমূত্রী দেখে জারিফের বাকি বন্ধুরা ভয়ে সরে গেল। জারিফ এক হাতে দিয়ে নিজের রক্তাভ মুখ চেপে ধরে অপমানে কুকড়ে উঠল। পুরো হলের মানুষের সামনে এই গণধোলাই সে কল্পনাও করতে পারেনি। বারিশ নিচের কোটের বোতামটা ঠিক করতে করতে বড় বড় শ্বাস নেয়। পুরো বলরুমে সেই থমথমে আর পিনপতন নীরবতার মাঝে হন্তদন্ত হয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করলো ঝিলমিলের পরিবার। আকাশ পিঠ ঠেলে দ্রুত এগিয়ে এলো বন্ধুর পাশে। চারিপাশে ভাঙচুর আর জারিফের রক্তাক্ত অবস্থা দেখে আকাশের চোখ কপালে। কি হয়েছে এখানে? বারিশ আকাশের কোনো প্রশ্নের উত্তর দিতে জারিফের দিকে তাকিয়ে কমকমে গলায় বলল, বের হয়ে যা এখান থেকে, চোখের সামনে থেকে যা। বারিশের সেই ধমকে জারিফ আর তার বন্ধুরা নিজেদের কোনো মতে সামনে নিয়ে লাইমলাইটের আড়ালে চলে গেল। এদিকে ঝিলমিলের দাদিমা বাবা আলতাফ চৌধুরী আর মা নাজমা তারা দ্রুত মেহমানদের ভিড় ঠেলে স্টেজের উপরে ঝিলমিলের কাছে ছুটে গেলেন। দাদিমা ঝিলমিলের দুটো হাত নিজের হাতের মুঠো নিয়ে আকুল হয়ে বললেন, কি হয়েছে জাহান সোনা? অমন জড়সড় হয়ে কাঁপছো কেন তুমি? নাজমা বেগম আর আলতাফ চৌধুরীও মেয়ের ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে একের পর একটা প্রশ্ন করতে লাগলেন। ঝিলমিল তখন ভয়ে আর আতঙ্কে কাঁপছিল। সে কোনো উত্তর না দিয়ে মায়ের কোলে থাকা নিজের ছোট্ট ভাই জিহানকে কোলে নিয়ে একটু দূরে আকাশের দিকে পাশে দাঁড়িয়ে থাকা বারিশের পিঠের দিকে তাকিয়ে অসহায় গলায় ফিসফিস করে বলল, আমি সত্যিই জানি না দাদিমা কি হয়েছে। উনি হঠাৎ এমন রেগে গিয়ে সবাইকে এমনভাবে মারতে শুরু করলেন, আমি কিছু বুঝতে পারছি না। দাদিমা দোহাই তোমাদের, আজকে আমাকে তোমাদের সাথে বাড়ি নিয়ে যাও। উনি যদি রেগে গিয়ে আমাকেও মারে। That's the right way. Live your life and stay young on the floor. That's the right way. Grab somebody, drink a little more. La 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 la. কাঁচের গ্লাসে বরফের টুকরো কিউবগুলো চামচের সাথে লেগে টুকটাক শব্দ তুলছে। এক হাতে জ্বলন্ত সিগারেটের ফিল্টারটা ঠোঁটে চেপে ধরে ধোঁয়া উড়ালো মেয়েটা। অন্য হাতে আলতো করে ধরা ড্রিঙ্কসের ক্রিস্টালটা গ্লাস। অবিন্যস্ত চুলে ক্লান্ত চোখ দুটো নিয়ে সে টেবিলের উপরে ভর্তি ক্লাবের ড্যান্স ফ্লোরে নাচতে থাকা নাতাল মানুষগুলোর দিকে তাকিয়ে আছে। স্পিকারের গানের লাইনগুলো সাথে আপন মনে বের করে ঠোঁট মেলাচ্ছে ও। তার পুরো টেবিল জুড়ে বসে থাকা বন্ধুরা গভীর কৌতূহল নিয়ে এতক্ষণ ধরে শুধু ওর এই খামখেয়ালি রূপটাই দেখেছিল। সহ্য করতে না পেরে গ্রুপের একজন ওর হাত থেকে গ্লাসটা কেড়ে নেওয়ার চেষ্টা করে বলল, টানা 2 দিন ধরে তুই এসব গিলছিস দেখি, এবার অন্তত একটু থাম। নিজের রিভলভারটার 12টা বাজাবি নাকি? পাশে থেকে আরেকজন বন্ধু কপালে ভাঁজ ফেলে যোগ করলো, আরে ভাই, ওর প্রবলেমটা কোথায়? ও কেমন ছেলে চাই যার সাথে ওর বিয়েটা ঠিক হয়েছিল? সেই ছেলে তো লাখি একটা, হ্যান্ডসাম, সাকসেসফুল, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড স্ট্রং। তারপরও এই মেয়ে বিয়ের আসর থেকে কেন পালালো? গ্রুপের আরেকটা মেয়ে এবার টিকির একদম কাছাকাছি ঘেসে এসে ফিসফিস করে বলল, তোরা বুঝছিস না কেন? ডেফিনেটলি অন্য কোনো চক্কর আছে। দেখি তুই কি অন্য কারো প্রেমে পড়েছিস? এমন কিছু হলে আমাদের বল, কেন লুকোচ্ছিস? নাকি বারিশ তোকে রিজেক্ট করেছে আর তুই নিজের ইগো বাঁচাতে পালিয়ে আসার নাটক করেছিস? বন্ধুদের একের পর একটা খোঁচা আর জ্বলে উঠল দেখি। তপ্ত ধোঁয়াটা একটা ঝাটকায় ছেড়ে দিল টেবিলে ছেড়ে সোজা দাঁড়িয়ে পড়ল। রাগে ওর ফর্সা মুখটা লাল হয়ে গিয়েছে। শাট দ্য ফাক আপ ইউ বাস্টার্ড, জাস্ট শাট ইউর গ্যান্ট মাউথ। তোদের এই ফালতু গসিপ আর সস্তা লজিক এবার বন্ধ করবি? আমার লাইফ, আমার ডিসিশন। কার সাথে আমার বিয়ে হয়েছিল আর আমি কেন পালিয়েছি সেটা নিয়ে তোদের এত মাথা ব্যথা কেন? জাস্ট ওয়ান ইউর ফাকিং বিজনেস অ্যান্ড লিভ মি অ্যালোন। বলে সে টেবিল ছেড়ে চলে গেল। সোজা এগিয়ে গেল ডান্স ফ্লোরের দিকে। সেখানে নয়ন আলোর নিচে নাচতে থাকা অচেনা একটা ছেলের হাত ধরে তার সাথে তাল মিলিয়ে নাচতে শুরু করলো। ওর ভেতরে হাহাকারটা যে কত তীব্র তাই এই ক্লাবের মতো মাতালের পক্ষে বোঝা সম্ভব নয়। ও যাকে মনে প্রাণে চাই, যার জন্য সে আজকে রাজপ্রাসাদ আর বারিশে শেহরিয়ারের মতো যোগ্য পাত্রকে লাথি মেরে চলে এসেছে, তার নাম যদি সে ভুলেও বা মদের ঘরে এই বন্ধুদের সামনে উচ্চারণ করে, তবে তাকে নিয়ে বিদ্রুপ আর উপহাস ছাড়া আর কিছুই করবে না ওরা। আর এই অতি আধুনিক হাই সোসাইটি বন্ধুরার আড়ালে অবটালে তো বটেই, এমনকি ওর মুখে হেসে ওকে পাগল টপ্পা দিয়ে দেবে। তারা কোনোদিনও তাকে বুঝবে না।
যার জন্য নিজের সাজানো জীবনটা হিসেবে এভাবে উলটপালট করে দিল। সেই মানুষটাই যখন তার মনের ভাষা বোঝেনি, তখন আর এই বাইরের লোক কি বুঝবে? সে নিজের এই না বলা দুঃখ যন্ত্রণা নিয়ে ছেলেটার সাথে এলোমেলোভাবে নাচতে থাকলো। চোখের কোণ দিয়ে অলক্ষে গড়িয়ে পড়লো এক ফোঁটা জল। হঠাৎই ড্যান্স ফ্লোরে অচেনা ছেলেটা সুযোগ বুঝে দিকের কোমরে হাত দিয়ে ওর গায়ের উপরে ঢলে পড়ার চেষ্টা করলো। আচমকা এই আধুনিকতার চর্চার দিকের ভেতরে জমে থাকা সবটুকু রাগ এক নিমিষে বসলো মাথা চাড়া দিয়ে। সে নাচ থামিয়ে ঝাটকা মেরে ছেলেটিকে ছাড়িয়ে নিয়ে ছেলেটার গালে এলোপাতাড়ি কয়েকটা চড় বসিয়ে দিল। পুরো ড্যান্স ফ্লোরে কয়েকজন হাঁ করে তাকিয়ে রইল সেদিকে। পরপর দিকে নিচে ব্যাগটা টেনে নিয়ে এক মুহূর্ত না দাঁড়িয়ে হনহন করে ক্লাবের বাইরে অন্ধকারের দিকে চলে গেল। দূর থেকে দিঘির এই কাণ্ড দেখে টেবিলে বসে থাকা ওর বন্ধুরা নিজেদের কপালে হাত দিয়ে চাপড়াতে লাগলো। একজন বিরক্তি হয়ে বলল, মেয়েটা পুরো সাইকো হয়ে গেছে ভাই, ও আসলে আমাদের হাত থেকে গিয়েছে। বারিশ বলবি তো কি হয়েছে? আমার পাগলামি কেন করছিস? আকাশ আবারও বারিশকে ডাকলো। বারিশ এবার অপলক ওর দিকে তাকিয়ে ঘুরলো পেছনে। ওর চোখ দুটো সোজা গিয়ে ঠেকলো স্টেজে দাঁড়িয়ে থাকা নিজের স্ত্রীর উপরে। মেয়েটাও স্তব্ধ হয়ে বড় বড় চোখে ওর দিকে তাকিয়ে আছে। বারিশের নজর গেল এবার ঝিলমিলের পাশে দাঁড়িয়ে থাকা আলতাফ চৌধুরীর দিকে। তার ভেতরে আবারও রাগ ঝিলিক দিয়ে উঠল। ঘটকা লাগলো নিজের মনে, আলতাফ চৌধুরী মেয়ের জন্য কি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে? বারিশ পরক্ষণই আবার ঝিলমিলের দিকে তাকালো। মেয়েটা তো এখন অন্য কেউ নয়, ও বারিশের নিজের স্ত্রী। নিজের বিবাহিত স্ত্রীকে নিয়ে এমন কোনো নোংরা কথা বলবে আর বারিশ সেহরিয়ার তা মুখ বুজে শুনে দাঁড়িয়ে থাকবে? অসম্ভব। যা করেছে ঠিক করেছে। ঝর্ণা বেগম হতদন্ত হয়ে বারিশের পাশ ঘেঁষে এসে দাঁড়ালেন। ছেলের এমন কাণ্ডে তিনি কেমন ক্ষুব্ধ তেমনই লজ্জিত কড়া গলায় বললেন, জারিফ কি এমন অন্যায় করেছে যে ওকে সবার সামনে এভাবে মারতে হলো? বারিশের মায়ের কথায় কোনো উত্তর দিলেন না। তার চোখে এখনো ঝিলমিলের দিকে আটকে আছে। ভারী লেহেঙ্গা আর গহনার জাকজমক আজ মেয়েটাকে একদমই চেনাই যাচ্ছে না। একটু বাচ্চা বাচ্চা আর খামখেয়ালি দেখাচ্ছে না। ছেলের কোনো সাড়া না পেয়ে ঝর্ণা বেগম আবারও ডেকে উঠলেন, তরঙ্গ, কিছু জিজ্ঞেস করেছি তোমায়, উত্তর দাও। মুখ ফিরিয়ে মায়ের দিকে তাকালো বারিশ। আবার চোয়াল শক্ত এখনো। অত্যন্ত শীতল গলায় খুব সংক্ষিপ্তে উত্তর দিল, অন্যায় করেছি তাই মেরেছি। আমিও তো সেটাই জানতে চাইছি, ও ঠিক কী করেছে? ঝর্ণা বেগম পিছু ফিরলেন না। তুমি আমার কাছে কৈফিয়ত চেও না আম্মা। আমি অন্তত এই বিষয়ে কাউকে কোনো জবাবদিহি করতে পারবো না, অবাধ্য স্বরে বলল বারিশ। কথাটা শেষ করেই সে ধীরে স্থির পায়ে হেঁটে আবার স্টেজের দিকে চলে এলো। নিজের ভেতরের সবটুকু ঝড় আড়াল করে ফেলল সে। একদম স্বাভাবিক শান্ত ও ভদ্র মুখে আমন্ত্রিত মেহমানদের সাথে এমনভাবে কথা বলা শুরু করে দিল যেন একটু আগে এখানে কিছু ঘটেনি। নূরজাহান চৌধুরী বারিশের দিকে একটু এগিয়ে এসে নিচু স্বরে জিজ্ঞেস করলেন, হঠাৎ কি হয়েছে বারিশ? বারিশ মেহমানদের দিকে তাকিয়ে ঠোঁটে একটা আনুষ্ঠানিক মৃদু হাসি বজায় রেখে দাদি শাশুড়ির দিকে আর চোখে তাকিয়ে একদম মৃদু আওয়াজে বলল, এটা নিয়ে আর কোনো প্রশ্ন না করলেই খুশি দাদিমা। নূরজাহান চৌধুরী আর কথা বাড়ালেন না। ঝিলমিলের কোলে থাকা 3 বছরের জিহান বারিশকে স্টেজে আসতে দেখেই কিলকিল করে হাসতে ছোট্ট দুটো হাত বাড়িয়ে বারিশের দিকে প্রায় ঝুঁকে পড়ে আধো আধো গলায় বলল, বালিশ চাচু করে নাও। মুহূর্তের মধ্যে স্টেজের উপরে উপস্থিত সবাই পুরো থমথমে হয়ে গেল। ঝিলমিল নিজেও চোখ বড় বড় করে ততষ্ট হয়ে বারিশের প্রতিক্রিয়ার দিকে তাকিয়ে রইল। অবশ্য বাচ্চাটার আর কি দোষ? বারিশ আর আকাশ বিদেশ থেকে ফেরার পর চৌধুরী বাড়িতে বারিশ যতবার গিয়েছে, বাড়ির বড়রা তো ওকে এই বলে পরিচয় করিয়ে দিয়েছে, আকাশের সাথে সাথে বারিশ ও জিহানের চাচু। তাই দুজনকে একই পাল্লায় মাপে সে। তবে বাকিরা থতমত খেলেও এই কাণ্ডে আলতাফ চৌধুরী মনে মনে বেশ আনন্দ পেলেন। বারিশকে ছোট করার সুযোগ হাতছাড়া করতে চান না তিনি। বারিশ আর চোখে আলতাফ চৌধুরী সেই মিটিমিটি হাসির দিকে তাকিয়ে নিজের মুখটা আরও গম্ভীর করে ফেলল। তারপর আবার জিহানের দিকে তাকিয়ে নিজের রাগ সামলানোর চেষ্টা করলো। ঝিলমিলের কোল থেকে জিহানকে নিজের পেশিবহুল 2 বাহুতে তুলে নিতে নিতে আরও বেশ কড়া গলায় বলল, চাচা নয় জিহান, ভাইয়া বলো, দুলা ভাই। বারিশের সুর মিলিয়ে পাশ থেকে আকাশ আর নূরজাহান বেগমও জিহানকে সূত্রে দিয়ে বললেন, হ্যাঁ দাদু ভাই, উনি এখন তোমার দুলা ভাই হন, ভাইয়া ডাকো। কিন্তু জিহান তো সেই বান্দা নয়। সে নিজের গোল গোল চোখ নামিয়ে মাথা নেড়ে বলল, না চাচু, বালিশ চাচু। সুযোগ বুঝে আলতাফ চৌধুরী এবার ফুরুন কাটলেন। বেশ চওড়া একটা চিলতে হাসি মুখে ঝুলিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ বাবা, ও তোমার চাচুই হয়, চাচুই ডাকবে তুমি, চাইলে কাকা বলেও ডাকতে পারো। ফুলে উঠল বারিশের কপালের রোগ। সে পুরো কুচকে খাপা চোখে আলতাফ চৌধুরীর দিকে তাকালো। শ্বশুর জামাই এই নীরব যুদ্ধ চলতে চলতে বারিশ আলতাফ চৌধুরী চোখের দিকে সোজা তাকিয়ে থেকে জিহানের উদ্দেশ্যে কামড়ে কামড়ে বলল, ভাইয়া বলবে আমাকে, মনে থাকবে। জিহান বারিশের রাগ পা গম্ভীর মুখের তোয়াক্কাই করলো না। সে উল্টো খুব আয়েস করে বারিশের গলা জড়িয়ে ধরল এবং তার কোটের কলারটা নিজের ছোট ছোট আঙ্গুল দিয়ে খামচে ধরে আলাদি গলায় বলল, চাচু আমার বালিশ চাচু। পরিস্থিতি দেখে ঝিলমিল এবার আর নিজের হাসি চেপে রাখতে পারল না। মুখটা অন্যদিকে ঘুরিয়ে ঠোঁটে ঠোঁট চেপে হাসতে লাগলো। আর এদিকে আলতাফ চৌধুরীও খুশি তখন কে দেখে। ওনার বুকে গর্বে 10 ইঞ্চি ফুলে গেছে যেন। বারিশ এবার জিহানকে নিয়ে স্টেজ থেকে সামান্য একটু চিপাই মেহমানদের চোখের আড়ালে সরে গেল। বাচ্চার কানে কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, এই শালা ঘরের শালা, ভাই বলবি আমাকে, ভাই। আর একবার চাচু বললে ধরে এখনই মুসলমানি করিয়ে দেব। জিহান একটু দমে না।
ওটুকু উৎসাহ দিয়ে চোখের পাতা পিটপিট করে বলে, দাও। বারিশ বিরক্তি হয়ে চোখ বড় বড় করে বলল, কি দেবো হ্যাঁ? জিহান ছোট্ট সহজ সরল গলায় বলল, মুসলমানি। তাদের একটা। কাকে তাদের বলছো? আমার ছেলেকে কোনায় নিয়ে এসে শিশু নির্যাতন করা হচ্ছে। নির্যাতনে কি দেখেছেন? আসল নির্যাতন তো এখনো শুরুই হয়নি। অভদ্র ছেলে, দূরে থাকবে তুমি আমার মেয়ের থেকে। কাছে গেলে কি করবেন আপনি? কি করব মানে? আমার মেয়ে এখনো নাবালিকা। পুলিশ নিয়ে এসে তারপর মেয়েকে বাড়ি নিয়ে যাব। নিয়ে আসুন, যাতে জানে আপনার পরিবার আমার কাছে জোর করে ওকে বিয়ে দিয়েছেন। পুলিশ আবার আমাকে না নিয়ে আপনাদেরই না ধরে নিয়ে যায়। হুমকি দিচ্ছ আমাকে? আপনি আমার ছোটবেলার স্যার, তার উপরে আবার আমার একমাত্র শ্বশুর মশাই। আপনাকে এভাবে হুমকি দেওয়া কি আমার সাজে বলুন? এত বড় বেয়াদব তো আমি নই স্যার। বারিশের এমন গা জ্বালানো কথাই রাগে জ্বলে উঠলেন আলতাফ চৌধুরী। 420 420 কোথাকার, 3 মাস, জাস্ট 3 মাস যেতে দাও। আমি আমার মেয়েকে কিছুতেই তোমার মতো 420-র সাথে সংসার করতে দেবো না। আলতাফ চৌধুরী এমন হুঁশিয়ারিতে বারিশের চেহারায় একচুলো নড়চড় হলো না। সে ঠোঁটে শয়তানি হাসি ফুটিয়ে বলল, তাই নাকি স্যার? আচ্ছা, ওই দেখুন দূরে কেমন ধামাকা গান বাজছে, শুনতে পাচ্ছেন? বাড়ির সাউন্ড স্পিকার থেকে ভেসে আসা গানের চড়াপিটের দিকে ইঙ্গিত করলো এবং আলতাফ চৌধুরী মুখের উপরে তাকিয়ে নিজের কাঁধ নাড়িয়ে রীতিমতো গানের লাইনের সাথে তাল মিলিয়ে একটু শুরু করে আওড়ালো, জামাই আমি হিট, সবার সাথে ফিট, বলবে সবাই শখ বাজিতে, জামাই 420। গানটা শেষের লাইনটা বেশ মজা নিয়ে উচ্চারণ করার পর বারিশের মুখের সেই চপলতা নিমিষেই গায়েব হয়ে গেল। চোখের দৃষ্টিতে ফিরে এলো শেহরিয়ার বংশের সেই চেনা অহংকার আর ধারালো ভাব। আলতাফ চৌধুরীর চোখের দিকে সোজা তাকিয়ে অত্যন্ত চ্যালেঞ্জিং গলায় ও যোগ করলো, দেখা যাক স্যার, শেষ পর্যন্ত কে জিতে, এই হিট জামাই নাকি তার রেসপেক্টেড শ্বশুর? ওকে, এবার চুপচাপ খাবার দাবার খেয়ে বাসায় গিয়ে রেস্ট করুন। আমি একটু বইয়ের কাছে যাই। বাড়ির জিহানকে কোলে নিয়ে স্টেজে ঝিলমিলের পাশে গিয়ে এসে বসলো। ওদিকে ঝিলমিলের মনের সুখে লাউড স্পিকারে বাজতে থাকা গানটা উপভোগ করছে। গানের তালে তালে তাল মিলিয়ে সে নিজের ওড়নার খুঁট আঙ্গুলে জড়াতে জড়াতে ফিসফিস করে গাইছে, দুষ্ট ছেলে জামাই সেজে দেখে আমায় উকি দিয়ে, দেখি তোমার লাজুক চোখে আছে তুমি এমন জোরে। গানটা গাইতে গাইতে ঝিলমিলের ঠোঁটে মিষ্টি আনমনা হাসি ফুটে উঠল। অবচেতন মনেই সে পাশে বসা লোকটার দিকে তাকালো, আর তাকাতেই বুকের ভেতরের সবটুকু রোমান্টিক অনুভূতি ভানিশ হয়ে গেল। হাসিটা ঠোঁটে জমে পাথর। চোখের সামনে বসে থাকা লোকটা বারিশ, বারিশ চাচু। এটাকে সে কিভাবে জামাই ভাববে? কানা পায় ঝিলমিলের। এত এত ফ্রেন্ড তার, অথচ ইরান ছাড়া কেউ নেই। কত শত রঙিন স্বপ্ন ছিল তার নিজের বিয়ে নিয়ে, নাচবে গাইবে বান্ধবীদের নিয়ে হলিউডে করবে, অথচ জীবনের সবচেয়ে স্পেশাল দিনে সে কিনা একা হিটলারের পাশে পুতুলের মতো বসে আছে। ঝিলমিলের ইচ্ছে করলো এখনই সবকিছু সুরে ফেলে দিয়ে চিৎকার করে কেঁদে উঠতে, সব ওই জিরাফের জন্য। না হলে সে জীবনেও দাদিমার কথায় রাজি হতো না। ঝর্ণা বেগম নূরজাহান চৌধুরীর কাছে এসে দাঁড়ালেন। যে মানুষটাকে এতদিন আপা বলে ডেকে এসেছেন, আজ তাকে অন্য কোনো সম্পর্কে ডাকতে গিয়েও ওনার গলায় আটকাচ্ছেন। ভেতরে চাপা ক্ষোভ উগড়ে দিয়ে ঝর্ণা বেগম বললেন, তুমি কিভাবে এমন বাজে একটা কাজ করতে পারলে? নূরজাহান চৌধুরী নিজের শাড়ির আঁচলটা ঠিক করতে করতে অত্যন্ত ঠান্ডা গলায় বললেন, কি করেছি আমি? আমি তোমার মেয়েকে চেয়েছিলাম, নাতনিকে নয়। কোথায় আমার ছেলের বউ হওয়ার কথা ছিল, তোমার ম্যাচিওর মেয়েটার, আর তুমি তার জায়গায় বসিয়ে দিলে এতটুকু একটা বাচ্চাকে। নূরজাহান চৌধুরী বললেন, তখন ওই পরিস্থিতিতে চৌধুরী বংশের সম্মান রক্ষা করা আমার একমাত্র কাজ ছিল। বিয়ে ভাঙলে আমাদের সাথে সাথে শেহরিয়ারদের মুখেও পড়তো, তা তো তুমি ভালো করেই জানো। তাই বলে তুমি পুরো সম্পর্কটাই এভাবে উলটপালট করে দেবে? বছরের পর বছর ধরে যে প্রতিবেশী সুবল একটা সুন্দর সম্পর্ক আমাদের দুই পরিবারের মধ্যে আছে, তা এক পলকেই তুমি এভাবে বদলে ফেললে। এখন তো আমি তোমাকে ঠিকমতো ডাকতেও পারছি না, কি বলে ডাকবো তোমায়? নূরজাহান চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন। এসব খেটে এখন আর কোনো লাভ নেই, যা হওয়ার তা হয়ে গিয়েছে, কিছু হয়ে যায়নি। আমি এই গোজামিল দেওয়া সম্পর্ক মোটেও মানি না। এই বিয়ের অনুষ্ঠান মিটতে দাও। আমি খুব দ্রুত ওদের ডিভোর্সের ব্যবস্থা করব। আমার ছেলেকে এই খামখেয়ালি মেয়ের সাথে সংসার করতে দেব না আমি। নূরজাহান চৌধুরী ঠোঁটে কোণে একটু রহস্যময় হাসি ফুটে উঠল। তিনি পারিসের জেদ আর একরোখা স্বভাবটা খুব ভালো করে লক্ষ্য করেছেন। তিনি ঝর্ণা বেগমের দিকে চোখে তাকিয়ে সোজাসুজি বলেন, ডিভোর্স করাবে? বেশ তো করাও, আমার নাতনিকে নিয়ে ভেবো না, আগে নিজের ছেলেকে মানাও। তোমার ছেলে যদি এই ডিভোর্সে রাজি হয় তবে করিও ডিভোর্স। রিসেপশনে সব আনুষ্ঠানিকতা শেষে ঝিলমিল চেয়েছিল অন্তত একদিনের জন্য হলেও নিজের বাড়ি যেতে, কিন্তু বাড়ির তাতে কোনোভাবেই রাজি হয়নি। একই সাথে নূরজাহান চৌধুরীও ঝিলমিলকে চৌধুরীর বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না। বিয়েটা এমনিতেও একটা বড় ঝামেলার মধ্যে দিয়ে হয়েছে, তাই এই মুহূর্তে নাতনিকে আবার বাপের বাড়ি ফিরিয়ে আনা তিনি মোটেও ঠিক মনে করেননি। ওখানে ওর থাকা উচিত বলে তিনি সিদ্ধান্ত নেন। শেষ পর্যন্ত তারা ঝিলমিলকে শেহরিয়ার ভিলাতেই রেখে তারা নিজেদের বাড়িতে চলে যায়। আমি বুঝতে পারছি না, আপনি মনে হয় খুব সহজে এই বিয়ে মেনে নিচ্ছেন। আপনি তো রাজি ছিলেন না। রুমে পা দিতে ঝিলমিল নিজের ভেতরে তৈরি হওয়া ধোঁয়াশা নিয়ে বারিশের মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন ছুড়ে দিল। বারিশ তখন কোটের বোতাম খুলছিল। বারিশের হাত থামিয়ে অত্যন্ত শান্ত ওর চোখের দিকে তাকিয়ে বলল, না মানার কিছু নেই। আর তুমি তো সব মেনে নিয়ে বিয়ে করেছো। আগে থেকে পছন্দ করতে নাকি আমায়?
ঝিলমিল তড়িৎ গতিতে মুখ কুচকে তীব্র অসম্মতি জানিয়ে বলল, প্রশ্নই আসে না। আমি জিরাফেকে জ্বালানোর জন্য করেছি। কি বললে? বারিশের চোখের চাহনি এক পলকে উধাও হয়ে গেল। জিভ কাটলো মেয়েটা, আমতামতা করে বলল, না না মানে। বারিশ ওর দিকে এক কদম করে এগোতে এগোতে বলল, বলো, আমার বিয়ে করতে এত সহজে কেন রাজি হলে? কেন আবার? দাদিমার আদেশ ছিল। বারিশকে এত কাছে আসতে দেখে ঝিলমিল কাঁপড়ে গিয়ে পেঁচাতে লাগলো। তুমি যে কত বাধ্যমি তা আমার খুব ভালোভাবেই জানা আছে। ওর প্রতিটা পদক্ষেপের সাথে দূরত্ব কমিয়ে আনলো বারিশ। বলো, কেন রাজি হলে? ঝিলমিল পেঁচাতে পেঁচাতে এক পর্যায়ে ধপ করে গিয়ে আটকালো বিছানার পাশে। কিন্তু বারিশ এগিয়ে আসা থামল না। সে ঝিলমিলের উপরে সামান্য চোখে আসতেই ঝিলমিল আরও পিছিয়ে গেল, যতক্ষণ না বিছানায় চওড়া কাটার হেডবোর্ডের সাথে ওর পিঠে একদম ঠেকে গেল। আর পেছনে যাওয়ার কোনো রাস্তা নেই। লোকটার শরীরে পুরুষালী পারফিউমের সুবাস আর ওর অত ঘনিষ্ঠ উপস্থিতি ঝিলমিলের ভেতরে অস্বস্তি আর দম বন্ধ করা অনুভূতি তৈরি করলো। সে নিজেকে অস্বস্তি থেকে বাঁচাতে নিজের নরম দুটো হাত বাড়িয়ে বারিশের চওড়া বুকে হালকা ধাক্কা মেরে চেষ্টা করে মরিয়া হয়ে বলতে চাইল, চাচ্চু বিশ্বাস করুন। কিন্তু কথাটা শেষ করার আগেই বারিশ খপ করে ওর হাত দুটো একসাথে নিজের এক হাতের মুঠোয় বন্দি করে ফেলল। মেয়েটা চমকে উঠে ওর দিকে তাকাতেই বারিশ সেই ধারালো গভীর চোখ দুটো খুব নিবিড়ভাবে দেখলো ঝিলমিলের কাজল মাখানো দাগর চোখ, নাক, কাঁপাতে থাকা লাল ঠোঁট আর গহনায় মোড়ানো ফর্সা গাল, বিয়ের লেহেঙ্গায় জড়ানো এখনো। সে ঝিলমিলের চোখে চোখ রেখে অত্যন্ত মৃদু আওয়াজে বলল, এই মুখে আর একটা বার চাচু ডাক শুনলে তোমার বাচ্চার বাবা হওয়ার প্রসেসিং খুব শীঘ্রই শুরু করবো আমি। তীরের মতো গিয়ে বিঁধল ঝিলমিলের বুকে। লজ্জায় ভয়ে আর এক অল্প শিহরণে ওর বুক আর পেটে একসাথে মোচড় দিয়ে উঠল। এই জীবনেও ভাবেনি মানুষটার মুখ থেকে এমন কোনো কথাও শুনবে। সে নিজের স্বামীর সেই নেশাক্ত অনমনীয় চোখের দিকে তাকিয়ে অবচেতনের লজ্জায় চোখ সরিয়ে বিড়বিড় করল, এগুলো কেমন কথা ছি? আপনি আমার হাজব্যান্ড, আমি তোমার হাজব্যান্ড। ঝিলমিল মুখ ফুসকে উল্টাপাল্টা কিছু বলে ফেলার আগেই বারিশ ওর চোয়ালটা আলতো করে চেপে ধরে শব্দটা শুধরে দিল। মেয়েটা আর একটা শব্দ উচ্চারণ করার সাহস পেল না। সে স্তব্ধ হয়ে বড় বড় চোখে চুপচাপ লোকটার দিকে তাকিয়ে রইল। বারিশ ওর চোখের দিকে চেয়ে শেষবারের মতো বলল, আমাকে এত খারাপ হতে বাধ্য করো না। মাথায় থাকবে কি বলেছি? ঝিলমিল কোনো মতো ছোট করে উপর নিচ মাথা নাড়াল। পরক্ষণেই বারিশ ওর হাত দুটো ছেড়ে দিল। এক ঝটকায় নিজেকে সরিয়ে নিয়ে সে সোজা হয়ে দাঁড়ালো। তারপর খুব স্বাভাবিক গলায় বলল, যাও, একটা কাগজ আর পেন নিয়ে আসো। কাল থেকে তোমার রুটিন লিখে দিই। কিসের রুটিন? নিজের হাত দুটো টলতে চলতে অবাক হয়ে তাকালো। বারিশ ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে গম্ভীর গলায় বলল, নিয়ে আসো আগে। ঝিলমিল রুমের এক কোণায় থেকে কাগজ আর কলম এনে দিতেই বারিশ ড্রেসিং টেবিলের সামনে চেয়ারটায় গিয়ে বসলো। কোনো কথা না বলে সে গভীর মনোযোগ দিয়ে লিখতে শুরু করলো। প্রায় 10টা মিনিট কেটে গেল। ততক্ষণে ঝিলমিল ওয়াশরুম থেকে কাপড় পাল্টে বের হয়ে এসেছে। ও বের হতেই বারিশের হাতের কলমটা থামলো। কাগজটা ঝিলমিলের দিকে বাড়িয়ে দিয়ে একদম শটান গলায় বলল, কাল থেকে এই রুটিনটা অক্ষরে অক্ষরে ফলো করবে। এখন ঘুমিয়ে পড়ো। ঝিলমিল বেশ দ্বিধা আর সংশয় নিয়ে কাগজটা হাতে নিল। কৌতূহল সামলাতে না পেরে ও মনোযোগ দিয়ে পড়া শুরু করলো। আর যত এগোতে লাগলো ওর চোখ দুটো বিস্ময় তত বড় বড় হতে লাগলো। ঠোঁট দুটো আপনা আপনি হা হয়ে গেল। শক্ত হয়ে সে ধপ করে বিছানার উপরে বসে পড়লো। নিজের চোখকে বিশ্বাস করাতে পারছে না। এই প্রথম থেকে আবার রিডিং পড়তে লাগলো। কাগজে অত্যন্ত স্পষ্ট অক্ষরে লেখা, ডেইলি রুটিন ও ডিসিপ্লিন চার্ট। ভোর 4টা থেকে 4টা 45। ঘুম থেকে ওঠা, ফ্রেশ হয়ে ফজরের নামাজ আদায়। 4টা 45 থেকে 7টা। কলেজের সিলেবাসে অনুযায়ী সকালে পড়া শেষ করা, কোনো ফাঁকিবাজি চলবে না। সকাল 7টা থেকে 8টা রান্নাঘরে গিয়ে শুধুমাত্র বারিশের পছন্দ অনুযায়ী সকালে নাস্তা তৈরি এবং পরিবেশন। সকাল 8টা থেকে 8টা 45 নাস্তা শেষ করে কলেজের জন্য রেডি হওয়া। 8টা 45 থেকে বারিশের সাথে একসাথে গাড়ি করে কলেজের উদ্দেশ্যে রওনা দেওয়া। 2টা 30 থেকে 3টা 30 দুপুরে কলেজ থেকে ফেরা। চেঞ্জ করে বারিশের ব্যবহৃত কলেজের পোশাক নিজ হাতে পরিষ্কার করা, ওয়াশিং মেশিন ব্যবহার নিষেধ। দুপুর 3টা 30 থেকে বিকাল 4টা 30 বারিশের জন্য দুপুরের লাঞ্চ স্পেশালভাবে তৈরি করা। 4টা 30 থেকে 6টা বিকেলে বারিশের জন্য কাছে উপস্থিত হয়ে কলেজে পড়া রিভিশন দেওয়া। সন্ধ্যা 7টা থেকে রাত 10টা বারিশের দেওয়া সমস্ত হোমওয়ার্ক ও অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা। রাত 10টা রাতের খাবার বানিয়ে খাবার খেয়ে সোজা বিছানায় যাওয়া। রুটির নিচে আরও কিছু কিছু গঠনমূলক নিয়মকানুন লিখে আছে। তারপর আর ধৈর্য ঝিলমিলে আর থাকলো না। ওর আগে পুষতে পুষতে কাগজটা বিছানায় আছাড় মেরে বলল, মানে কি এসবে? আমি এগুলো করবো মানে? আপনার এই বিশাল বাড়িতে রাঁধুনি আছে, সেই আছে, কাপড় ধোয়ার জন্য মেশিন আছে, তাহলে আমি কেন এসব করতে যাব? হ্যাঁ, বারিশ অত্যন্ত নির্লিপ্ত গলায় বলল, সকালেই তোমাকে বলেছিলাম, আর এখানে থাকতে হলে আমার সব হুকুম মেনে চলতে হবে। তুমি নিজেও মাথা নেড়ে রাজি হয়েছিলে। এখন যদি এগুলো তোমার নিয়মে না কুলোয় তবে স্পষ্ট করে বলো, আমি এখনই তোমায় তোমার বাপের বাড়ি রেখে আসছি। বারিশের এই আলটিমেটামে ঝিলমিল একদম থমে গেল। সে তখনও বুঝতে পারেনি ও একটা আস্ত জল্লাদের পাল্লায় পড়েছে। আর তার হুকুমগুলো এমন ভয়ঙ্কর হবে যে মেয়ে নিজের 1 গ্লাস পানি পর্যন্ত ঢেলে খায় না। সে নাকি একটা জলজান্ত খাম্বার জন্য ভোরবেলা উঠে রান্না করতে যাবে।
নিজের একটা ওড়নাও কোনোদিন কাছে নিচে নিয়ে সে এখন এই লোকের গায়ের ঘামে ভেজা কোট শার্ট ধোবে। ভাবতেই ওর গা রিরি করে উঠল। ঝিলমিল সোজা হয়ে দাঁড়িয়ে যেদি গলায় বলল, আমি ওগুলোর একটাও পারবো না ব্যাস। বারিশের মুখের ভাব 1 সেকেন্ডে বদলে গেল। সে এক ঝটকায় দ্রুত এগিয়ে এসে ঝিলমিলের হাতটা শক্ত করে চেপে ধরল। টেনে দরজার দিকে নিয়ে যেতে যেতে বলল, তবে চলো এখনই চৌধুরী ভিলাতে রেখে আসতে। বারিশের এই একরোখা জেদ আর ঝিলমিলের এবার সত্যি সত্যি ভয় পেয়ে গেল। বাড়ি ফিরে গেলে তো সব শেষ। ও যে কারণে বিয়ে করেছে, যা তার উদ্দেশ্য, তার কিছুই হবে না। উল্টো জারিফ আরও হাসবে, বেটুপ করবে, আর দাদিমা তো ওকে ঢুকতেও দেবে না। ঝিলমিল ছিটকে নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করে বলল, না আমি যাবো না। তাহলে চুপচাপ যা বলছি কান বন্ধ করে পালন করো। বারিশের গলার স্বরে বরফের মতো ঠান্ডা। কান্নায় টইটম্বর হয়ে উঠল মেয়েটার চোখ দুটো। প্রকম্পিত গলায় অত্যন্ত অসহায়ভাবে বলল, আপনি কেন আমার সঙ্গে এমন করছেন? আমি কেন এগুলো করবো বলুন তো? আমি এগুলোর একটা কাজও পারি না। প্লিজ পড়ালেখা বাদে বাকি সব রুটিন কেটে দিন। বারিশ ওর এই কানা ভেজা মুখের দিকে এক পলক তাকালো, কিন্তু তার মনে বিন্দুমাত্র দয়া হলো না। সে নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, ঘুমিয়ে পড়ো, কালকে ভোর থেকে অনেক কাজ করতে হবে তোমায়, এনার্জি বাঁচাও। কথাটা শেষ করে বারিশ বেড সাইড ল্যাম্পের সুইচটা অফ করে দিল। এক নিমিষে খুটখুটে অন্ধকারে ডুবে গেল পুরো রুম। তারপর খাটের একপাশে গিয়ে নিশ্চিন্তে শুয়ে পড়ল। ঝিলমিল এই অন্ধকারের মাঝেই বিছানায় স্তব্ধ হয়ে বসে রইল। ওর এক হাতে তখনও সেই রুটিনের কাগজটা ধরা। অন্ধকারের মাঝে কাগজটা দেখা না গেলেও ওটার প্রতিটি শব্দ ঝিলমিলের মনে খুঁজছিল তার স্বাধীনতার উপরে এক একটা মরণ কামড়। সে চাইলে এই মুহূর্তে যেতে পারে চলে, কিন্তু জারিফ তো ওর সাথে অন্যায় করেছে। এভাবে অর্ধেক পথ ছেড়ে চলে গেলে জারিফ ওকে আরও জঘন্য কথা শোনাবে। 2 মাস আগেও তার জীবনে কত সুন্দর ছিল, ভাবতেই ওর বুকেটা ভেঙে আসছে কান্নায়। তখন না ছিল জারিফের থেকে পাওয়ার প্রতারণা, আর না ছিল বারিশ। 2 মাস আগে আকাশ জুড়ে মেঘের ঘনঘটা পুরো ধরনের শুধু ধূসর চাদরে ঢাকা। মেঘের এই কারো অন্ধকারে বিকেলের আলোটুকু স্নান হয়ে চারিপাশে সন্ধ্যার মতো থমথমে দেখাচ্ছে। চৌধুরী বিলার এক কোণে ঝিলমিলের শোবার ঘরের জানালা। সেই জানালা ঘেঁষে দাঁড়িয়ে থাকা ডালপালা ছড়ানো পেয়ারা গাছের বাতাসটা মৃদু দুলছে। জানালার রাখা ছোট সাউন্ড বক্স থেকে ভেসে আসছে রিমঝিমে ধারাতে গানের সুর। বৃষ্টির ছাটে ভেজা গাছের একপাশে একটি ডালে একটু পরপরই নেড়ে উঠেছে। ঠিক সেই মুহূর্তে চৌধুরী বিলার প্রধান গেটে এসে দাঁড়ালো বারিশ। পরনে তার লাল রঙের হাতকাটা গেঞ্জি আর কালো প্যান্ট। গেট দিয়ে ঢুকতেই তার চোখে গেল পেয়ারা গাছের দিকটাই। এই সময় গাছের উপরে ওটাকে সেটাই একটু খুঁটিয়ে দেখার চেষ্টা করলো সে। তবে উপরের ডালপালায় থাকা বানবিটি কেবল পেছন দিকটাই চোখে পড়ল। পরনে একটা পিঙ্ক কালারের টি শার্ট আর 4 কোয়ার্টার লেডিস জিন্স প্যান্ট। বারিশ আর অহেতুক কৌতূহল বাড়ালো না, তার নজর ওখান থেকে সরে এলো। মূলত মেহেরাজকে ডাকতেই তার এখানে আসা। গল্পে আকাশের নাম পরিবর্তন করে মেহেরাজ রাখা হয়েছে, তাই সেই ধীর পায়ে সত দরজার দিকে এগিয়ে যেতে লাগলো। এদিকে ঝিলমিল তখন মহাব্যস্ত। ডালের মগজে থাকা এক লবণীয় পেয়ারার পাড়ার জন্য সে বেশ কিছুক্ষণ ধরে কসরত করছে। ঘরের জানালার গলে এই গাছে চড়েছে সে। বাড়িতে যদি কেউ এই বাচ্চামি করে একবার দেখে ফেলে তবে নির্ঘাত ওর ঠ্যাং ভেঙে দেবে। সেই ভয়ে দ্রুত হাত পা চালাচ্ছে সে। তার উপরে আবার বৃষ্টির ছোটাই গাছের ডালপালাগুলো বড্ড পিছলে আছে। আরও একটা পেয়ারা ইতিমধ্যে কামড় জড়েছে চোটের মাঝে, আর হাত বাড়িয়ে অন্যটি ধরার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। ঝিলমিলের বিরক্তি লাগলো যে জিনিসটা নাগালের বাহিরে থাকে সেটা কেন এত সুন্দর দেখায়। যেমন এই পেয়ারাটা অসম্ভব সুন্দর দেখতে, এত নিখুঁত আর টসটসে দেখতে। এটাকে আজ পেরিয়ে ঘরে না ফিরতে পারলে রাতে ওর চোখে কিছুতেই ঘুম আসবে না। জেদ চেপে বসলো মাথায়। ঝিলমিল এবার ডালের একদম শেষ প্রান্তে চলে এসেছে। ভারসাম্য বজায় রাখতে নিজের পায়ের দুটো বুড়ো আঙ্গুলের উপরে সমস্ত ভর ছেড়ে দিল। শরীরটাকে একটু যথাসম্ভব প্রসারিত করে পেয়ারাটা হালকা ছুটেও ফেলেছিল, কিন্তু ঠিক তখনই অঘটন ঘটল। পায়ের নিচে ভেজা ডালটা থেকে আচমকা ফসকে গেল ওর দুটো পাই। ভারসাম্য হারিয়ে ডালাপালা ভেঙে সোজা নিচের দিকে পড়ে যেতে লাগলো সে। মুখে পেয়ারাটা শক্ত করে চেপে থাকায় এই চরম বিপদেও গলা ফেটে কোনো চিৎকার বের হলো না। আসন্ন পরিণতির কথা ভেবে মেয়েটা তীব্র আতঙ্কে নিজের চোখ দুটো খিচে বন্ধ করে ফেলল। পড়ে গিয়ে মরে গেলে তো গেলই, তবে হাত পা ভেঙে যতটুকু অক্ষত থাকবে বাকিটা ওর মা ভাঙবে। কিন্তু মাটিতে আছাড় খাওয়ার পর সেই ব্যথাটা ঝিলমিলের শরীর অনুভব হলো না। শূন্যে ভাসতে ভাসতেই আকস্মিকভাবে শক্ত আর প্রচণ্ড বলিষ্ঠ কোনো অস্তিত্বের মাঝে সে থমকে গেল। পতন ঠেকাতেই অবচেতনেই ওই দুটো হাত গিয়ে জড়িয়ে ধরল কারো কাঁধের চওড়া কাঁধ। শূন্য ঝুলতে থাকা পা দুটো চিটকে গিয়ে স্বয়ংক্রিয়ভাবে বেষ্টন করে নিল কারোরই শক্ত কোমর। হঠাৎ নিজেকে এমন নিরাপদে আশ্রয় আবিষ্কার করতে চোখ বন্ধ করে মেঝেতেই পুরো কুঁচকে উঠল কিশোরী। হাতের নিচে নরম মাটি বা গাছের ডালের বদলে অন্য কিছু একটা টের পেয়ে ওটা ছুঁয়ে দেখার চেষ্টা করলো সে। আঙ্গুলের স্পর্শে মনে হলো কোনো মানুষের চওড়া বুক এটা। সংশয় নিয়ে অবশেষে নিজের চোখ মেলে তাকালো ঝিলমিল। তাকাতেই বিস্ময়ে চোখ দুটো চড়ক গাছ হয়ে গেল তার চোখের সামনে। তার অত্যন্ত সুদর্শন যুবক
যার তীক্ষ্ণ চোখ জোড়া স্থির হয়ে আছে ঝিলমিলের ওপরে। ঝিলমিলের মুখে কামড়ে ধরা সেই পেয়ারাটার অন্য প্রান্তে যুবকের ঠোঁট স্পর্শ করে আছে। যুবকের ভেজা চুলগুলো থেকে টুপটাপ করে জলের ফোঁটা কপাল পেয়ে গড়িয়ে পড়ছে। মেয়েটাকে এভাবে বোকার মতো তাকিয়ে থাকতে দেখে যুবকটি নিজের মুখ বাড়িয়ে ঝিলমিলের ঠোঁটের ফাঁকে থাকা পেয়ারাটা নিজের মুখে নিয়ে এক ঝটকায় ওটা ছুঁড়ে ফেলে দিল অন্য পাশে। গম্ভীর গলায় সে সরাসরি প্রশ্ন ছুড়ে দিল, কে তুমি? পেয়ারা চুরি করছিলে কেন এখানে? ঝিলমিলের তখনও ঘোরের মধ্যে। যুবকের প্রশ্ন শুনে সে ঝটপট ওখান থেকে নেমে যেতে চাইল, কিন্তু তখনই খেয়াল করলো ওর পা দুটো তখনও ছেলেটার কোমর শক্ত করে জড়িয়ে ধরে আছে। লজ্জায় আর আড়ষ্টতায় লাল হয়ে সে ছটপট করে বলে উঠল, ছাড়ুন, নামতে দিন আমায়। যুবকটি ওকে ছাড়ছিল না, আরও শক্ত করে ধরে রাখে বলল, না, আগে বলো কে তুমি? চোর কোথাকার? নিজের বাড়িতে চোর অপবাদ শুনলে ঝিলমিলের ভেতরে জেদ চারা দিয়ে উঠল। সে গলা উঁচিয়ে বলল, আমি চোর নই, এটা আমার পেয়ারা গাছ। যুবকটি পুরো কুচকে তাকালো। তোমার মানে? ঝিলমিল এবার গায়ের জোরে লোকটার কোল থেকে নিচে নেমে এলো। পুরো শরীর বৃষ্টির ছাতে ভিজে একাকার। টি শার্টটা শরীরের সাথে লেপটে যাওয়ায় সে একটু ইতস্তস্ততে পড়ল। তড়িঘড়ি করে দু হাতে আড়াআড়িভাবে নিজের বুকের উপরে ভাঁজ করে নিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করলো। একটু ইতস্তস্ত করে বলল, চাচু, আপনি হয়তো আমাকে চেনেন না, আমি ঝিলমিল, মেয়েরা চাচার ভাতিজি। তবে আমি আপনাকে চিনি, বারিশ। আপনি বারিশ, তাই না? না মানে বারিশ চাচু। যুবকের মুখের গম্ভীর ভাবটা এক পলকে বদলে গেল। চোখের দৃষ্টিতে এক অদ্ভুত জটিলতা ফুটিয়ে এসে কিছুটা চওড়া নিচে সরে জিজ্ঞেস করলো, তুমি কে? ঝিলমিল একটু বিরক্ত হয়ে ঠোঁট উল্টে বলল, বললাম তো আমি ঝিলমিল। তুমি আলতাফ চৌধুরীর মেয়ে? বারিশের গলায় এবার চরম বিস্ময়। সে খুব অবাক হয়ে ওপর নিচ কুটিয়ে দেখলো সামনে দাঁড়িয়ে থাকা এই চঞ্চল কিশোরীকে। ঝিলমিল নিজের ভেজা চুলগুলো কানে পেছনে কুচে দিয়ে বেশ বুক ফুলিয়ে জবাব দিল, হ্যাঁ। বারিশ চোখের পলক ফেলতে বলে গেল, কিন্তু নিজের ভেতরে অবাকভাবে সে বুঝতে দিল না কিশোরীকে। তুমি না ছোট ছিলে? তো আমি কি এখনো বুড়ি হয়ে গেছি? বেশ ঝাঁঝিয়ে বলল ঝিলমিল কথাটা। বারিশ আর কোনো জবাব দিল না। মুখে কিছু না বললেও তার গভীর চোখের দৃষ্টি তখনও সেই মেয়েটার উপরে স্থির হয়ে রইল। ঝিলমিল আর তাকে পাত্তা না দিয়ে হনহন করে ঘুরে মাটি ছিটকে পড়া পেয়ারাগুলো একে একে তুলে নিতে লাগলো। 4টে পেয়ারা 2টা হাতে ভরে তুলে নিল। আরেকটা তুলে নিতেই অমনি হাতের ভারসাম্য হারিয়ে আগেরগুলো টুকটাক করে নিচে পড়ে গেল। মেয়েটা বিরক্তি মিশিয়ে পুনরায় সেগুলো তুলতে যেতেই বাকিগুলো কলকায় আবারও ঘাসের উপরে ড্রপ খেলো। কোনোভাবে সে একসঙ্গে সবগুলো তুলতে পারছিল না। ঝিলমিলের কাণ্ড কারখানা বারিশ চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। এক পর্যায়ে সে ধীর পায়ে এগিয়ে এসে নিজের বড় একটা মুঠোতেই মাটিতে পড়ে থাকা সবকটা পেয়ারা অনায়াসে তুলে নিল। তারপর বেশ হুকুমের সুরে বলল, ভেতরে যাও, আমি এগুলো নিয়ে নিচ্ছি। ঝিলমিল তড়িৎ গতিতে মাথা ডানে বামে নাড়িয়ে সোজা বারণ করে দিল, আপনি যান, আমি ওদিকে দিয়ে ভেতরে যাব না। ব্রো ভাঁজ করে গম্ভীর গলায় জানতে চাইল বারিশ, কেন? এমনিতেই বৃষ্টিতে ভিজে একাকার হয়েছে, তার উপরে আবার কাছে উঠেছি, শুনলে আম্মু একদম কাছে চিবিয়ে খাবে। বারিশ একটু অবাক হয়ে চারিপাশটা দেখে নিয়ে বলল, তাহলে ঘরে ঢুকবে কিভাবে? কেন এখান দিয়ে? ঝিলমিল বেশ চটপট ভঙ্গিতে হাত উঁচিয়ে নিজের শোবার ঘরে খোলা জানালা আর লাগোয়া ছোট বারান্দাটার দিকে ইঙ্গিত করল, যার সহজ মানে হলো সে আবার ওই পিচ্ছিল গাছ পেয়ে ওপরে উঠবে। বারিশের চোখে পার কপালে উঠল। বলল, এসেছিলে কিভাবে? এখান দিয়েই। বাদর, কি বললেন? কিছু না। দূর থেকে ঝিলমিলের মায়ের কণ্ঠ ভেসে আসছে। ঝিলমিল তড়িঘড়ি করে পেয়ারা গাছের দিকে যেতে চাইবে, তবে বারিশ ওর টি শার্টের পেছনের অংশ টেনে ধরে বলল, চুপচাপ মেইন দরজা দিয়ে বাসায় ঢুকবে, চলো আমার সাথে। কথাটা বলে সে ঝিলমিলকে প্রায় একরকম টেনে হিঁচড়ে সদর দরজার দিকে নিয়ে যেতে থাকে। ঝিলমিল রেগে মেগে চেঁচাতে গিয়েও মায়ের ভয়ে মুখ খুলতে পারে না। গলার স্বর যতটা সম্ভব নামিয়ে পুষতে পুষতে বলতে থাকে, আরে ছাড়ুন, কি করছেন কি? ছাড়ুন বলছি। কিন্তু ওই পাথরের মতো শক্ত হাতের গ্রিপ থেকে নিজেকে কীভাবে মুক্ত করার সাধ্য যেন নেই ঝিলমিলের। আলটিমেটামলি চৌধুরী বিলার মেইন গেট দিয়ে বারিশ ওকে ভেতরে নিয়ে গেল। চৌধুরী বিলার লিভিং রুমে তখন বিকালে চায়ের বেশ একটা জমজমাট আমেজ। সবাইকে চা নাস্তা পরিবেশন করে নাজবা বেগম সিঁড়ি করে দাঁড়িয়ে ওপরে ঘরের দিকে তাকিয়ে মেয়েকে ডাকছিলেন। তখনই সদর দরজা দিয়ে চোখে পড়ল আলতাফ চৌধুরী। মেয়েকে ওই অবস্থায় দেখে তিনি সোফায় বসে হাঁক ছাড়লেন, ওই তো ঝিলমিল। কিন্তু পরক্ষণেই যখন ঝিলমিলের পেছনে থেকে ভেজা শরীরে বারিশ ড্রয়িং রুমে পা রাখে, আলতাফ চৌধুরী মুখের চায়ের চুমুকটা গলায় আটকে যায়। তিনি মারাত্মক বিষম খেয়ে কাঁচতে কাঁচতে সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়েন। বারিশ অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে এগিয়ে আস্তে আস্তে ঠোঁটে কোণে বাঁকা হাসি ঝুলিয়ে বলে, কি হলো স্যার, চাকি বেশি গরম? আলতাফ চৌধুরী কোনো মতে কাশি সামনে নিয়ে রুক্ষ স্বরে জিজ্ঞেস করেন, তুমি এখানে এই অসময়ে? এখানে আসতে হলে কি আপনাকে আলাদাভাবে ভিসা পাসপোর্ট করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে স্যার? বারিশের এই চটচলতি জবাবে আলতাফ চৌধুরী আবারও বিরক্ত হন। ঠিক তখনই নূরজাহান চৌধুরী চায়ের কাপটা টেবিলে নামিয়ে রেখে উঠে আসেন। পরম স্নেহে বারিশের চিবুক ছুঁয়ে আদর করে বলেন, ঠিকই তো বলেছেন, এখানে আসতে হলে আবার সময় অসময় কিসের? এটা তো ওর নিজেরও বাড়ি। হ্যাঁ, নিজের বাড়ি তো। তার নিজের বাড়ি হলে তো বাংলাদেশে প্লেন থেকে পা রাখা মাত্রই এক দৌড়ে চলে আসার কথা। আসলো তো পুরো 2 দিন পর। নাজমা বেগম মৃদু অনুযোগের সুরে কথাগুলো বললেন। বারিশ আর মেহেরাজ 2 দিন আগেই কানাডা থেকে পড়াশোনা শেষ করে 7 বছর পর দেশে ফিরেছে। একই দেশে একই ইউনিভার্সিটির পাঠ চুকিয়ে নিজ দেশে মাটিতে ফেরত তাদের।
বারিশ নাজমা বেগমের দিকে তাকিয়ে কিছুটা বিনয়ের সাথে উত্তর দেয়, না আসলে লং জার্নি পর একটু রেস্ট নেওয়ার খুব প্রয়োজন ছিল, তাই আসা হয়নি। নাজমা বেগম ওর আপাদমস্তক দেখে নিয়ে বলেন, একেবারে বৃষ্টিতে ভিজে গেছো দেখি, মেহেরাজের ঘরে আছে, চটপট গিয়ে ওর একটা শুকনো কাপড় নিয়ে বদলে নাও, তারপর ওকে সাথে নিয়ে নিচে এসো, আমি গরম গরম পেঁয়াজ আর আলুর চপ বানিয়েছি, একসাথে বসে খাবে। বারিশ মাথা চুলকে চট করে বলে ওঠে, নাস্তা পরে খাবো, আমি মেহেরাজকে নিয়ে একটু ফুটবল খেলতে মাঠে বের হব। ছেলেটার এই খামখেয়ালি কথা শুনে আলতাফ চৌধুরী এবার চটে ওঠেন, এই তো শুরু হয়ে গেল। মেহেরাজ কোথাও যাচ্ছে না, বিদেশ থেকে এসে এখনো 24 ঘন্টাও পার করতে পারেনি, এর মধ্যে আবার পাটরামি শুরু করে দিলে, বয়স তো আর কম হলো না, এখনো কি ছোট বাচ্চাদের মতো ফুটবল খেলার বয়স আছে তোমার? স্বামীর এমন করার কথা শুনে নাজমা বেগম পাশ থেকে বললেন, আহা তুমি এমন করছো কেন, ফুটবল তো জোয়ান ছেলেরাই খেলবে, নাকি ঘরের মেয়েরা কি খেলবে? ও খেলুক, কে মেহেরাজ যাবে না। আলতাফ চৌধুরী নিজের সিদ্ধান্তে অটল। বারিশ ওনার দিকে এক পলক চেয়ে বেশ ঠান্ডা গলায় জানতে চাই, আসলেই যাবে না? না সত্যি? হ্যাঁ, এক কথা বারবার বলতে পারবো না। ওকে ফাইন। বারিশ আর কথা বাড়ায় না, নিজের এক হাতের মুঠোয় থাকা পেয়ারাগুলো সেন্টার টেবিলের উপরে নামিয়ে রেখে সে তারপর দুই হাত দিয়ে নিজের ভেজা চুল থেকে পেছন দিকে ছাড়তে ছাড়তে ভেজা অবস্থাতে মেহেরাজের রুমে যাওয়ার উদ্দেশ্যে সিঁড়ির দিকে পা বাড়ায়। কিন্তু সে সিঁড়ির প্রথম ধাপে পা দেওয়ার আগেই এক ঝড়ে গতিতে তাকে সজোরে কোনো দিয়ে ঠেলে সরিয়ে দিয়ে ভেজা কাপড়ে পুরো ড্রয়িং রুমে মেঝেতে পানির তাক ফেলে এক দৌড়ে সিঁড়ি পেয়ে ওপরে উঠে যায় ঝিলমিল। পরক্ষণেই ওপরতলা থেকে দপ্পাস করে ওর ঘরের দরজা বন্ধ হওয়ার চড়া আওয়াজ পাওয়া যায়। হুট করে বারিশের এমন আকস্মিক আগমনে নাজমা বেগম এতক্ষণে নিজের মেয়ের এই ভেজা কাকের মতো অবস্থাটা খেয়ালই করেননি। লিভিং রুমের সাথে সবার সাথে বারিশও কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে ওপরে তাকিয়ে থেকে ঝিলমিলের এই বন্য কাণ্ড দেখে বিস্ময়ের ঘোর কাটাতেই নাজমা বেগম বলে ওঠেন, আরে ওনার নিচে ঘরে ছিল, ভিজে আসলো কোত্থেকে? বাড়ির সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে পেছনে না তাকিয়ে অত্যন্ত নিরাসক্ত গলায় জবাব দেয়, পেয়ারার কাছ থেকে। ব্যাস এতটুকুই। বারিশের মেহেরাজের ঘরের ভেতরে দৃশ্য অদৃশ্য হতেই নিচে লিভিং রুমে শুরু হয়ে যায় ঝিলমিলের মায়ের অবিরাম রেডিওর মতো বকাঝকার সুর। বাড়ির শেষ পর্যন্ত আলতাফ চৌধুরী করার নিষেধ উড়িয়ে দিয়ে মেহেরাজকে সাথে নিয়েই মাঠের দিকে রওনা দেয়। আলতাফ চৌধুরী ড্রয়িং রুমের সোফায় বসে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকলেও ওনার সামনে দিয়েই দুই বন্ধুর বেরিয়ে পড়ে। ঝিলমিল বকা খাওয়ার ভয়ে ওপরের নিচের ঘরে খিলতে এটে বসে থাকে। একদম রাতের খাবারের ডাক পড়ার পর সে নিচে নেমে প্রথমে নামার সিদ্ধান্ত দেয়। তবে সোজা ডাইনিংয়ে গিয়ে না বসে সে পা বাড়ায় তার ফুপি দিঘির ঘরের দিকে। দিঘি তখন নিচের পড়ার টেবিলে সামনে বসে ল্যাপটপে কি একটা জরুরি কাজে ব্যস্ত। ঝিলমিল ঘরে ঢুকেই ফুপির বেডের পাশে রাখা সাইড টেবিলের ড্রয়ার থেকে চকলেটের বক্স বের করে একটা চকলেট বের করে মুখে পড়তে পড়তে বেশ আয়াস করে বলে ওঠে, তোমার জামাইতে চলে এসেছে ফুপি। দিঘি ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ না সরিয়ে ভ্রু কুচকে জিজ্ঞেস করে, আমার জামাই মানে কি হাবে যাবে বকছিস? ওই যে বারিশ চাচু। ঝিলমিলে চকলেটের খোসাটা ডাস্টবিনে ফেলতে ফেলতে চোখ রাঙায়। দিঘি এবার ল্যাপটপ থেকে পুরোপুরি মনোযোগ সরিয়ে ঝিলমিলের দিকে ঘুরে বসে কিছুটা বিরক্তি আর অবাক হয়ে বলে, বারিশ ভাইয়া আমার আবার জামাই কবে থেকে হবে? তোর কি মাথা খারাপ হয়েছে? ও মা, তুমি এখনো কিচ্ছু জানো না? ঝিলমিল দিঘির একদম কাছে এগিয়ে এসে ফিসফিস করে বলে, ঝর্ণা দাদি তো কালকে আমাদের বাসায় এসে আমার দাদিজানের সাথে পাকা কথা করে গিয়েছে, মানে তোমাদের দুজনের বিয়ের কথা। কথাটা শুনে দিঘির ফর্সা মুখটা এক নিমিষে গম্ভীর হয়ে ওঠে। সে তীব্র বিস্ময় নিয়ে ঝিলমিলের দিকে তাকিয়ে জানতে চায়, মাথা খারাপ হয়েছে তোর? এসব তোকে কে বললো? সত্যি বলছি পুপি, আমি নিজের কানে শুনেছি। তোমার সাথে কি আমি এসব ফাজলামো করতে যাব? দিঘির মনের ভেতরে অদ্ভুত তোলপাড় শুরু হয়েছে। সে নিজের ভেতরে উদ্বেগ চেপে রাখে তীর গলায় জিজ্ঞেস করে, মা কি বলছে এসব ব্যাপারে? দাদিমা তো খুব খুশি, মানে উনি এক পায়ে রাজি। বলতে গেলে আপু বাদে পরিবারের সবাই এই বিয়েতে রাজি। ঝিলমিল চকলেটের স্বাদটা উপভোগ করতে করতে পুরো ভেতরের খবর ফাঁস করে দেয়। ভাতিজির মুখে মায়ের সম্মতির কথা শুনে দিঘির কপালে চিন্তার ভাঁজ আরও স্পষ্ট হয়ে ওঠে। সে আনমনে বিড়বিড় করে বলে, কিন্তু আমি? তুমি কি ফুপি? কৌতূহল চোখে পুপির দিকে তাকায় একবার ঝিলমিল। দিঘির নিজের মুখটা কথাটা বলতে গিয়েও মাঝপথে আটকে যায়। চট করে নিজেকে সামনে নিয়ে সে চুপ হয়ে যায়, কারণ এই বাচ্চার মেয়েটার পেটে কোনো কথাই হজম হয় না। এখন যদি নিজের মনের আসল কথাটা এর সামনে একবার মুখ ফুসকে বলে ফেলে, তবে এই মেয়ে এক দৌড়ে গিয়ে দাদিমার কানে সব হুবহু তুলে দেবে। কিছু না, যা এখান থেকে, নিজের চরকায় তেল দে। দিঘি বেশ কড়া গলায় ভাতিজিকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। ঝিলমিল নাছরবান্দা ফুপিয়ে হাত ধরে টানতে টানতে বলে, তুমিও চলো ফুপি, একসাথে নিচে গিয়ে রাতের খাবার খাবো। দেখি সন্দেহান চোখে তাকিয়ে জেরা করা ভঙ্গিতে বলে, আজ হঠাৎ এত তেল মারছিস কেন আমায়? নির্ঘাত কোনো ওকাম কুকাম করে এসেছিস তাই না? ঝিলমিল দাঁত কেলিয়ে চুরির তাই স্বীকার করার মতো করে বলে, আহা চলোই না, আমও যদি মারতে আসে। তুমি একটু বাঁচিয়ে দিও, চলো এবার। দিঘিকে সঙ্গে নিয়ে শেষমেশ নিচে ডাইনিং স্পেসে আসে ঝিলমিল। নিচে পা রাখতেই দিঘির বুকের ভেতরটা আচমকা ধক করে ওঠে। খাবার টেবিলে চৌধুরী বাড়ির সবার সঙ্গে স্বয়ং বারিশে উপস্থিত। ফুটবল খেলা শেষ মেহেরাজি ওকে জোর করে এনে ডাইনিং টেবিলে বসিয়েছে। দুই বন্ধু মিলে কোনো কিছু নিয়ে কথা বলছে আর খাচ্ছে। দিঘিকে হুট করে সামনে থেকে বারিশ বেশ সহজ করে বলে ওঠে, কিরে কেমন আছিস? দিঘি নিজের ভেতরে অস্বস্তিটুকু একটু আড়াল করে আমতামতা করে জবাব দেয়,
ভালো, তুমি কেমন আছো? ভালো, বারিশের সংক্ষিপ্ত উত্তর। ঝিলমিল আর দিকে দুজনেই গিয়ে টেবিলের খালি আসন দুটোই বসে পড়ে। একে একে পরিবারের বাকি সবাই ডাইনিংয়ে এসে নিজ নিজ জায়গায় বসে। টেবিলে চামচ প্লেটের টংটং শব্দর সাথে টুকটাক কথাও চলছে। নাজমা বেগম হঠাৎ পেছন থেকে এসে ঝিলমিলের কানটা হালকা মুচড়ে দিয়ে রাগান্বিত স্বরে বলেন, এবার আমি ওই পেয়ারার গাছটার কাটবো, তোকেও কিছু বলবো না। আম্মু, সবার সামনে এমন জানির মতো চিল্লাপাল্লা করা কেন করো বলো তো? একদম মুখে মুখে তর্ক করবি না, চুপচাপ খা এখন। নাজমা বেগম প্লেটে ভাত বেড়ে দিতে দিতে ধমকেও দেন। এতক্ষণে শান্ত থাকা আলতাফ চৌধুরী এবার মেয়ের দিকে তাকিয়ে একটু হেসে বলেন, এসএসসিতে তো কোনো মতে টেনে টুনে পাস করেছো। এইচএসসির শুরু থেকেই কিন্তু একদম মন দিয়ে প্রিপারেশন নিতে হবে। এবার যদি এ প্লাস না আসে আমি কিন্তু তোমার উপরে খুব রেগে যাবো, বলে রাখলাম। ঝিলমিল ভাতের লোকমা মুখে পড়ে বেশ তাচ্ছিল্যের সুরে বলে, আগে কলেজে ভর্তি তো হয়ে নেই আপু, একদম ফাটিয়ে প্রিপারেশন নেব। দেখো তুমি। পাশে বসা মেহিরাজ ঝিলমিলের কাছে জানতে চাই, সে কোন কলেজে ভর্তি হতে ইচ্ছুক। ঝিলমিল বেশ চপাটে ভঙ্গির শহরের নাম করে একটা কলেজের নাম উল্লেখ করে। চুপচাপ খেতে থাকা বারিশ ক্ষণিকের জন্য হাতে লোকমাটা মুখের কাছে নিয়ে এসে স্তব্ধ হয়ে যায়। খাওয়া থামিয়ে এসে গভীর কোনো ভাবনায় ডুবে পড়ে। তার এই ভাবান্তর দেখে শেহরাজ ডেকে ওঠে, কি হলো দোস্ত, থামলি কেন? আর খাবো না, বাসায় ফিরতে হবে আমার, বলে বারিশ সবাইকে অবাক করে দিয়ে চেয়ার ছেড়ে সোজা উঠে দাঁড়ায়। পকেট থেকে টিস্যু বের করে হাত মুছতে মুছতে সে ডাইনিং রুম থেকে বেরিয়ে যায়। ওর হুটহাট করে চলে যাওয়াটা টেবিলে বসা কাউকে কথা বলার সুযোগ দেয় না। বাড়ির সদর দরজা দিয়ে বের হতেই চৌধুরী বিলায় প্রবেশ করে তাওসান। শেহরাজ চোখে দরজার কাছে দেখতে পেতেই গলা চড়া দিয়ে টেকে এনে জোর করে খাবার টেবিলে বসিয়ে দেয়। তাওসান অবশ্য প্রথমে বসতে বেশ ইতস্তত করেছিল, কিন্তু মেহেররাজের নাচরবান্ধা জেদের কাছে শেষমেশ তাকে হার মানতেই হয়। দিকে তাওসানকে টেবিলে বসতে দেখে চোখ সরু করে জিজ্ঞেস করে, তুমি আজ এত দেরিতে আসলে যে? তাওসান বেশ ভদ্রতার সাথে মাথা নিচু করে উত্তর দেয়, জি ম্যাম, অফিসে কাজের চাপ আজকে একটু বেশি ছিল, তাই লেট হয়ে গেল। তাওসানের মুখে যান্ত্রিক কথাবার্তা শুনে দিকের মুখটা এমন হলো কেন? খুব বিরক্ত হলো তাওসানের কথায়। সে আবার মনোযোগ দিয়ে খেতে থাকে। শেহরিয়ার ভিড়াতে এসে বারিশ নিজের পরিবারের সাথে সাথে পুনরায় খেতে বসে। খাওয়া দাওয়ার এ পর্যায়ে সে অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় গলায় বলে, প্রফেসরের জব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। কথাটা শোনা মাত্রই টেবিলের সবাই আকাশ থেকে পড়েন। জহনা বেগম হাতের জ্বরে গ্লাসটা টেবিলে নামিয়ে রেখে তীব্র অবাক হয়ে বলেন, হঠাৎ এই অদ্ভুত সিদ্ধান্ত কেন? শেহরিয়ারের ছেলে হয়ে তুমি কিনা শেষে প্রফেসরে চাকরি করবে? বারিশ নিজের প্লেট থেকে চোখ না তুলে শান্ত গলায় পাল্টা প্রশ্ন করে, কেন, শিক্ষকতা করা কি খুব খারাপ কাজ? তাহলে আমাদের এই বিশাল বিজনেস কে দেখবে? এত বছর ধরে কারা দেখেছে বারিশের গলার অদ্ভুত একটা নির্লিপ্ততা? এতদিন যা হয়ে এসেছে, এখন থেকে তুমিও পুরোদমে হাল ধরবে? হ্যাঁ, অবশ্যই ধরবো, তবে পার্ট টাইম বিজনেস পাশাপাশি আমি এটা করতে চাই, সেটাই করব। জহনা বেগম ছেলের মুখের উপরে কথা বলে দেখে রেগে মেগে আরও কিছু বলতে যাবেন, তখনই বারিশ মেজে ছাড়িয়ে ডাইনিং টেবিলে সজোরে একটা থাপ্পড় মেরে বসে। থালার চামচগুলো ছনছন করে কেঁপে ওঠে তার সেই চরের চোটে। বারিশ তার দাঁত চেপে কড়া গলায় সতর্ক করে দেয়, আমি এই ব্যাপারে আর একটা শব্দও শুনতে চাই না আম্মা। অতীতে আমার উপরে জ্বর খাটানোর ফলাফল কী হয়েছিল তা আশা করি তোমরা কেউ ভুলে যাওনি। ডোন্ট রিপিট দ্য সেম মিস্টেক। প্লেটের বাকি খাবার ওখানেই ফেলে রেখে চেয়ারটা ঝাটকা মেরে পেছনে ঠেলে নিচে ঘরের উদ্দেশ্যে হনহন করে চলে যায় বারিশ। ডাইনিং রুমে তখন পিনপতর নীরবতা। ঝর্ণা বেগম নিজের বড় ছেলে আর স্বামীর দিকে তাকিয়ে বলেন, দেখলে তো 7 বছর পার হয়ে গেল, কিন্তু এখনো বদলায়নি। দুপুরে তপড়া রোদ মাথায় এসে একচোটে আসছে ইরান। চারিপাশে কাঠফাটা গরম কিংবা ক্লান্তির কোনো তোয়াক্কা নেই তার। উদ্দেশ্য যত দ্রুত সম্ভব চিলমিলে বাড়ি পৌঁছানো। মেয়েটার সে কি উত্তোলন দৌড়। দূর থেকে দেখলে মনে হবে না জানি কি এক আকাশ ভেঙে পড়ে অঘটন ঘটে গিয়েছে। তীব্র বেগে ছুটতে ছুটতে সে একসময় চৌধুরী বিলার প্রধান ফটকটা ধপ্পাস করে ভেতর থেকে ঢোকে। সেখানে 1 সেকেন্ডের জন্য দম নিয়ে আবারও পদাগতিতে গতি বাড়াই সদর দরজার দিকে। কিন্তু বিপত্তিটা ঘটল ঠিক বারান্দার সিঁড়িটা পার হতে গিয়ে। প্রবেশদ্বারের কাছাকাছি পৌঁছাতেই হুট করে লোহার মতো শক্ত একটা মানব দেহের সাথে প্রচণ্ড জোরে ধাক্কা খায় সে। ধাক্কার তীব্রতা এতটাই লাগামহীন ছিল যে বেসামাল ইরান কয়েক কদম পিছিয়ে যায় এবং দাঁতের মারি কেটে নোনা জলে স্বাদ পায়। যন্ত্রণায় কেঁকে ওঠে, 2 হাতে নিজের মুখ চেপে ধরে ইরান। চোখ দুটো এলোমেলো হতেই দৃষ্টির সীমানায় ভেসে ওঠে এক অচেনা যুবক। 2 হাতে কোমরে গুছে রীতিমতো অগ্নিদৃষ্টিতে সে তাকিয়ে আছে এক অনাহত অতিথির দিকে। যুবকটি বেশ রাগান্বিত স্বরে ধমকে ওঠে, চোখে কি কপালে থাকে তোমার? এদিকে দিকবেদিক জ্ঞান হারিয়ে গায়ে এসে পড়লে কেন? কে তুমি? ইরান মুখ থেকে কোনো শব্দ বের হলো না। সে নিথর স্তব্ধ বাকরুদ্ধ। চোখের সামনে পুরুষালী অবয়ব সুগঠিত চেহারা আর চোখের সেই চাহনি দেখে সেই এক নিমেষেই সব ব্যথা ভুলে গিয়েছে। রূপের এমন এক পশলা রাজকীয় ঝলকানি দেখে মুগ্ধতায় তার ভিতরের সমস্ত হিতাহিত জ্ঞান যেন উড়ে গিয়েছে তার। মেহেরাজ ইরানের এই অবসহা ভাব দেখে চোখের সামনে নিজের ডান হাতটা নাড়তে থাকে। এই যে হ্যালো, তোমাকে বলছি, কোন দুনিয়ায় আছো? কে তুমি?
তবুও কোনো সারা শব্দ নেই মেয়েটার। ইরান তখনও পলকহীন চোখে একধানে তাকিয়ে জাদু মুগ্ধের মতো যুবকের রূপসোধা গিলতে ব্যস্ত। মেহেরাজ আবার নিজের বিরক্তির চরম পৌঁছে গেল সীমানায়। বিরক্তিতে চ উচ্চারণ করে কড়া গলায় ধমকে ওঠে, আজব তো, একে তো ঝড়ের মতো এসে গায়ের উপরে হামলে পড়েছে, তার উপরে একটা ভট্টাচার্যযোগ সরি পর্যন্ত না বলে বোকার মতো দাঁড়িয়ে আছে। সে আর নিয়ন্ত্রণ রাখতে না পেরে ইরানের কাঁধে হাত দিয়ে একটা মৃদু ঝাঁকুনি দিয়ে বলল, তোমাকেই বলছি, হোয়াট দ্য হেল ইজ রং উইথ ইউ। কাঁধের ঝাঁকুনিতে ততক্ষণে যেন মহাচ্ছন্নের ঘর কাটে ইরানে। হুঁশ ফিরতেই অপ্রস্তুত হয়ে আমতামতা করে বলে, সরি ভাইয়া, আসলে আমি খেয়াল করিনি। খেয়াল করবে কিভাবে? এমন পাগলা ঘোড়ার মতো ছুটলে তো দেওয়ালের সাথে ধাক্কা খেলেও টের পাবে না। মেহেরাজ বেশ ঝাঁঝালো গলায় শোনাই। ইরান অবশ্য ওনার সেই রুক্ষ মেজাজকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে উল্টো ডাগর ডাগর চোখে মুগ্ধতা মিশিয়ে জিজ্ঞেস করে, সরি তো বললামই, তো আপনি কে বলুন তো? নিজের পরিচয় দেওয়ার আগে অন্যের তল্লাশি নেওয়াটা কেমন স্বভাব? আগে বলো তুমি কে? লোকটাকে রাখতে দেখে ইরানের ঠোঁটের কোণে একটা চওড়া হাসির রেখা ফুটে উঠল। আমি ইরান, তাজনিন সুনেরা ইরান। মেহেরাজ কপালে একরাশ বিরক্তির ভাঁজ ফেলে বলে, আমি তোমার নামের ব্যাকরণ জানতে চাইনি, পরিচয় জানতে চেয়েছি। এই ভরদুপুরে চৌধুরী বাড়িতে এমন তাণ্ডব খরা করার কারণটা কি? কারণ থাকবে না কেন? এটা তো আমার জানের দোস্ত, আমার বান্ধবীর বাসা। তোমার বান্ধবীকে? জিনমিন। এবার তো আপনার জেরা শেষ, এখন দয়া করে বলুন না ভাইয়া, আপনি কে? নিজের গায়ের শার্টটা একটু ঠিক করে নিয়ে অত্যন্ত গাম্ভীর্যের সাথে ঘোষণা করলো মেহেরাজ, জিনমিনের চাচা সম্পর্কে আমি ওর আপন চাচা হই, সো ইউ কল মি চাচু, নট ভাইয়া। মাথায় রেখো। কথাটা শেষ করেই মেহেরাজ এক চুলও সময় নষ্ট না করে ওকে পাশ কাটিয়ে হনহন করে বাড়ির ভেতরে চলে যায়। ইরান তাকে আটকানো বা নতুন কোনো প্রশ্ন করার সুযোগই পায় না। সে মুখ কালো করে নাক মুখ কুচকে ওনার যাওয়ার পথের দিকে তাকিয়ে বলে ওঠে, বলেই হলো চাচ্চু, এত হ্যান্ডসাম ছেলেকে চাচ্চু ডাকতে আমার বই গিয়েছে। দূর দিগন্তে মেহেরাজের মিলিয়ে যাওয়ার পানে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে ইরান অবচেতনে ফানি টেনে কপাল চাপড়ায়। এমন খাইসটা চোখ দিস আল্লাহ, রাস্তার কুত্তা বিলাই বাদে যারে দেখি তারাই ভাল লাগে। দেখ কি হয়েছে, কি বলিস এসব? নাজমা বেগম ইরানকে দেখতে পেয়ে শুধালেন, কিছু না আন্টি, জিলু কই? ঘুমাচ্ছে এখনো, দুপুর 12টা বাজছে, এখনো ঘুমে ওঠেনি? না মহারানী তো সে। ইরান সিঁড়ি বেয়ে উপরে ঝিলমিলে ঘরের দিকে রওনা দিল। দরজা লক করে ভেতরে ঢুকতেই দেখলো পুরো রুম ঘুটঘুটে অন্ধকার। দিনের আলো বাইরে রাজত্ব করলেও ঘরের ভেতরে যেন মাঝরাতে নেমে এসেছে। ইরান মুখ বাঁকিয়ে অন্ধকারে ঘরের ভেতরে পা বাড়ালো। সোজা গিয়ে জানালার ভারী পর্দাগুলো দুহাতে দুপাশে সরিয়ে দেয়। জানালার পর্দাগুলো মেলে দিতেই দুপুরে করা রোদ এসে সোজা আষ্টে পড়ে বিছানায় শুয়ে থাকা চিলমিনের মুখের উপরে। মুখ কুচকে মাথার উপরে থাকা কোল বালিশটা টেনে নিজের মুখে চেপে ধরেছিল। ইরানে কোমর হাত দিয়ে দাঁড়িয়ে চড়া গলায় ডাকলো, এই ছিল ওঠ বলছি, বেলা ডুবে তো দুপুর গড়াতে চললো, আর তোর এখনো ঘুম ভাঙে না? ওঠ এবার। ঝিলমিল কোল বালিশের নিচে থেকে ঘুম চড়ানো বিরক্তি গলায় কোনো মতে আওড়ালো, তোর ডিস্টার্ব করিস না তো, ঘুমাতে দে। ওর তাড়াতাড়ি শোন, কি হয়েছে তোর? না আমার আলাদা আলাদা কলেজ চান্স এসেছে। ইরান ঝিলমিলের গায়ের উপর থেকে কোলবালিশটা সরিয়ে দিয়ে বলল। আলাদা কলেজে নাম আসার কথা শুনে ঝিলমিল ঝড়ের গতিতে বিছানায় উঠে বসলো। চোখ দুটো বড় করে শুধালো, কি সত্যি এক কলেজে আসেনি? ইরান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না মিথ্যে, তোর আর আমার একই কলেজে সিট পড়েছে, একদম আমরা সেটা চেয়েছিলাম ওটাতেই, এই জন্যই তোকে বলতে এসেছি। তুই তো আর এসব চেক করে দেখবি না? ঝিলমিল ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে থেকে পরক্ষণে ইরানকে জড়িয়ে ধরে বলল, খুব ভালো হয়েছে, এই আমার স্বপ্নের কলেজ, তাও আবার তুই আমি একসাথে। আমি যে কত খুশি তোকে বোঝাতে পারবো না। ইরান মৃদু হেসে বলল, এখন গিয়ে ফ্রেশ হয়ে আয়, খচ্চর কোথাকার। ঝিলমিল ওয়াশরুমে গেল। এর মাঝে নাজমা বেগম এসে দুই বান্ধবীর জন্য দুপুরে খাবার রেখে গেলেন। একটু পর মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলো ঝিলমিল। ইরান তাকে বের হতে দেখেই বলল, তোর চাচু যে এসেছে, আমায় তো বলিসনি। বলে কি করতে? ওটা বলতে এসেছে তো কি হয়েছে, এখন আমি নাচবো? এর কারণেই বলিনি, খেতে খেতে জবাব দিল ঝিলমিল। কে জানে তোর চাচু যে, কতটুকু বলেই থেমে গেল ইরান। ঝিলমিল চিবানো থামিয়ে জিজ্ঞেস করলো, আমার চাচু কি? কিছু না। কলেজ জীবনে কিভাবে কাটাবি সেটা বল। কিভাবে আবার? পড়বো, শুধু পড়ার উপরেই থাকবো, একদম সেরাদের সেরা স্টুডেন্ট হবো আমি। দেখিস তুই, আগের মতো ফাঁকিবাজি আর করবো না, এইচএসসিতে A+ আনবো। ইরান খাওয়া থামিয়ে ঝিলমিলকে বেশ খুঁটিয়ে দেখলো। ঝিলমিল কপাল কুচকে বলল, একদম এভাবে দেখবি না আমার দিকে, তুই জাস্ট দেখিস নিজেকে কেমন বদলে ফেলি। শুধু তুই নোস, আমার আম্মু পর্যন্ত নিজের মেয়েকে চিনতে পারবে না। দুই বান্ধবী মিলে আরও কিছুক্ষণ গল্প করলো। বিকেল করানোর আগে ইরান বিদায় নিয়ে ঝিলমিলে লিভিং রুমের দিকে এলো। সেখানে পা রাখতেই ফুপি আর দাদিমার চড়া গলার তপ্ত কথা কাটাকাটি কানে এলো তার। আমার মতামত না নিয়ে হুট করে এভাবে একজনকে ধরে এনে বিয়ে দেবে আর আমি মুখ বুঝে মেনে নেব? দেখে তীব্র ক্ষোভ নিয়ে বলল। নূরজাহান চৌধুরী ধমকে উঠলেন, মুখ সামনে কথা বলো দেখি। একজনকে ধরে এনে মানে কি? বারিশের মতো একটা ছেলেকে তুমি এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছো? তোমাদের কাছে ওকে রাজপুত্র মনে হতেই পারে, কিন্তু আমার ওকে ভালো লাগে না। ওর চালচলন, ওর ওই অহংকারী ভাব দেখলেই আমার অসহ্য লাগে।
সারাক্ষণ মুখটা কেমন করে রাখে যেন। এই দুনিয়ার কোনো কিছুই তার মন মতো হয়নি। আমি এমন তেতো স্বভাবের মানুষকে বিয়ে করতে পারবো না। ও আগে কেমন ছিল সেটা আমার খুব ভালো করে জানা আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি বিয়ে করবে কেন? তোমার তো এখন স্বাধীন চেতা হওয়ার শখ। ভার্সিটির ছেলেদের সঙ্গে আড্ডায় বসে সিগারেট ফুঁকতেই তো তোমার বেশি ভালো লাগে। নূরজাহান চৌধুরী কথাটা শেষ করতে না করতেই দিকে তীব্র দৃষ্টিতে দরজায় দাঁড়িয়ে থাকা ঝিলমিলের দিকে তাকালো। এই গোপন খবরটা যে এই মেয়ে দাদিমার কানে তুলেছে তা নিয়ে দিকের মনে কোনো সন্দেহ নেই। ফুপিকে চোখ রাঙিয়ে তাকাতে দেখে ঝিলমিল ভয়ে তোপা মাথা নেড়ে বোঝানোর চেষ্টা করলো যে সে কিছু বলেনি, কিন্তু দিকি সেদিকে পাত্তা না দিয়ে আবার বলল, আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি আমি এখন কোনো বিয়ে শাদী করতে পারবো না। না করলে এই বাড়ি থেকে বের হয়ে যাও। আজ থেকে তোমার সব খরচ চালানো আমি বন্ধ করে দেবো। নূরজাহান চৌধুরীর কণ্ঠে চূড়ান্ত সিদ্ধান্ত। তোমার মতো কঠোর মাচানো আর কারো না হয়। আজ বাবা বেঁচে থাকলে কখনোই আমার সঙ্গে এখন জোর জবরদস্তি করতেন না। পরিস্থিতি শান্ত করতে ঝিলমিল আমতা আমতা করে মাঝখান থেকে বলে উঠল, এমন কেন করছো বুবি? বাড়ির চাচু খারাপ কোথায়? মানুষ হিসেবে তো বেশ ভালো। ঝিলমিলের কথায় দিকে যেন আরো তেতে উঠল। সে ঝাঁঝালো গলায় বলল, তোর এত যখন ভালো লাগে তুই গিয়ে বিয়ে। ঝিলমিল চট করে মাথা নিচু করে নিল। ওষ্ঠধর কামড়ে অত্যন্ত মৃদু স্বরে বিড়বিড় করলো, আমি কিভাবে, মানে উনি তো চাচু হন। বড়দের মাঝখানে একদম কথা বলবি না, যা এখান থেকে। নূরজাহান চৌধুরী হাত তুলে দিকিকে থামিয়ে দিয়ে বললেন, তুমি আর একটা কথাও বাড়াবে না। আমি এই বিষয়ে আর কোনো অজুহাত শুনতে ইচ্ছুক নই। শহরের এক অভিজাত জিমনেশিয়ানে ভারী ওয়েলেট তোলার ধাতব শব্দ আর ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকা রক মিউজিকের তালে তালে গান ছড়াচ্ছিল একজন যুবক। বারিশ, মেহরাজ আর ওদের আরও কয়েকজন বন্ধু মিলে আজ উইকেন্ডের জিম স্টেশনটা বেশ জমিয়ে তুলেছে। বারিশ একটা ভারী বারবেল হাতে নিয়ে অত্যন্ত মনোযোগের সাথে বাইসেপস কার্ল করছিল। কপালে জমে থাকা ঘাম বেয়ে পড়েছে চিবুক বেয়ে। ওর শারীরিক গঠনে যে পরিমিতি, যত্ন আর কঠোর পরিশ্রমের ছাপ আছে তা এই মুহূর্তে বেশ স্পষ্ট। তার ঠিক পাশে মেহরাজ ট্রেডমিলে রানিং শেষ করে গতি কমিয়ে দিল। ওয়ালেটার দিয়ে মুখের ঘাম মুছতে মুছতে সে বারিশের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, কী রে, আজ কি জিমে রাত পার করার ইচ্ছে? যে গতিতে ওয়ালেট নাড়াচ্ছিস, লিগামেন্ট ছিঁড়বি নাকি? মেহরাজের কথায় বেঞ্চ প্রেসে শুয়ে থাকা ওদের আরেক বন্ধু নীল বুক চিরে শ্বাস নিয়ে ওয়েটটা স্ট্যান্ডে তুলে রাখলো। তারপর উঠে বসে বলল, বাদ দে মেহরাজ, চৌধুরী বাড়ি হবু জামাই বলে কথা, বিয়ের আগে বডি তো একটু ফিট রাখতেই হবে। বারিশ নিজের কাছে মগ্ন। বন্ধুদের হাসাহাসি আর খোঁচাখুচি যেন ওর কান পর্যন্ত পৌঁছাচ্ছেই না। সে অত্যন্ত মনোযোগের সাথে লাস্ট সেটটা শেষ করার দিকে নজর দিচ্ছে। ঠিক তখনই বেঞ্চের ওপর পাশে ওনার ফোনটা ভাইব্রেট করে কেঁপে ওঠে। একটা নতুন মেইল এসেছে। বারিশ বারবেলটা সাবধানে স্ট্যান্ডে লক করে রেখে উঠে বসলো। কপালে জমে থাকা ঘামটা হাতের উল্টো পিঠ দিয়ে ফোনে মুছে নিয়ে এসে সেদিকে একটা কলেজের প্রফেসর পোস্টারের জন্য অ্যাপ্লাই করেছিল। স্ক্রিনে আসা মেলটা মূলত সেই কনফার্মেশন লেটার। ওর অ্যাপয়েন্টমেন্টে ফাইনাল হয়েছে। সেটা শুধু কলেজে না, কলেজে ভার্সিটি দুটোই। মেলটা দেখে বাড়ি শান্ত হয়ে উঠে দাঁড়ালো। টাওয়াল দিয়ে ঘাড় আর মুখের ঘাম মুছতে মুছতে সবার উদ্দেশ্যে বলল, আমি কলেজে জয়েন করছি। ততক্ষণে যে যার মতো আটা দিচ্ছিল আর হাসাহাসি করছিল। বাড়ি সেই আহম্মক ঘোষণার সবার হাসির রোল এক লম্হায় থেমে গেল। প্রত্যেকে চরম বিস্ময় নিয়ে তাকালো ওর দিকে। নীলের হাতে পানি বোতলটা নামিয়ে রেখে চোখ কপালে তুলে বলল, কলেজে মানে? আর ইউ প্ল্যানিং টু গেট অ্যাডমিটেড ইন্টু কলেজ এগেইন অ্যাট দিস এজ? তুই আবার কলেজে ভর্তি হবি কেন? বারিশের শার্টের হাতা দুটো কোণে পর্যন্ত কুটিয়ে নিতে নিতে নির্লিপ্ত গলায় বলল, স্টুডেন্ট হিসেবে নয়, শিক্ষক হিসেবে। মেহেরাজের দ্রুত ট্রেডমিল থেকে নেমে বারিশের সামনে এসে দাঁড়ালো। ওর কপালে হাত দিয়ে ঝরতে ভান করে বলল, সুস্থ আছিস তুই? তুই করবি শিক্ষকতা, মানে সিরিয়াসলি বারিশ? বারিশ ওর হাতটা কপাল থেকে সরিয়ে দিয়ে বিরক্তি গলায় বলল, এত নাটক করছিস কেন? নাটক তুই করছিস। তোদের এত বড় পারিবারিক ব্যবসা আছে, তার উপরে তোর আর আমারটা যৌথ অর্থায়নে কানাডায় একটা আইটি স্টার্টআপ কোম্পানির আর রিয়েল এস্টেট প্রজেক্ট আছে। এসব প্রজেক্ট ছেড়ে তুই কলেজে গিয়ে শিক্ষকতা করবি? আর শোন, এখন আবার বলিস না কানাডার প্রজেক্ট দুটো আমাকে একা হ্যান্ডেল করতে হবে, কারণ আমার নিজেরও পারিবারিক ব্যবসা আছে। এখন থেকে সেটাও আমাকে ফুল টাইম দেখতে হবে। আমি কি তোকে একবারও বলেছি এসব ছেড়ে দেবে? সব থাকবে সাথে, আমি এটাও চাই। মেহরাজ কিছুক্ষণ ওর দিকে স্তব্ধ চোখে তাকিয়ে রইল। তারপর অবিশ্বাস্য গলায় জিজ্ঞেস করলো, মানে তুই সত্যি জব করবি? হ্যাঁ, বাচ্চাদের পড়াবো। বারিশ আর অন্য কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করলো না। কাঁধে ব্যাকপ্যাকটা ঝুলিয়ে জিম থেকে বের হয়ে এলো। পার্কিং লটে এসে দুদিন আগে কেনা নিজের ডোকাটি পানিকেল বাইকটা স্টার্ট দিয়ে সোজা বাড়ি থেকে রওনা দিল ও। বাসার সামনে এসে বাইক থামাতেই জারি প্রায় দৌড়ে এসে ওর সামনে চলে এলো। ও বেশ উত্তেজিত গলায় বলল, তোমাদের অপেক্ষাতেই ছিলাম চাচু, বাইকটা একটু দাও না, বন্ধুদের সাথে রাইডে যাব। বলতে বলতেই সে বারিশের মাথা থেকে হেলমেটটা টেনে নিজের মাথায় পরে ফেললো। বারিশ এক মুহূর্তের জন্য ওর কাণ্ড দেখলো। তারপর কোনো কথা না বলে হেলমেটটা পুনরায় জারিফের মাথায় থেকে খুলে নিজের হাতে এনে বলল, তোর না নিজস্ব একটা বাইক আছে? আরে ধর, আমারটা তো সাধারণ একটা 150 সিসির বাইক, আর তোমারটা তো আস্ত একটা দাঁড়াও, বন্ধুদের সামনে একটু ভাব মারবো। তোমারটাও দাও না প্লিজ চাচু। সরি,
ইউ নো মাই রুলস। আই নেভার শেয়ার মাই পার্সোনাল স্টাফ। তাই বলে আমাকেও দিবে না? আমি তো তোমার ছেলের মতোই, দাও না প্লিজ, জাস্ট একটা চক্কর দিয়েই চলে আসবো। সোজা সাপটা ঠান্ডা গলায় পারিস বলল, নিজের ছেলে হলেই দিতাম না, আর তুই তো ছেলের মতো। বেশি শখ থাকলে নিজের বাপকে গিয়ে বল এমন একটা বাইক কিনে দিতে। এটা আমি নিজের টাকায় কিনেছি, কাউকে দেবো না স্যার। যাই প্রচণ্ড বিরক্ত আর ক্ষোভ ভরা চোখে চাচার বাসার ভেতরে ঢুকে যাওয়া দেখলো ও বিড়বিড় করে গালিও দিল। এদিকে লিভিং এরিয়াতে পা রাখতে জারিফের ছোট বোন জারিন চাচার পথ আটকে দাঁড়িয়ে গেল। গম্ভীর মুখে বলল, তুমি খুব খারাপ চাচ্ছো। বারিশ একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন, আমি কি করেছি? এত বছর পর তুমি বিদেশ থেকে এসেছো, অথচ আমাদের জন্য কিছুই আনোনি। আবার বাইরে গেলেও আমার জন্য চকলেট পর্যন্ত নিয়ে আসো না। 8 বছরের জারিন খুব করুণ গলায় নিজের অভিমানটা উগরে দিল। বারিশ মেয়েটার অতটুকু অভিমানী মুখের দিকে তাকিয়ে একটু নরম হলো। জারিনকে কাছে টেনে মাথায় হাত বুলিয়ে আদর করে বলল, আমি যখন কানাডায় ছিলাম তখন তো তুই একদিন আমার সঙ্গে ফোনে কথা বললি না, একটা বারও তো বললো না। আর যাই হোক, তোর জন্য কিছু নিয়ে আসতাম আমি একটা। রান্নাঘর থেকে শিউলি বেগম বের হতে হতে বললেন, তাই বলে এমন খালি হাতে কেউ বিদেশ থেকে বাসায় আসে বারিশ? 7-7টা বছর পর তুমি দেশে ফিরলে, অথচ পরিবারের মানুষগুলোর জন্য একটা সুতো আনলে না। বারিশ শিউলি বেগমের কথার উত্তর দিল না। ও সত্যি একটা কানা করেও আনেনি, নিজের প্রয়োজনীয় কয়েকটা কাপড় ব্যাগে পরে ঢ্যাং ঢ্যাং করতে করতে চলে এসেছে। বিদেশ থেকে ফেরত হলে সে সবার জন্য উপহার কিনতে হয়, এই সাধারণ জাগতিক নিয়মটা ওর মাথাতেই আসে না। অবশ্য মেহেরাজ ওকে শপিং মলে নিয়ে যেয়ে অনেক জোর করেছিল সবার জন্য কেনাকাটা করতে, কিন্তু বারিশ তখন মেহেরাজের কথাই পাত্তা দেয়নি। ওর ভাবনার মাঝে জারিন মুখ ফুলিয়ে আবারও বলে উঠল, ঝিলিমিলি আপুর চাচু বিদেশ থেকে ওদের সবার জন্য কত কি এনেছে। ঝিলমিল আপুকে অনেক সুন্দর সুন্দর পুতুল দিয়েছে, আর তুমি আমার জন্য একটা পুতুলও আনলে না। ঝিলমিল নামটা শুনতেই বারিশের মুখের ভাব এক নিমিষে বদলে গেল। ও ভ্রুকুচকে জারিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ঝিলমিলকে তুই আপু ডাকিস? জারিন মাথা দুলিয়ে বলল, হ্যাঁ আপুই তো। বারিশের মনের ভিতরে কৌতূহলটা আরেকটু চারা দিয়ে উঠল। ও গালটা স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, ওর পুতুল ভালো লাগে বুঝি? হ্যাঁ, একটু আগেও তো আমাদের বাসায় এসেছিল। কেন চাচ্ছ, তুমি কিনে দেবে? জারিন বেশ আশাবাদী চোখে ওর দিকে তাকালো। বারিশ কিছু বলার আগে শিউলি বেগম বললেন, আর মানুষ পেলি না জারিন, যে তোকেই কিছু কিনে দেয় না, সে আবার ঝিলমিলকে পুতুল কিনে দেবে? বারিশ শিউলি বেগমের কথার কোনো জবাব দিল না। ও জারিনের গালটা হালকা টিপে দিয়ে বলল, ঠিক আছে, ভুল হয়ে গেছে আমার, এবার কি আমি রুমে যেতে পারি? জারিন কিছুক্ষণ বড় বড় চোখে নিজের অপর চাচুর দিকে তাকিয়ে থেকে অবশেষে মাথা নাড়ল। কেমন মানুষ ভাই, একবারের জন্য বললও না যে এরপর যখন বাইরে যাব তোমার জন্য পুতুল নিয়ে আসবো। বারিশ নিজের ঘরের দিকে যেতে যেতে বুয়াকে কফির অর্ডার দিল। রুমের ভিতরে পা রেখে গা থেকে সাতটা আগা করতে খোলা বেলকুনির ওপাশ থেকে ভেসে এলো বাংলা গানের এক মৃদু সুর। বারিশের চটান কপাল জুড়ে সূক্ষ্ম একটা কোঞ্চন রেখা জাগলো। খানিকটা কৌতূহল নিয়ে সে ধীর পায়ে সেদিকে পা বাড়ায়। ডান হাতে তখন বুয়ার রেখে যাওয়া ধোয়াটা কফির মগ। বেলকুনি রেলিং ঘষে দাঁড়াতেই ওপর তোলার দিকে চোখ আটকে গেল চুপকের। সেখানে তাদের কিনে দেয় নীল রঙের একটা টি শার্ট আর জিন্সের স্কার্ট পরা এক কিশোরের আপন খেয়ালে নাচতে ব্যস্ত। মাথার উপরে মেঘ জমেছে, দুপোটা এক ফোঁটা স্টাবন বৃন্দ চড়ে পড়েছে চত্বরে। সাথে দরজার পাশে রাখা ছোট সাউন্ড বক্সে গান বাজছে, আর সেই তালের সাথে তাল মিলিয়ে অদ্ভুত সব অঙ্গভঙ্গি করে চলেছে চৌধুরী বাড়ির নাতনি ঝিলমিল। মেয়েটা তখন বারিশের দিকে পিঠ ফিরে দাঁড়িয়ে থাকলেও তার চিনতে এক সেকেন্ডও ভুল হলো না। চিপচিপে গরম কাঁচা দুধে আলতা মেশানো ফর্সা গায়ের রং আর পিঠ অব্দি এলিয়ে থাকা চুল, সেটা সেই অবাধ্য মেয়েটা ছাড়া আর কেউ নয়। ও নাচের চেয়ে হাত পায়ে ছটফটানি আর লাফঝাপে বেশি স্পষ্ট হয়ে উঠেছে। নাচে কম, লাফাচ্ছে বেশি। জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলমিল ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায় ঝিলমিল। বারিশ আনমনি নামটা উচ্চারণ করলো। সামান্য ঘাটটা উঁচিয়ে পুরো কোচকে সেদিকে তাকিয়ে রইল সে। গানের তারের সাথে মিলিয়ে মেয়েটা সত্যি সত্যিই যেন কোনাকুনি কোনো দিকে চলে গেল, একদম বারিশের চোখের আড়ালে। বারিশ কফির মগটা রেখে ঝটপট রুম থেকে বেরিয়ে নিজেদের বাসার সাথে দিয়ে গেল। সে নিজেও জানে না কেন সেখানে যাচ্ছে। সাদের শেষ ধাপে পা রাখতেই পুরো অবয়ব কিশোরীটি ধরা দিল তার চোখে। চঞ্চল ঝর্ণার জল ছলছলি, মাঠের পথে সে ধার, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ যে সে যায়। শুকনো পাতের নূপুর পায়ে নাচে কর্ণি বাই। মেয়েটার এখন আর নাচে না, ছন্দ থেমে গিয়েছে তার। ফুল গাছ থেকে ফুল ছিঁড়ে সে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ালো। তারপর ফুলগুলো হাতে কুচি কুচি করে ছিঁড়ে নিজের উপরেই ছড়িয়ে দিল পাপড়ি বৃষ্টির মতো। ঝিলমিল দাঁড়িয়ে আছে ওদের ছাদের একদম অপর প্রান্তে, আর বাড়ির শেহরিয়ার বিলার এই অংশে। তাদের ছাদ নেই, ছাদে কোনো রেলিং নেই। সে নিজেও একদম সীমানার কাছাকাছি চলে এসেছে। এবার সে দেখলো মেয়েটা রেলিংয়ের উপরে উঠে শূন্য পায়ে ঝুলিয়ে বসার প্রস্তুতি নিচ্ছে। এক মুহূর্তের অসতর্কতায় মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে। বারিশের বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। সে হাত বাড়িয়ে মেয়েটাকে বাধা দেওয়ার জন্য চিৎকার করতে চাইল, কিন্তু যা অঘটন ঘটার তা বারিশের সঙ্গেই ঘটে গেল। ভেজা ছাদের শ্যাওলা পড়া পিছলে মেঝেতে পা পিছলে নিজের মুহূর্তেই নিয়ন্ত্রণ হারালো।
শরীরটা ছিটকে দৌড়ে সরে গেল শূন্যে। বারিশের গলা চিরে তখন শুধু একটা শব্দই বের হয়ে এলো, হোয়াট দ্য ফাক। ধপাস করে বস্তা পড়ার মতো বিকট শব্দ হলো। বাড়ির নিচে কনস্ট্রাকশনের কাজ রাখার জন্য রাখা ছিল একটা মোটা বালিশ স্তূপ। বাড়ির সজোরে গিয়ে আস্তে পড়লো সেটার ওপরে, একদম গেড়ে গেল। ডান হাতটা বালির ভেতরে অদ্ভুতভাবে মুচড়ে গেল। তীব্র একটা মরমরানি ব্যথা টের পেল। হাতটা নিশ্চিত মোচকে বা ভেঙে গিয়েছে, কিন্তু সেই ব্যথাটা বেশিক্ষণ অনুভব করার সুযোগ পেল না। অত উপর থেকে আচার খাওয়ার পরেও সেটা সরাসরি এসে লেগেছে ওর মাথায়। মাথার এক পাশটা যেন চড়মড় করে ফেটে রক্ত গড়িয়ে পড়ার উপক্রম হলো। চোখ মেলে তাকানোর চেষ্টা করলো বারিশ, তবে এক চাক জোনাকি পোকা ছাড়া কিছুই দেখলো না। বিড়বিড়, ইডিয়েট, স্টুপিড মেয়ে। ব্যথার তরঙ্গ শীত দ্বারা পেয়ে মাথায় গিয়ে ঠেকালো ধাক্কা দিয়ে। মনে হলো মাথাটা শর্ট সার্কিট হয়ে চোখের সামনে জ্বলন্ত স্ক্রিন হঠাৎ বন্ধ হয়ে যাবার মতো পুরো পৃথিবীটা এক সেকেন্ডের মধ্যে ব্ল্যাক আউট হয়ে গেল। কোনো কিছু ভাবা বা বোঝার আর কোনো সুযোগই রইল না। মুহূর্তে সব ফাঁকা, একদম ডিরেক্ট অজ্ঞান। বারিশের সেই আকাশ কাঁপানো তীব্র চিৎকার, আর ঠিক তার পরপরই নিচে কিছু একটা পড়ার বিকট শব্দ দুটো ঝিলমিলের কানে এসেছে। দ্রুত পায়ে দৌড়ে ছাদের একপাশে কিনারায় এসে দাঁড়ালো। নিচের দিকে তাকাতেই চোখ দুটো ছানা পড়া হয়ে গেল মেয়েটার। চোখ বড় বড় করে ও দেখলো বালির জিবের উপরে হাত পা ছড়িয়ে একদম নিথর হয়ে পড়ে আছে ফাইজান বাড়ির শেহরিয়ার। পরনের কালো স্লিপলেস গেঞ্জি আর ধূসর ট্রাউজারের ওপরে বালির এমন আস্তরণ পড়েছে যে পোশাকের আসল রংটাই ঢাকা পড়ে গিয়েছে। ধুলোবালিতে মাখামাখি হয়ে একদম চেনাই যাচ্ছে না। ও দুই হাতে নিজের মুখে চেপে ধরে পুরো বাড়ি মাথায় তুলে চেঁচিয়ে উঠল, ও আল্লাহ, বারিশ চাচ্চু, হাই হাই, বারিশ চাচ্চু তো মরে গেল। ঝিলমিল পাগলের মতো সিঁড়ির দিকে দৌড় লাগালো। ছাদ থেকে নিচে নামতে নামতে ও চিৎকার করে পুরো বাড়ি জানান দিতে লাগলো, কোথায় তোমরা সবাই? পুপি কই তুমি? জলদি আসো, তোমার হবু বর তো শেষ। ঝিলমিল চেঁচালেও মেয়েরা ছাড়া আর কেউ শুনতে পায়নি। দাদিমা আর আলতাফ চৌধুরী তখন অফিসে, নাজমা বেগম নিজে ঘরে ছেলেকে ঘুম পাড়াচ্ছেন, দিকেও নিজের রুমে। তবে মেয়েরা ছুড়লেও ভাতিজির চেঁচানোতে পাত্তা না দিয়ে রুমে চলে গেল। এদিকে ঝিলমিল যেন আস্ত একটা হেলিকপ্টার বো করে টানা মেলে সেকেন্ডের মধ্যে নিচে এসে ল্যান্ড করলো। ও একচোটে বালির স্তূপের সামনে এসে বারিশের পাশে বসলো। নিচে পড়ে থাকা একটা ছোট্ট কাঠের টুকরো করিয়ে নিয়ে বারিশের পেটে মৃদু খোঁচা দিয়ে বলল, চাচু বেঁচে আছেন আপনি? এখানে পড়ে গেলেন কিভাবে? এই চাচু। আরেকবার খোঁচা মারলো সে। বারিশের কোনো সাড়া নেই। ঝিলমিল কাঠের টুকরো ফেলে দিয়ে বারিশকে ঠেলতে শুরু করলো। উঠুন, আমি সাহায্য করছি। দেখি, আপনি মানুষটা পাথর। মেয়েরা চাচ্চু, তুমি কি বের হয়ে আসবে? তোমার বন্ধু কিন্তু মরে যাচ্ছে। বারিশের এই দানবীয় ওজনের বডি একা নড়াতে গিয়ে ঝিলমিলে নিজেরই দম বেরিয়ে যাওয়ার অবস্থা হলো। সে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে ওপরে জানালার দিকে তাকালো। বাড়ি দু একজন বের হচ্ছে। বারিশের দিকে একবার তাকিয়ে আবারও ওপরের দিকে মুখ করে চিল্লানো শুরু করলো, ও মেহেরাজ চাচ্চু, তোমার বন্ধু তো প্রায় এখানে চিৎপটাং হয়ে পড়ে আছে, জলদি বের হও, নইলে পরে কিন্তু ডেড বডি টানতে হবে। মেহেরাজ এবার ঘরের জানালার পর্দা সরিয়ে ঘাড় পাকিয়ে নিচের দিকে তাকালো। আর তাকানো মাত্রই তার বুকের ভেতরটা ধক করে উঠলো। দেখলো তার প্রাণের বন্ধু ভেজা বালিতে মাখামাখি হয়ে আছে, তার হাত পা চারপাশে ছড়িয়ে নিথর হয়ে পড়ে আছে। সে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ঝড়ের গতিতে সিঁড়ি দিয়ে নেমে যত দ্রুত সম্ভব সেখানে গিয়ে পৌঁছালো। বারিশের পাশে হাঁটু করে বসে ওর অবস্থা দেখে মেহেরাজের গলা শুকিয়ে কাট ঝিলমিলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ওর এই অবস্থা কিভাবে হলো? ঝিলমিল হাত দুটো উল্টে বলল, মনে হয় ছাদ থেকে পড়ে গেছে। কিন্তু কিভাবে? মেহেরাজের কণ্ঠে তীব্র অবিশ্বাস আর আতঙ্ক। আর ধর চাচু, কিভাবে পড়েছে সেটা পরে ভাবা যাবে, আগে তো বাঁচানোর ব্যবস্থা করো, বেঁচে থাকলে তার থেকে না হয় সব শুনে নিও। মেহেরাজ বারিশের পালস পরীক্ষা করতে করতে ঝিলমিলকে বলল, তুই দ্রুত যা, ওদের বাসার সবাইকে ডেকে আন ফার্স্ট। চাচার কথা শোনা মাত্রই একচোটে শেহরিয়ার বাড়ির সবাইকে ডেকে আনলো ঝিলমিল। মুহূর্তের মধ্যে হইচই পড়ে গেল পুরো বাড়িতে। তাৎক্ষণিক বারিশকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলো। মেহেরাজও সাথে গেল। ভাগ্যিস সেখানে বালুর স্তূপ ছিল, ভাগ্যিস, না হলে যে উঁচু সীমানা থেকে ছেলেটা পড়েছিল তাতে বেঁচে ফিরতে কি না কি সন্দেহ। জ্ঞান ফিরতে বারিশের খুব বেশি সময় লাগলো না। ডক্টর পরীক্ষা করে জানালেন ভাগ্য ভালো, হাত ভাঙেনি, তবে মারাত্মকভাবে মচকে গিয়েছে। তাই একটা শক্ত ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। পায়েও এখানে ওখানে একটু আধটু ছিলে গিয়েছে। সতর্কতা স্বরূপ ডাক্তার ওকে এক রাত হাসপাতালে অবজারভেশনে থাকতে বললেন। কেমিনে বেডে আছোয়া হয়ে বসে আছে ফাইজান বাড়ির শেহরিয়ার। দৃষ্টি সামনের দিকে দেওয়ালের দিকে স্থির, মুখোপাবে প্রচণ্ড গম্ভীর আর থমথমে। ঝর্ণা শেহরিয়ার ছেলের পাশে বসে আক্ষেপের সুরে বললেন, তুই আর কত জ্বালাবে তরঙ্গ? দেশে ফিরেই একটা নতুন কাণ্ড ঘটিয়ে বসলে। তোমার মতো এত বড় ধাড়ি ছেলে ছাদ থেকে কিভাবে পড়ে যেতে পারে? মায়ের এতগুলো কথার পিঠে বারিশ একটা শব্দ উচ্চারণ করলো না। করার মতো এটা কি একটা লজ্জার বিষয়? তো ঝর্ণা বেগম থামালেন না। জানেন পড়ে গেল না হয় মানতে পারতাম, তুমি তুমি কিভাবে? চঞ্চল শেহরিয়ার স্ত্রীর কাঁধে হাত রেখে থামিয়ে দিলেন। এবার বাদ দাও তো, খারাপ কিছু ঘটেনি, ছেলেটা বেঁচে আছে, এটাই অনেক। হতেও তো পারতেও, এমন আস্ত একটা ছেলে হুট করে কিভাবে ছাদ থেকে টপকে পড়ে যায় আমার মাথায় আসে না। ঝর্ণা বেগমের উদ্বিগ্ন যেন কিছুতেই কমছেই না। ফরহাদ শেহরিয়ার ভাইয়ের পেটের কাছে এগিয়ে এসে একটা কৌতূহলী গলায় বলল,
ভাই, তুই হুট করে ভর দুপুরে সাথে গিয়েছিলি কি করতে? এবার আর নিজের রাগ আর বিরক্তি একটাও ধরে রাখতে পারলো না বারিশ। এমনিতেই মেজাজ সপ্তমে চড়ে আছে, তার উপরে এই একই প্রশ্ন বারবার শুনতে হচ্ছে, মাথা ফেটে যাচ্ছে। হঠাৎ কেকে উঠে বলল, নাচতে গিয়েছিলাম, নাচতে নাচতে পড়ে গিয়েছি, হয়েছে, এবার বের হও এখান থেকে, সবগুলো রুম থেকে বের হও। তার আসমে গর্জন আর রক্ষ মেজাজে কেবিন থমথমে নীরবতা নেমে এলো। পরিস্থিতি সামাল দিতে মেহেরাজ সবার উদ্দেশ্যে বলল, চাচা চাচি, আপনারা এবার বাসায় ফিরে যান, আমি ওর সঙ্গে আছি, আপনারা এগিয়ে একটু রেস্ট করুন। ঝর্ণা বেগম ছেলের রুক্ষ মুখের দিকে কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে চলে গেলেন। ফরহাদ তার ছেলেকে জারিফকে হাসপাতালে মেহেরাজের সাথে থাকতে বলে নিজে মায়ের সাথে রওনা দিল। তাদের আবার সকাল সকাল অফিস যেতে হবে। জারিফ কেবিন থেকে বের হয়ে করিডোরে গিয়ে বসে। সবাই চলে যেতেই মেহেরাজ বারিশের বেডের কাছাকাছি এগিয়ে আসে, তারপর একটু গলা খাকারি দিয়ে বলল, ঝিলমিল যদি না দেখতো তাহলে তো আরও কয়েক ঘন্টা ওখানে বালির মধ্যে পড়ে থাকতি তুই। কি কি বললি? মনোযোগী হলো বারিশ। ওই দীর্ঘ দৃষ্টিটা এবার সোজা হয়ে এসে ঠেকলো মেহেরাজের মুখে। বললাম, আমার ভাতিজি ঝিলমিল, ওই তো তোকে এভাবে পড়ে থাকতে দেখে চেঁচাতে চেঁচাতে সবাইকে জানিয়েছে, ও না থাকলে তো কেউ জানতেই পারতো না। বারিশ একটা তপ্ত নিঃশ্বাস ফেলে আবারও আগের মতো চুপচাপ বসে রইল। মেহেরাজ এবার বেডের পাশের টুলটায় বসে আবারও গলা খাকারি দিল, তা ছাদ থেকে পড়লে কিভাবে তুই? এবার অগ্নিদৃষ্টিতে মেহেরাজের দিকে তাকালো বারিশ। মেহেরাজ 2 হাত তুলে বলল, দেখ, একদম ওভাবে তাকাবি না, তোর মতো একটা দামড়া ছেলে নিজের বাসার ছাদ থেকে পড়ে গেল, আই মিন দিস ইজ রিডিকুলাস। বারিশের কাছ থেকে এখনো জবাব পেল না, ও পাথরের মতো মুখ করে রইল। বেশ কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো কেবিনে। বারিশ নিজের মুচকে যাওয়া হাতটার দিকে তাকালো, তারপর একদম নিচু আর গম্ভীর গলায় বলল, তোর ভাতিজি লীলা খেলা দেখতে গিয়ে আমার 12টা বেজেছে, ওকে বলে দিস আমার সামনে যাতে না আসে, দৌড়ে আছাড় মারবো আমি। মেহেরাজ আকাশ থেকে পড়ল, মানে ও আবার কি করেছে? জানি না। বিরক্তিতে মুখটা অন্যদিকে ঘুরিয়ে আবার সামনে নিতেই বারিশের পুরো মুখটা আরও কুচকে গেল, কারণ সামনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা যার কথা বলা ও মাত্রই মেহেরাজকে বলল, যেন ভুলেও ওর চোখের সীমানায় না আসে। ঝিলমিলের ঠিক পাশে দাঁড়িয়ে দিঘিয়ার নূরজাহান চৌধুরী। নূরজাহান চৌধুরী এগিয়ে আস্তে আস্তে উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলেন, এখন ঠিক আছে বাবা, কিভাবে পড়ে গেলে তুমি? আহা, আবার সেই একই প্রশ্ন। বারিশ ভেতরের আগে ফুঁসতে ওঠে। তখনই ঝিলমিল আরও একবার কাঠি বাড়িয়ে বলে, তখন আমিও সাথে ছিলাম দাদিমা, কিভাবে পড়ে গেলেন আপনি? ব্যাস, মাত্র মাত্র ছাড়লো রাগ। বারিশ নিজের অক্ষত বাম হাতটা শক্ত করে মুঠে ধরল ও নূরজাহান চৌধুরীর দিকে তাকিয়ে একদম মেপে মেপে বলল, রাজকে সব বলেছি, ওর থেকে শুনে নিও, আমার এখন ভীষণ ঘুম পাচ্ছে। মেয়েরা ছা করে মুখ খুলে বলতে চাইলো যে আরিশ ওকেও কিছু বলেনি, কিন্তু তার আগেই বারিশ মেহেরাজের উড়োতে হাত রেখে শক্ত একটা চিমটি কেটে আড়ালে চোখ রাঙালো। যন্ত্রণায় মুখ বিকৃত করে চুপ মেরে গেল মেহেরাজ। দিঘি মায়ের হাত ধরে বলল, বলেছিলাম না মা, তেমন কিছু হয়নি, ঠিক হয়ে যাবে, চলো ওখান থেকে রেস্ট করতে দিই। আমি তো ভেবেছিলাম মরেই বোধহয় যাবে। আহারে, কেমন করে যে পড়ে গেল। ঝিলমিল আরও কতম বেডের সামনে এগিয়ে এসে কৌতূহলী গলায় বলল, শুধু কি হাতেই মচকেছে চাচু, আর কোথাও কিছু হয়নি? বারিশ এবার অবাক হবে নাকি রাগ প্রকাশ করবে বুঝতে পারছে না। সে মেহেরাজের দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে ইশারা করলো যেন এদের সবাইকে এক্ষুনি রুম থেকে বের করে। মেহেরাজ পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত সবাইকে বুঝিয়ে সুঝিয়ে কেবিনের বাইরে নিয়ে যেতে লাগলো। সবাই একে একে বের হয়ে যাচ্ছে, ঝিলমিল একদম সবার পেছনে। ও যখন দরজার কাছাকাছি পৌঁছালো তখন বারিশ হঠাৎ গম্ভীর আর ভারী গলায় ডাকলো, এই মেয়ে, তুমি শোনো। সপ্তদর্শী ঘুরে দাঁড়ালো, মুখে কোনো ভয়ের বালাই নেই। ও চোখ ওলটে বড় বড় করে বলল, জি বলুন, কোনো হেল্প লাগবে চাচ্ছো? হ্যাঁ, একটু এদিকে আসো। ঝিলমিল সরল মনে মেয়েটির কাছাকাছি এগিয়ে আসে। মেয়েটার কাছে আসতেই পলক ফেলার আগেই যুবক নিজের বাম হাত দিয়ে কিশোরীর ডান হাতের কবজিটা শক্ত করে চেপে ধরে হেঁচকা টানে টেনে আনলো নিজের দিকে। অতর্কিত আক্রমণে শরীরের ভারসাম্য রাখতে না পেরে ঝিলমিল তড়িৎ করতে নিজের বাম হাত দিয়ে পেটে সাদা চাদর খামচে ধরল। মুখটা বারিশের একদম কাছাকাছি চলে এসেছে। বারিশ ঝিলমিলের চোখে চোখ রেখে নিজে কিন্তু বরফ শীতল গলায় বলল, নেক্সট টাইম তোমাকে যদি আবার সাথে এসে ওভাবে লাফাতে দেখেছি, তবে হাত পা মচকে এবার আমি হাসপাতালে না, তোমাকে সোজা হাসপাতালে পাঠাবো। হিংস্র চেহারায় বারিশকে এত কাছ থেকে দেখে ভয়ে ঝিলমিলের হার্টবিট এক লাফে দ্বিগুণ হয়ে গেল। তোতলাতে তোতলাতে বলল, আমি আমি তো সাথে লাফাই না। তুমি আর কোনোদিন সাথেই যাবে না। আজব তো, সাথ থেকে পড়ে আহত হয়েছেন আপনি, আর সাথে উঠতে মানা করছেন আমাকে? হ্যাঁ, মানা করছি। বারিশ ওর কবজির ওপরে নিজের গ্রুপটা আরেকটু শক্ত করে বলে, আর একদিনও যদি তোমাকে ওই ছাদে দেখি তবে তোমার পা দুটো ভেঙে হাতে ধরিয়ে দেব। ঝিলমিল সোজা হয়ে দাঁড়ালো, নিজের কবজি থেকে বারিশের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, হাত ছাড়ুন আগে, আমি সাথে যাবো কি যাবো না সেটা আমার ইচ্ছে। আপনার ভয়ে আমি সাথে যাওয়া বন্ধ করবো কেন? ছাড়ুন বলছি। যাবে না, আমি বারণ করেছি তাই যাবে না। আর যদি এরপরও কোনোদিন পা বাড়াও, গেলে কি করবেন শুনি? যাবে না বাস। বারিশ আর কোনো যুক্তিতে গেল না, গলার স্বর আরও গম্ভীর করলো, কিন্তু আমি সবাইকে বলে দেব। কি বলবে? বলবো আপনি এখানে বসে বসে শিশু নির্যাতন করছেন। হোয়াট?
বারিশের চোখ জোড়া বিস্ময়ে কপালে উঠল। একটা সাধারণ মেয়ে ছাদে ওঠা নিয়ে আপনি যেভাবে তাকে জোর খাটাচ্ছেন, এটা কি কোনো আইনের মধ্যে পড়ে? এটা স্পষ্ট নির্যাতন। বারিশ আর কোনো কথা বলল না। ও চুপচাপ শুধু মেয়েটার ছটফটানি দেখতে লাগলো। নিজের হাতটা মুক্ত করার জন্য সে কি পরিমাণ শক্তি অপচয় করেছে, অথচ বারিশ নিজের থেকে মুঠো আলগা না করলেও এই মেয়েটার পক্ষ হাত ছাড়িয়ে নেওয়ার কোনো ক্ষমতাই নেই। বারিশ কুটিয়ে কুটিয়ে দেখতে লাগলো ঝিলমিলকে। মেয়েটা একটা লাইট পিঙ্ক রঙের শার্টের সাথে কালো স্কার্ট পরে এসেছে। শার্টের উপরে দুটো বোতাম খোলা, গলায় একটা পাতলা ওড়না জড়ানো, দুপাশে দুটো বেনি করে চুলগুলো বুকের উপরে ঝুলিয়ে রেখেছে, আর কপালের দুপাশে কিছু ছোট ছোট চুল। বারিশ কি অযথায় মেয়েটার উপরে নিজে রাগ ছাড়ছে? ওর ছাদ থেকে পড়ে যাওয়ার পেছনে এই মেয়েটার কি দোষ? ছাড়ুন এবার চাচু, হাত ছাড়ুন, আমার ব্যথা লাগছে। বারিশ আচমকাই মুঠো আলগা করে ছেড়ে দিল ঝিলমিলের হাত। ঝিলমিল ছিটকে একটু পিছিয়ে গেল। লাল হয়ে যাওয়া কবজিটা অন্য হাতে দিয়ে ডলতে ডলতে বারিশ চাচুর চোখের দিকে তাকিয়ে বলল, আপনাকে বাঁচানো আমার ভুল হয়েছে। ওখানে পড়ে থাকতেন সেটাই ভালো হতো। আর তার চেয়েও ভালো হতো যদি আপনার ওই ওপর থেকে নিচে পড়া দৃশ্যটা আমি ফোনে ভিডিও করে রাখতাম। মন খারাপ থাকলে ওইটা দেখতাম আর প্রাণ খুলে হাসতাম। বারিশের চোখ মুখ রাগে কুচকে গেল। কি বললে তুমি? ঝিলমিল দরজার দিকে আরো কয়েক পা পিছিয়ে গিয়ে মুচকি এসে বলল, একদম ঠিক বলেছি। আপনার ওভাবে পড়ে যাওয়ার কথা ভাবলেই তো আমার হাসি পাই। আপনি জানেন, আপনাকে হাসপাতালে নিয়ে আসার পর আমি পুরো 40 মিনিট হেসেছি। বলে ঝিলমিল এক সেকেন্ডও দাঁড়ালো না। বারিশের নাগালের বাইরে যেতে একটা দৌড়ে কেবিন থেকে বেরিয়ে গেল। পেছন থেকে বারিশ বিছানায় উঠে বসার চেষ্টা করতে করতে চিল্লিয়ে উঠল, এই মেয়ে, কি বললে তুমি? দাঁড়াও দাঁড়াও বলছি। কেবিন থেকে বের হয়ে করিডোর ধরে হনহনিয়ে হাঁটার সময় আচমকাই জারিফের গায়ের ওপরে গিয়ে পড়ল ঝিলমিল। ধাক্কা সামনে নিয়ে জারিফ অবাক হয়ে বলল, কখন এসেছিস? এই তো একটু আগে। ঝিলমিল নিজে ওড়নাটা টেনে টুনে সোজা করলো। জারিফ এদিক ওদিকে তাকিয়ে করিডোরের শেষ মাথায় হাসপাতালের ওয়াশরুমের নির্জন দিকটায় ইশারা করলো, চল একটু এদিকে যাই। ঝিলমিল পুরো কুচকে বলল, ওদিকে কেন চাপো? তোকে একটা চুমু দিতে ইচ্ছে করছে। জারিফ বেশ আবদারে সুরে বলল, আবার শুরু করলে? ঝিলমিল চোখ রাঙাই, আমার দেওয়া শর্তটা কি ভুলে গেছিস? বিয়ের আগে আমার হাত ছোঁয়া তো দূরের কথা, কাছাকাছিও আসতে পারবে না তুমি। রাগ তোর ওই ফালতু শর্ত, চল তো ওইদিকে। জারিফার কথা না বাড়িয়ে ঝিলমিলের হাত চেপে ধরল। ঝিলমিল সঙ্গে সঙ্গে এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে শক্ত গলায় বলল, দাদিমা আর চাচু কিন্তু এই হাসপাতালেই আছেন। একদম বাড়াবাড়ি করলে চিৎকার করে সবাইকে জড়ো করে কবর দিব বলে দিলাম। জারিফ বেশ বিরক্তি হয়ে হাত দুটো বাতাসে ছুঁড়ে ফেলল। বলল, ঝিলমিল, ইউ আর মাই গার্লফ্রেন্ড, ফর গড সেক। তাতে কি হয়েছে? আমাদের বিয়ে হয়েছে, হয়নি তো কি হয়েছে? একদিন তো হবেই, চল না প্লিজ, কেউ দেখবে না। মিনতি করলো জারিফ, যেদিন বিয়ে হবে সেই দিন এসব হবে। এর আগে যদি আবারও এই লাইনে কথা বলো, আমি সোজা ব্রেকআপ করে দেবো। ঝিলমিল আর তাড়ালো না, পা বাড়ালো উল্টো পথে। তবে কিছুটা পথ যাওয়ার পর কি ভেবে যেন সে পেছন ফিরে তাকায়। দেখে জারিফ মূর্তির মতো মনমরা হয়ে এক কোণে দাঁড়িয়ে আছে। ছেলেটার এই করুণ মুখটা দেখে ঝিলমিলের মনটা একটু করলো। সে আবার জারিফের দিকে ফিরে এসে নরম গলা জিজ্ঞেস করলো, রাগ করলে? জারিফ মুখ ফিরিয়ে নিয়ে অভিমানী সুরে বলল, তুই আমার রাগের দাম দিয়েছিস কখনো? আসলে তুই আমাকে ভালোই বাসিস না। ভালোবাসি তো, কিন্তু তার মানে এই না যে হাসপাতালে কর্নারে দাঁড়িয়ে এসব নোংরামি করতে হবে। তুই এই জেনারেশনের মেয়ে হয়েও এখন ব্যাকডেটে চিন্তা ভাবনা করছিস। আই মিন সিরিয়াসলি, ডু ইউ ইভেন লিভ ইন দ্য 21st সেঞ্চুরি? আই ডু লিভ ইন দ্য 21st সেঞ্চুরি বেব। তবে মডার্ন হতে গিয়ে সস্তা হতে পারবো না। এবার মুখটা প্যাঁচার মতো না করে রেখে তোমার চাচার সেবা করো গিয়ে। 15 দিন কেটে গিয়েছে মাঝখানে। ঝিলমিল লিভিং রুমে বসে টিভিতে ডরিমন দেখছে আর আপন মনে চিপস খাচ্ছে। বিকেলবেলাতে বাসায় তেমন কেউ নেই। তার ছোট ভাই জিহান মেঝেতে দিয়ে গাড়ি নিয়ে খেলছে, আর বোনের দেখা দেখি মাঝে মধ্যে কার্টুনে চোখ রাখছে। নাজমা বেগম আর শেহরিয়ার বাড়ির জারিফের মা শিউলি আর পাশের বাড়ির আরও একজন মিলে শপিংয়ে গিয়েছে। দীঘিও নিশ্চয়ই বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে বেরিয়েছে। অনেকক্ষণ ধরে একে কার্টুন দেখতে দেখতে বোরিং লাগছিল। ঝিলমিল চ্যানেলটা পাল্টালো। একটা নিউজ চ্যানেলে সামনে আসতেই সংবাদ পাঠিকার গম্ভীর কণ্ঠস্বর ভেসে এসলো। বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া বহুল আলোচিত ধর্ষণ মামলায় প্রধান পলাতক আসামির চূড়ান্ত রায় ঘোষণার আগেই অজ্ঞাত কোনো ব্যক্তির গুলিতে তার মৃত্যু হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, বিচার এড়াতে আত্মগোপনে থাকা অবস্থায়। এতটুকু শুনতে পেল ঝিলমিল। বাকিটা শোনার আগে জিহান কান্নাকাটি শুরু করে আবার সেই কার্টুনের চ্যানেলে দেওয়া হলো। মায়ের যন্ত্রণায় ঝিলমিল বাধ্য হয়ে চ্যানেলটা পাল্টে দিল। তখনই ফোনের স্ক্রিনে ভেসে উঠল ইরানের কল। ফোনটা কানে ধরতেই অফিস থেকে বন্ধু বলল, কালকে কিন্তু ভর্তি হতে যাব, সকাল সকাল ঘুম থেকে উঠবি। আচ্ছা, তোর সঙ্গে কে যাবে? আপু যাবে। ওকে। ফোনটা রেখে আবার টিভিতে মনোযোগ দিল ঝিলমিল। তবে টিভির দিকে তাকিয়ে থাকলেও তার ভাবনায় কেমন যেন অন্য কোথাও হারিয়ে গেল। শেহরিয়ার বাড়ির ডাইনিং টেবিলে রাতের খাবারে আজ সবাই একসাথে বসেছে। বারিশের চোট এখন অনেকটাই সেরে উঠেছে, ব্যান্ডেজও খোলা। হাতটা স্বাভাবিকভাবে নড়চড় করতে পারছে, তবে হঠাৎ কোনো ভারী কাজ করতে গেলে ভেতরে একটু মৃদু টনটনে ব্যথা চারা দিয়ে ওঠে। এছাড়াও ও একদম ফিটফাট এখন। খাওয়া দাওয়ার মাঝপথে হুট করে জারিফ ঝর্ণা শেহরিয়ারে দিকে তাকিয়ে বেশ আদরে গলায় বলল, দাদিমা, আমাকে একটা নতুন বাইক কিনে দাও না, একদম চাচুর মতো। ঝর্ণা শেহরিয়ার প্লেট থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, কেন, তোর বর্তমান গাড়িটার আবার কি হলো? ওটা তো পুরোনো মডেল হয়ে গিয়েছে দাদি। তুমি চাচুর নতুন বাইকটা দেখেছো? দেখতে কি মারাত্মক সুন্দর।
নাতির এমন আবদারে দাদিমা মৃদু হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, তোর বাবাকে সঙ্গে নিয়ে গিয়ে পছন্দ মতো একটা কিনে আনিস। কিন্তু দাদিমা, এই বাইকটার দাম কিন্তু অনেক বেশি। আর কতই হবে, তোর বাবাকে আমি নিজে বলে দেবো, তুই চিন্তা করিস না। তবে একটা শর্ত, লেখাপড়াটা ঠিকঠাক করতে হবে। জারিফ এবার একটু ইতস্তত করে বলল, তুমি যেমনটা ভাবছো এটার দাম তার চেয়েও অনেক অনেক বেশি। কথা শুনে ঝর্ণা শাহরিয়ার কৌতূহল হলেন। জারিফ আর চোখে বারিশের দিকে একবার তাকিয়ে নিয়ে বেশ বুক ফুলে বলল, প্রায় 50 লাখ টাকার উপরে। কথাটা শোনা মাত্রই ঝর্ণা দাদিমা গলার খাবারে আটকে মারাত্মক একটা বিষম খেলেন। শিউলি বেগম দ্রুত পানির গ্লাসটা শাশুড়ির দিকে এগিয়ে দিতে দিতে ছেলের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রাগত গলায় বললেন, তোর কি মাথা পুরো বিগড়ে গেছে জারিফ? এতগুলো টাকা খরচ করে তুই একটা মোটর বাইক কিনবি? তোর সাহস তো কম না। জারিফ বলল, চাচুও তো কিনেছে, আমি কিনলে কি দোষ? ঝর্ণা বেগম কোনো মতে নিজেকে সামনে নিয়ে নিজের ছেলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। খানিকটা অবিশ্বাসের সুরেই বললেন, তরঙ্গ, তুমি 50 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনেছ? তরঙ্গ অর্থাৎ বারিশ ব্লেডে চোখ রেখে নির্লিপ্ত গলায় জবাব দিল, না। তাহলে কত? 53,50,000। ঝর্ণা শাহরিয়ারের মনে হলো তার রক্তচাপ আচমকা আকাশে উঠে গিয়েছে। তিনি কপালে হাত দিয়ে শিউলি বেগমকে হাঁক ছাড়লেন। বৌমা, আমার জন্য বরফ আনো, দ্রুত যাও। বারিশের বাবা আর বড় ভাইও এতক্ষণ চুপচাপ খাচ্ছিলেন। তারা দুজনেই চরম অবাক চোখে তার দিকে তাকিয়ে রইলেন। শিউলি বেগম তড়িঘড়ি করে ফ্রিজ থেকে বরফ এনে শাশুড়ি মাথায় চেপে ধরলেন। ঝর্ণা বেগম বরফের ঠান্ডায় চোখ জোড়া বন্ধ করে তীব্র আক্ষেপের সুরে বললেন, একটা বাইকের পেছনে তুমি 53 লাখ টাকা উড়িয়ে দিলে। তোমার মাথা কি আদৌ ঠিক আছে তরঙ্গ? এই টাকাটা যদি ব্যবসায় ইনভেস্ট করতে, তবে এত দেরি দ্বিগুণ লাভ হয়ে আসতো। আমার টাকা, শখ আমার, এখানে অন্য কারো কথা বলার সুযোগ নেই আম্মা। খেতে খেতে বলল বারিশ, তাই বলে তুমি এত টাকা দিয়ে বাইক কিনবে? গাড়ি কিনলেও মানা যেত। বারিশ এবার খাওয়া থামিয়ে মায়ের দিকে তাকালো। আমি আমার নিজের টাকায় কিনেছি, এত সমস্যা তোমাদের কোথায়? সেটাই, ওর নিজের টাকায় কিনেছে, বাদ দাও। চঞ্চল শাহরিয়ার স্ত্রীকে থামাতে চাইলে ঝর্ণা শাহরিয়ার আরও রেগে যায়। সবসময় আমাকে থামাবে না তুমি। নিজে উপার্জন করে বলে যা খুশি তাই করে বেড়াবে। কেনার আগে আমার কাছে একবারও জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলো না। ফরহাদ এবার মায়ের রাগ ভাঙানোর চেষ্টায় বললেন, আম্মা, তরঙ্গ তো আর ছোট নেই, জিনিসটা ওর ভালো লেগেছে তাই কিনেছে, ছাড়ো এখন। ঝর্ণা শাহরিয়ার কিছুতেই শান্ত হলেন না। তিনি মুখ উঁচিয়ে আরও কিছু বলতে চাইলেন, কিন্তু তার আগেই ডাইনিং টেবিল কাঁপিয়ে এক অভাবনীয় কাণ্ড ঘটল। বারিশ আচমকা নিজের খাবারের প্লেটটা শব্দে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিল। ঝর্ণা শব্দে থালাটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। খাবার করে ছড়িয়ে পড়লো মেঝেতে। সে তীব্র ক্ষোভে দাঁড়িয়ে চিৎকার করে বলল, আমি আমার টাকা দিয়ে বাইক কিনি কিংবা ড্রেনে ফেলে দিই, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। তোমার কি আম্মা? তোমার কি? ক্যান আই ডু হোয়াট এভার আই ওয়ান্ট উইথ মাই মানি? এমন বাইক একটা কেন, 50টা কেনার ক্ষমতা আমার আছে। আমার কোনো বিষয়ে তুমি একদম নাক গলাবে না। কথাটা শেষ করে বারিশ এক মুহূর্তের জন্য জারিফের দিকে তাকালো। জারিফ তখন মুখে হাত দিয়ে মিটিমিটি হাসছে, যেন পুরো টেবিল জুড়ে এই তুলকালাম কাণ্ডটাই সে দেখতে চেয়েছিল। বারিশ হন হন করে যেতে যেতে নীলে শিউলি বেগম দ্রুত গিয়ে তার বাহু চেপে ধরলেন। খাবার ফেলে যেও না ভাই, দুটো খেয়ে যাও। খেতে নেই আমার আর, ঘুমাবো আমি, সকালে উঠে করাচি যেতে হবে। শিউলি বেগম পেছনে থেকে আরও কয়েকবার ডাকলেন, কিন্তু সেদিকে বারিশের কোনো ভ্রুক্ষেপ নেই। লম্বা লম্বা পা ফেলে নিজের ঘরে ঢুকে সে যত জোরে সম্ভব দরজাটা আটকে দিল। তার পরপরই ঘরের ভেতর থেকে আরও কিছু একটা ভাঙার বিকট শব্দ ভেসে এলো। ডাইনিং রুমে তখন থমথমে নীরবতা। রাগে কাঁপতে কাঁপতে শিউলি বেগম নিজের ছেলের কাছে গিয়ে এক হাত দিয়ে ওর মাথার চুল মুঠো করে ধরলেন। ওর তুই এখান থেকে, আর খেতে হবে না তোকে, যা, সব ঝামেলার মূল তুই। জারিফ মাথাটা ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আমি আবার কি করলাম মম? ফরহাদ সাহেবও ছেলের ওপরে চটে গিয়ে ধমকে উঠলেন, থাপড়ে তোকে তোকে আমি সোজা করে দেবো বেয়াদব। চাচা নিজের উপার্জনের টাকায় কত টাকা দিয়ে বাইক কিনেছে সেটা থেকে আবার দাদির কাছে এসে লাগানো হচ্ছে। বাইক তোর পেছনে দিয়ে ভরে দেবো আমি। তো পেছনে দিয়েই দাও, বাইক পেলেই হলো, এমনিতেও চালানোর সময় বাইক পেছনেই থাকে। ছেলের এমন চরম বেয়াদবি দেখে ফরহাদ সাহেব রাগে আসন ছেড়ে দাঁড়িয়ে পড়লেন। বেগতিক ছেলে জারিফ আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালেন না, দ্রুত ডাইনিং রুম থেকে কেটে পড়লেন। না হলে আজও তার গাল বরাবর হাতের চাপড় খেয়ে লাল হয়ে যাবে। ঝর্ণা শাহরিয়ার তখন স্তব্ধ হয়ে ছেলের ভেঙে ফেলা প্লেট আর ছড়িয়ে থাকা খাবারগুলোর দিকে তাকিয়ে আছেন। চঞ্চল শাহরিয়ার দীর্ঘশ্বাস ফেলে স্ত্রীর দিকে তাকালেন। বাসায় একটু অশান্তি না করলে তোমার পেটের ভাত হজম হয় না না? সামান্য কিছু টাকার জন্য ছেলেকে এতগুলো কথা শোনাতে হবে? খাওয়া এখন একা একা। চঞ্চল সাহেবও খাওয়া অর্ধেক রেখেই টেবিল ছেড়ে উঠে চলে গেলেন। বারিশ এখন নিজের রুমের জানালায় এসে দাঁড়িয়ে আছে। ঘরের লাইটটা নিভানো, শুধু বাইরের চাঁদের আলো এসে পড়েছে তার উপরে। রাতের হালকা ঠান্ডা বাতাসে ওর বিন্যস্ত চুলগুলো আলাদা করে উড়েছে। ওর এই ঘরের জানালা থেকে সেই সোজাসুজি ঝিলমিলের রুমের জানালাটা দেখা যায়। দুই বাড়ির মাঝে দূরত্বটুকু পেরিয়ে বারিশের স্থির দৃষ্টি এখন আটকে আছে ঠিক ওই দিকটাতেই। তবে ঝিলমিলের রুমের জানালাটাই ভারী পর্দা টানা, ভেতরে লাইটটাও বন্ধ হয়ে আছে নিশ্চিত, কোনো আলোর আভা বেরিয়ে আসছে না। বাড়ির সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। জানালা থেকে ধীর পায়ে সরে আসে সে।
সোজা এগিয়ে গেল ঘরের কোণে থাকা নিজের পুরনো কাঠের আলমারিটার দিকে। পাল্লাটা খুলতেই এক কোণে ধুলাবালি মেখে পড়া একটা ভাঙা গিটার চোখে পড়ল। বারিশ গিটারটা বাইরে বের করে আনে। ভাঙা কাঠের শরীরটার ওপরে কিছুক্ষণ শূন্য চোখে তাকিয়ে রইল সে। পরক্ষণে হাতে গিটারের ওপরে জমে থাকা ময়লাটুকু জেলে পরিষ্কার করে আঙ্গুলের টোকা দিয়ে তারে একটা মৃদু টোকা দিতেই নিশুতি রাতে টুংটাং করে অদ্ভুত বিষাদময় শব্দ প্রতিধ্বনিত হয়। বারিশের মাথার ভিতরটা কেমন যেন ওলট পালাট করে উঠল। ওই সুরটা যেন ওর মগজে কোনো একটা সুপ্ত যন্ত্রণাকে আচমকা জাগিয়ে তুলল। যুবকের ভেতরে শান্তরূপটা উধাও হয়ে গেল। তীব্র একটা উন্মাদনায় সে গিটারটা শক্ত করে আঁকড়ে ধরে ফ্লোরের সাথে কয়েকটা বাড়ি মারল। ভাঙা গিটারটা এবার একদম চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। বুকের ভরে কয়েকটা তপ্তশ্বাস ফেলে বারিশ ভাঙা টুকরোগুলোকে কুড়িয়ে আবার আলমারির ভেতরে এরকম ঠেসে রেখে দিল। পাল্লাটা দরাম করে আটকে দিয়ে সে সোজা গিয়ে ধপ করে শুয়ে পড়ল বিছানায়। কোনো দিকে না তাকিয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে নিল। ঘুমিয়ে পড়া ছাড়া এই তীব্র অস্থিরতা থেকে বাঁচার আর কোনো উপায় নেই ওর কাছে। ইরানের কথা মতো সকাল সকাল ঘুম থেকে উঠে ঝিলমিল চটপট তৈরি হয়ে সে সোজা চলে গেল দিঘির রুমে। ফুপিকে আলতো করে ধাক্কা দিয়ে ডাকতে ডাকতে বলল, ফুপি ওঠো তাড়াতাড়ি, আমার সঙ্গে কলেজে যেতে হবে তোমায়। দিঘি কম্বলটা আরও ভালো করে গায়ে টেনে নিয়ে চোখ না খুলেই বলল, আমি পারবো না, রাতে অনেক দেরিতে বাসায় ফিরেছি, এখন ঘুমাতে দে। প্লিজ ফুপি চলো প্লিজ। তোর বাবাকে বল না কি, আপু তো অনেক আগে অফিসে চলে গিয়েছে, বলে গিয়েছে কলেজে পৌঁছে কল করতে, এরপর সে নিজে ওখানে আসবে। দিঘি পাশ ফিরে শুয়ে বলল, তাহলে ছোট ভাইয়াকে বল। ও তো অনেক আগে ডাক ডুবে ঘুমোচ্ছে। আমিও তো ঘুমাচ্ছি ঝিল, কেন সকাল সকাল বিরক্তি করছিস? তাহলে আমি কি এখন তাওসান আঙ্কেলের সাথে একা যাব? নামটা শোনা মাত্রই দিকে ধরপড় করে বিছানায় উঠে বসলো। জড়ানো গলায় অবাক হয়ে জিজ্ঞেস করলো, কার সঙ্গে যাবে? আপু তাওসিন আঙ্কেলের সঙ্গে আমাকে যেতে বলেছে, ফুপি তুমিও সাথে চলো না প্লিজ। দিকে কিছুক্ষণ স্তব্ধ হয়ে ঝিলমিলের দিকে তাকিয়ে রইল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা চল, আমি রেডি হয়ে আসছি। দিকে দুটো তৈরি হয়ে ঝিলমিলকে নিয়ে নিচে নেমে এলো। বাড়ির বাইরে গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তাওসিন। ওদের আসতে দেখে সে সোজা গিয়ে ড্রাইভিং সিটে বসলো। ঝিলমিল পেছনের সিটে গিয়ে বসার সাথে সাথেই দেখে গিয়ে বসলো সামনে, ঠিক তাওসিনের পাশের সিটটাই। গাড়ি স্টার্ট দিল তাওসিন। দিকে আর চোখে একবার তাওসিনের গভীর মুখের দিকে তাকিয়ে মৃদুস্বরে জিজ্ঞেস করলো, খেয়েছো তুমি? না, তাওসিনের সংক্ষিপ্ত উত্তর। পেছন থেকে ঝিলমিল বেশ উৎসাহ নিয়ে বলল, পুপি কলেজের প্রথম দিন তুমি কার সঙ্গে গিয়েছিলে? দিকে পেছনের দিকে তাকিয়ে হাসলো, বাবার সাথে। ঝিলমিল এবার সামনে চোখে পড়ল, তাওসান আঙ্কেল তুমি কার সাথে গিয়েছিলে? একা। স্টিয়ারিংয়ে চোখ রেখে শান্ত গলায় বলল তাওসিন। বাহ, আর আমি ফুপির সাথে যাচ্ছি। ঝিলমিল বেশ গর্বের সাথে বলল। তাওসিন লুকিং গ্লাসে ঝিলমিলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, অনুভূতি কেমন তোমার? খুব ভালো আঙ্কেল। গাড়ি যখন কলেজের কাছাকাছি পৌঁছালো, ঝিলমিল তখন মোবাইল বের করে আলতাফ চৌধুরীকে কল দিল এবং জানিয়ে দিল যে তারা পৌঁছে যাচ্ছে। মেয়ের কথা মতো আলতাফ সাহেবও অফিস থেকে বের হয়ে কলেজের সামনে চলে এলেন। কলেজের গেটে গাড়ি থামাতেই নিজের বাবাকে দেখতে পেয়ে চট করে গাড়ি থেকে নেমে দৌড়ে চলে গেল ঝিলমিল। তাহসানও গাড়ি লক করে নামার জন্য উদ্যত হতেই দিকে শক্ত করে হাত চেপে ধরে থামিয়ে দিল। নামবে না তুমি? দিঘির গলার স্বর এবার বেশ গম্ভীর। তাহসান হাতটা ছাড়ানোর চেষ্টা করে প্রশ্ন করলো, কেন? আবার বলছো কেন? তুমি ইদানিং আমাকে এত চড়িয়ে এড়িয়ে চলো কেন তাহসিন? আপনি সেটা ভালো করে জানেন ম্যাম। না আমি জানি না, এমনি এড়িয়ে চলি, কোনো কারণ নেই। না তুমি বলবে কেন এড়িয়ে চলো। তাহসিন এবার দিঘির চোখের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, আমি চাই না আপনার কোনো আচরণের জন্য আমার চাকরিটা চলে যাক। আমার জন্য তোমার চাকরি কেন যাবে? বললাম তো আপনি সব জানেন। তার মানে তুমি আমার অনুভূতি বোঝো না? তাহসিন মুখ ফিরিয়ে নিল। বোঝো তুমি তাহসিন, খুব ভালো করে বোঝো, আর বোঝোই আমার সঙ্গে এমন করছো। দেখি আচমকা তাহসিনকে জড়ে ধরে ধরা গলায় বলল, তাহসিন আই লাভ ইউ, তুমি কেন আমার সাথে এমন করছো? তাহসিন শক্ত হাতে দিঘিকে নিজের থেকে সরিয়ে দিল। কিছুটা রুক্ষ আর পেশাদার গলায় বলল, ম্যাম আপনি অযথা পাগলামি করছেন, নিজের জায়গাটা একবার দেখুন, আর আমারটাও দেখুন, আমাদের মাঝে কোনো তুলনা হয় না। চুপ করো তুমি। দিঘি দীর্ঘ চিৎকার করে উঠল। আপনি চুপ করুন। তাহসানের কণ্ঠস্বর এবার কঠিন শোনালো, আপনি যদি আমার সাথে এরপরও এমন আচরণ করেন তবে আমি পুরো বিষয়টা নূরজাহান ম্যাডামকে বলতে বাধ্য হব। বাবার হাত ধরে ঝিলমিল কলেজের আঙ্গিনায় পা রাখতেই আলতাফ চৌধুরী তাকে নিয়ে সরাসরি চলে গেলেন প্রিন্সিপালের কক্ষে। আলতাফ সাহেবকে দেখা মাত্রই প্রিন্সিপাল চেয়ার ছেড়ে দাঁড়িয়ে বেশ উষ্ণভাবে হাত মেলালেন, কারণ তাদের পূর্ব পরিচয়টা বেশ ভালো। পিউনের কাছে চায়ের অর্ডার দিয়ে তারা কিছুক্ষণ ঝিলমিলের ভর্তি সংক্রান্ত বিষয়ে আলোচনা করলেন। এরপর প্রিন্সিপাল নিজেই তাদের একাদশ শ্রেণীর ভর্তির দায়িত্বে থাকা শিক্ষকের রুমে পাঠিয়ে দিলেন। করিডোর ধরে বাবার হাত ধরে হাঁটার সময় মেয়েটার চোখ মুছে ছিল তুমুল উচ্ছ্বাস। সে উৎসুক দৃষ্টিতে চারিপাশ দেখছিল আর কাউকে খুঁজছিল। এই কলেজের ভার্সিটি সেকশনে পড়ে চারি। মূলত এর কাছাকাছি থাকার ইচ্ছা ছিল ঝিলমিল। এখানে ভর্তি হতে চেয়েছিল, কিন্তু পুরো ক্যাম্পাসে কোথাও চারিফের দেখা মিলল না। হাঁটতে হাঁটতে একসময় তারা সেই নির্দিষ্ট কক্ষে এসে পৌঁছালো যেখানে নতুন শিক্ষার্থীদের ভর্তির কাজ চলেছে। সেখানে তখন উপচে পড়া ভিড় ঠেলে সামনে যেতেই আলতাফ সাহেব আর ঝিলমিল দুজনেই যেন আকাশ থেকে টুপ করে পড়ল।
কারণ শিক্ষকের আসনে যিনি গম্ভীর হয়ে বসে আছেন তিনি আর কেউ নয়, মেহেরাজের বন্ধু অর্থাৎ তাদের পাশের বাড়ির ছেলে বারিশ। কিন্তু এটা কিভাবে সম্ভব? ছেলেটার চোখে চশমা আর চুলের স্টাইলও বারিশের এমন না যেমনটা এই ছাড়ের। শাড়ির চুলগুলো পেছনের দিকে সেট করে রাখা। বাবা মেয়ে একে অপরের দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকালো। তারপর একবার চোখ ফিরে সেই ব্যস্ত যুবকের দিকে। চোখে চশমা এঁটে অত্যন্ত মনোযোগের সাথে সেই অভিভাবকদের ফর্ম দেখছে আর শিক্ষার্থীদের ভর্তির প্রতিক্রিয়া সম্পন্ন করছে। কিছুক্ষণ পর ভিড় কিছুটা হালকা হতে আলতাফ সাহেব ঝিলমিলকে নিয়ে শিক্ষকের টেবিলের সামনে চেয়ারে দুটো বসলেন। ঝিলমিল এক দৃষ্টিতে সেই মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতেই আসন গ্রহণ করলেন। আলতাফ চৌধুরী টেবিলের পাশে বসা যুবকের দিকে তাকিয়ে মুচকি এসে বললেন, আপনি দেখতে হুবহু আমাদের পাশের বাড়ির বারিশের মতো। মানে চোখে চশমাটা না থাকলে পুরো ওই অসভ্য ছেলেটার কপি পেস্ট মনে হতো আপনাকে, তাই নাকি? অসভ্য? চশমার উপর দিয়ে তাকিয়ে শিক্ষক বেশ কৌতূহলী দেখালেন। তা কি কি অসভ্যতম করেছে? আরিশের চরম অভদ্র, আপনাকে আর কি বলবো, একেবারে বেয়াদব ছেলে একটা। আলতাফ চৌধুরী যেন মনে খুবই উগড়ে দিলেন। আবার সুরে সুর মিলিয়ে ঝিলমিলে চট করে যোগ করলো, হ্যাঁ স্যার, বাবা একদম ঠিক বলেছে। লোকটা আমার চাচুর বন্ধু, ভীষণ বাজে ব্যবহার তার, দেখলে আমার মেজাজ গরম হয়ে যায়। আসলে একটা আস্ত অসভ্য। থ্যাংক ইউ সো মাচ। ওই অসভ্য ছেলেটাই আমি। স্যার চশমা খুলতে খুলতে বলল, সাথে এতক্ষণ পেছনের দিকে টেনে রাখা চুলগুলো হাত দিয়ে সামনে আনতেই বারিশের অতি পরিচিত অবয়বটা স্পষ্ট হয়ে উঠল। তড়িৎ গতিতে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লেন আলতাফ সাহেব, আর ঝিলমিল ভয়ার্ত একটা মৃদু চিৎকার দিয়ে উঠল। ওর ফর্সা মুখাবয়ব আতঙ্কে লাল হয়ে গেল। আলতাফ চৌধুরীকে সোজা হয়ে দাঁড়িয়ে পড়তে দেখে বারিশ ভদ্রলোকের মতন আসন ছেড়ে দাঁড়ালো। হ্যান্ডশেক করার জন্য বাম হাতে বাড়িয়ে দিয়ে বলল, দাঁড়িয়ে পড়লেন কেন? বসুন। আসলে হুট করে চাকরিটা হয়ে গেল, তাই আগে ভাগে জানাতে পারিনি। তবে চিন্তা করবেন না, আজ সন্ধ্যায় বাসায় ফিরে আপনাদের ওখানে গিয়ে মিষ্টি বিতরণ করে আসবো। আলতাফ চৌধুরী স্তব্ধ হয়ে বারিশের বাড়িয়ে দেওয়া হাতটার দিকে তাকিয়ে রইলেন। কত বড় বেহাদব হলে হ্যান্ডশেক করার জন্য বা হাতটা এগিয়ে দেয়। ভদ্রলোকের সেই তীক্ষ্ণ দৃষ্টি অনুসরণ করে বারিশ নিজের হাতের দিকে তাকালো। তারপর জিহ্বা কেটে বলল, ও সরি। এবার সে ডান হাতটা বাড়িয়ে দিল। কিন্তু আলতাফ চৌধুরী যেই না মেলাতে নিজের হাতটা বাড়ালেন, বারিশ বিদ্যুৎ গতিতে হাতটা টেনে নিয়ে বলল, থাক বাদ দিন, আপনার হাতে জীবাণু থাকতে পারে। আলতাফ অপমানে চোখ দুটো রাগ হয়ে উঠল। বারিশ অবশ্য সেদিকে পাত্তা না দিয়ে মুখে হাসি ঝুলিয়ে বলল, আরে বসুন না। আলতাফ চৌধুরী আর এক মুহূর্ত সেখানে থাকতে চাইলেন না। তিনি মেয়ের দিকে তাকিয়ে কড়া গলায় বললেন, মামুনি। জি আপু। চলো এখান থেকে, আমি তোমাকে এর চেয়ে অনেক ভালো কলেজে ভর্তি করাবো। না আপু, অসম্ভব, আমি এখানেই ভর্তি হব। ঝিলমিল একরোখা গলায় বলল, কথা শোনো ঝিলমিল, এখানে কি সমস্যা আপু? এখন তো আরো ভালো হলো, আমার চাচু আছেন এখানে, তাই না চাচু? শেষের অংশটুকু ঝিলমিল বেশ সংকোচ আর জড়তা নিয়ে বলল, কারণ মাত্র কয়েক সেকেন্ড আগেই এই লোকটার নামে এক গাদা বদনাম সে নিজের মুখে করেছে। বারিশ আঁকা হেসে কণ্ঠে নামিয়ে জবাব দিল, একদম ঠিক বলেছো মামনি, তবে আমার ব্যবহার নিয়ে ভেবো না, এখানে সেটা আরও দ্বিগুণ খারাপ হবে। ঝিলমিল ঠোঁটে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, হি, এখনো সমস্যা নেই চাচু, আমি মানিয়ে নেব। বারিশ ফর্মটা হাতে নিয়ে দেখলো, করম ঘোরাতে বলল, দেখা যাক। চোখ ধাঁধানো আভিজাত্য নিয়ে কোচকোচে নেভি ব্লু রঙের একদম ব্র্যান্ড নিউ মার্সিডিজ বেঞ্চ এর ক্লাসে গাড়িটা সাই করে ছুটে চলেছে পিচঢালা পথে। আজ বারিশের শিক্ষকতার প্রথম দিন, মানে আজকে থেকে সে পুরোদমে ক্লাস নেওয়া শুরু করবে। খুব ভোরে ঘুম থেকে উঠে শোরুম থেকে এই বিলাসবহুল গাড়িটা নিজের নামে করে নিয়ে সোজা কলেজের উদ্দেশ্যে রওনা হয়েছে সে। চুলগুলো কপালের ওপরে একদম এলোমেলোভাবে লেপটে রয়েছে তার। পরনে কালো লিন রঙের প্রিমিয়ার শার্টের ওপরে 3টে বোতাম খোলা, যার কারণে গলার সুগঠিতেও বেশি স্পষ্ট। গাড়ির স্পিকারে হাই ভলিউমে বাজছে গাটা অনলি গানটা। সেই হিপহপ বিটে তালে তালে যেন একটা হাত স্টিয়ারিংয়ে হুইল ঘুরিয়ে অত্যন্ত বেপরোয়া গতিতে গাড়ি ড্রাইভ করছে সে। সাথে ডান পাটা এক্সিলেটরে অনবরত চাপ বাড়াতেই চলেছে। হঠাৎ গিটার সফট করে খসখস শব্দ আর টায়ারের ঘর্ষণে রাস্তা যেন কেঁপে উঠল। তীব্র গতিতে একেবারে ছুটে তার গাড়িটা। ফুটপাতে থাকা পথচারীরা রাস্তায় জনন্ত গাড়িটার এই খামখেয়ালি রূপ দেখে আতঙ্কিত চোখে তাকাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি নিয়ন্ত্রণ হারিয়ে পিছিয়ে দেবে কাউকে। কিন্তু বারিশের সেদিকে ভ্রুক্ষেপ নেই। ওর মুখাভাবে একদম থমথমে, দুই ভ্রুর মাঝে সূক্ষ্ম একটা ভাঁজ। এক হাতে স্টিয়ারিং সামলে অন্য হাতটা উইন্ডো স্টিলের ওপরে অলস ভঙ্গিতে ফেলে রেখেছে সে। কাজের মূল ফটকের কাছাকাছি আসতেই মার্সিডিজের অবাধ্য গতি আচমকা ব্রেক চেপে গাড়ি স্পিড কমিয়ে আনলো সে। নিমিষেই যেন অন্য একটা মানুষ সে, একদম শান্ত ভদ্র আর সুবোধ যুবকের মতো গাড়িটা গেটের ওপরে ঢুকিয়ে পার্কিং জোনে থামলো। গাড়ি পার্ক করে সে ড্যাশবোর্ডের আয়নায় নিজের দিকে তাকালো। আয়নায় তাকিয়ে শার্টের খোলা বোতামগুলো একে একে আটকে নিল। শেষ বোতামটি লাগানোর সাথে সাথেই কাপড়ের আড়ালে ঢাকা পড়ে গেল গলার রূপালি চেইনটা। শার্টের কলারটা সোজা করে প্যান্টের বেল্টটাই টেনে গাঢ় নীল শার্টটা নিখুঁতভাবে ইন করতেই ওই দীর্ঘ ও টান টান শরীরটার ফিটনেস দ্বিগুণ ফুটে উঠল। এরপর হাত দিয়ে এলোমেলো চৌগুলো টেনে সেট করে নেয় একদম পেছনের দিকে।
সবশেষে পকেট থেকে একটা সাদা ফ্রেমের চশমা বের করে চোখে পড়তেই পুরো লকটা 1 সেকেন্ডে বদলে গেল। একটু আগে সেই বেপরোয়া যুবকটি চোখের পলকে রূপান্তরিত হলো এক গম্ভীর পরিপাটি ব্যক্তিত্বে। সব ঠিকঠাক করে গাড়ি থেকে নেমে লম্বা পদক্ষেপে অফিস রুমের দিকে হাঁটা ধরল সে। কিছু একটা মনে পড়তেই একটু দাঁড়ালো, পকেট থেকে টাই বের করে সেটা বাঁধতে বাঁধতে বাকি পথে গেল। চওড়া কাঁধ, সোজা মেরুদণ্ড আর সামনের দিকে রাখা শান্ত দাঁড়ালো দৃষ্টির মাঝে এমন একটা গম্ভীর ভাব ছিল যে পুরো পরিবেশটাকে এক লম্বায় স্তব্ধ করে দিতে পারে। এদিকে কলেজের প্রাঙ্গণে তখন রীতিমতো শোরগোল পড়ে গেল। এমন রাজকীয় আর কোটি টাকার গাড়ি থেকে একজন নতুন শিক্ষক নামতে দেখে উপস্থিত শিক্ষার্থীদের চোখ চড়ক গাছ। বিশেষ করে মেয়ে স্টুডেন্টদের দল যেন পলক ফেলতেই ভুলে গেল। বারিশের এই তীক্ষ্ণ চোয়াল, ফর্সা গায়ের রং, চশমার আড়ালে ঢাকা রহস্যময় চোখ আর গ্রিক মূর্তির মতো সুঠাম শারীরিক গঠন মুহূর্তের মধ্যেই চারিপাশটাই সৃষ্টি করলো ভিন্ন আলোড়ন। ক্যাম্পাসের সবগুলো মন্ত্রমুগ্ধের মতো এক দৃষ্টিতে তাকিয়ে আছে নতুন স্যারের দিকে। ওই দেখ, ইনি কি নতুন স্যার? হ্যাঁ, কালকে ওনাকে অ্যাডমিশন রুমে দেখেছিলাম, প্রফেসর ফাইজান বারিশ। ও ভাই, কি ড্যাশিং! জাস্ট লুক অ্যাট হিম, পুরো ক্রাশ ম্যাটেরিয়াল। একদম ঠিক বলেছিস, কি হট হেয়ারস্টাইল আর বডি স্ট্রাকচার, দেখ জাস্ট পারফেক্ট। আমি এখন থেকে রোজ কলেজে আসবো। বারিশ এসব ফিসফিসানিকে উপেক্ষা করে সোজা অফিস রুমে গিয়ে ঢুকলো। সেখানে নিজের আসনে বসে বাকি শিক্ষক শিক্ষার্থীদের সাথে সৌজন্যতামূলক কথাবার্তা শেষ করলো। তারপর কিছুটা এগিয়ে গিয়ে প্রিন্সিপাল স্যারের টেবিলের সামনে দাঁড়িয়ে বেশ বিনয়ের সাথে বলল, স্যার, আমি কলেজ সেকশনে একটা ক্লাস রাখতে চাই। প্রিন্সিপাল স্যার একটু অবাক হয়ে তাকালেন। কিন্তু ফারজান, আপনি তো মূলত ভার্সিটি সেকশনে ইংলিশ ডিপার্টমেন্টের জন্য অ্যাপয়েন্টমেন্টেড। কলেজের সিলেবাস আর ভার্সিটি লেকচারার তো আলাদা। জি স্যার, আমি জানি। বারিশ মুখে হালকা পেশাদার হাসি ফুটিয়ে বলল, তবু আমি চাচ্ছিলাম কলেজ সেকশনের একাদশ শ্রেণীর নতুন ব্যাচটার ইংরেজি বেসিক ফাউন্ডেশনটা আমি নিজে তৈরি করে দিই। রুটিনে যদি আমার একটা রেগুলার ইংলিশ ক্লাস অ্যাড করা দেওয়া যেত, খুব ভালো হতো। প্রথম দিনে ফারজানের এমন আগ্রহ, বিনয়ী আচরণ, তার নিজের সাবজেক্টের প্রতি দায়িত্ববোধ দেখে প্রিন্সিপাল সাহেব মুগ্ধ না হয়ে পারলেন না। সাধারণত তরুণ শিক্ষকেরা জুনিয়র সেকশনে ক্লাস নিতে একটু ইতস্তত করে, কিন্তু তার মতো এমন উচ্চশিক্ষিত এবং যোগ্য যুবক নিজ থেকে কলেজের বাচ্চাদের সে ইংরেজি শেখানোর আগ্রহ দেখাচ্ছে, এটা সত্যিই প্রশংসনীয়। চেয়ারে একটু হেলান দিয়ে মুখে একটু সন্তুষ্টির হাসি ফুটিয়ে তিনি বললেন, বেশ, আপনি যখন নিজ থেকে জুনিয়রদের ইংরেজি শেখানোর দায়িত্ব নিতে চাইছেন, আমার কোনো আপত্তি নেই। আপনার মতো একজন স্কাউট টিচার, ইংলিশ টিচার পেলে নতুন ব্যাচটারই লাভ। আমি রুটিন কমিউনিটিকে বলে দিচ্ছি। বারিশ নম্রভাবে মাথা ঝুঁকিয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ স্যার। যদি আর অনুমতি দিতেন, তবে আজ থেকেই প্রথম পিরিয়ডেই ইংলিশ ক্লাসটা আমি নিয়ে নিতাম। একদম ফার্স্ট ডে থেকেই ওদের সাথে কমিউনিকেটিভ ইংলিশের সেশনটা শুরু করে নিতাম। প্রিন্সিপাল সাহেব আর দেরি না করে টেবিলে বেল চেপে পিয়নকে ডেকে বলেন, 11th ফার্স্ট পিরিয়ডে যে ইংলিশ ক্লাসটা আছে, ওটার প্রক্সি নোটিসে ফাইজান স্যারের নাম দিয়ে দাও। আজ থেকে উনি ওদের রেগুলার ইংলিশ ক্লাস নেবেন। পিয়ন মাথা নেড়ে চলে যেতে বারিশ প্রিন্সিপাল স্যারকে আরেক দফা ধন্যবাদ জানিয়ে ক্লাসের অ্যাটেন্ডেন্স খাতাটা হাতে নিল। ঘড়ি কাটায় চোখ রেখে সে বুঝতে পারল ঠিক 5 মিনিট পরে বেল পড়বে। হুট করে তার ঠোঁটের কোণে অদ্ভুত একটা হাসি ফুটে উঠল। অ্যালার্মের কর্কশ শব্দে ঝিলমিলে মাথাটা একদম খারাপ হয়ে যাচ্ছে। বাজছে তো বাজছেই, থামার কোনো নাম নেই। আধো ঘুমে হাত বাড়িয়ে ফোনটা কোনো মতো টিপে সাউন্ডটা বন্ধ করলো সে। চাদরটা মুড়ি দিয়ে অন্যদিকে ঘুরে চোখ মাত্র অন্যদিকে বুঝেছে। ঠিক তখনই আবারও সেই কানের কাছে ঘ্যানঘ্যানানি। বিরক্ত হয়ে ঝিলমিল আবার বন্ধ করলো, কিন্তু ওটা থামার পাত্র না। একটু পর আবারও বাজে, বন্ধ করে আবার বাজে। মেজাজটা ছুটে গেল ওর। শেষমেশ আর থাকতে না পারে ধরপড় করে বিছানার উপরে উঠে বসলো কিশোরী। আড়মোড়া ভেঙে সামনে দেওয়াল ঘড়িটার দিকে চোখ পড়তেই একদম হাত পা ঠান্ডা হয়ে গেল ঝিলমিলের। মাথাটা যেন চক্কর দিয়ে উঠল। ঘড়ি কাটে এখন ঠিক সকাল 9:30 বাজে, অথচ ক্লাস অনুযায়ী প্রথম পিরিয়ড শুরু হওয়ার কথা 9:30টায়। তার মানে ক্লাস ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তড়িঘড়ি করে ফোনটা হাতে নিতে দেখলো স্ক্রিন জুড়ে ইরানের 26টা মিস কল ভেসে আছে। আর 1 সেকেন্ডও না দাঁড়িয়ে একলাপে বিছানা থেকে নেমে এসে ওয়াশরুমে ঢুকে কোনো মতো ব্রাশটা শেষ করেই মুখে 4-5টা পানি ঝাপটা দিয়ে বেরিয়ে এলো। তাড়াহুড়োয় হাত কাঁপছে ওর। ড্রয়ার টেনে নতুন কলেজে ড্রেসের ধপধপে সাদা কামিজ আর সালোয়ারটা বের করে চট জলদি গায়ে গলিয়ে দিল। এরপর কামিজের 2 খাত থেকে ঝুলে থাকা ওড়নাটা বুকের উপরে সুন্দর করে আড়াআড়ি করে টেনে ওড়নার 2 প্রান্ত পিঠের দিকে গড়িয়ে এটি কোমরের ঠিক ওপরে বেল্ট দিয়ে নিখুঁত একটা বাঁধন দিতেই পুরো ড্রেসটা ওর শরীরের সাথে সুন্দরভাবে ফিট হয়ে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধার জন্য চিরুনিতে হাতটা নেওয়ার সময় পেল না। আঙ্গুল দিয়ে ঝট করে কোনো মতো টেনে টুনে 2 পাশে দুটো বেনি ঝুলিয়ে দিল সে। সিঁড়ি দিয়ে কোনো রকমে লাফাতে লাফাতে নিচে নামার সময় মাকে ডেকে চিৎকার করে দিয়ে উঠল ঝিলমিল, আম্মু, তোমরা আমাকে ডাকনি কেন? ডাকিনি মানে? তোর ঘরের দরজাটা ভাঙায় শুধু বাদ রেখেছিলাম। রান্নাঘর থেকে কড়া গলায় জবাব দিলেন নাজমা বেগম। দূর, কলেজের প্রথম দিনই লেট হয়ে গেল। ঝিলমিলের এই এলোমেলো রূপ দেখে নাজমা বেগম চোখ কপালে তুলে বললেন, এমন পাগলের মতো সেজে কেউ কলেজে যায়? চুলগুলো কি ছিঁড়ি করেছিস?
চুপ করো তো, একদম সময় নেই। ডাইনিং টেবিল থেকে একটা পাউরুটির স্লাইস মুখে পড়ে দিয়ে সোজা বাইরে দৌড়ে দিল সে। গ্যারেজ থেকে সাইকেলটা বের করে প্যান্ডেলে এমন চাপ দিল যেন রীতিমতো সাইকেল উড়াচ্ছে সে। ঝড়ে গতিতে সাইকেল ছুটেছে রাস্তা দিয়ে, কিন্তু অতিরিক্ত তাড়াহুড়োর ফলে যা হওয়ার তাই হলো। হঠাৎ রাস্তায় একটা ছোটখাটো গর্তে চাকা পড়তেই টান সামলাতে না পেরে ছিটকে পড়ে গেল ঝিলমিল। ভাগ্য ভালো যে খুব ব্যথা পায়নি, তবে সাথে সালোয়ার আর কামিজের হাতায় বেশ কিছুটা কাদা ময়লা লেগে গেছে। তবে আজ এসব পাত্তা দেওয়ার সময় নেই তার। চট জলদি উঠে দাঁড়িয়ে জামার বন্ধটা হাত দিয়ে কোনো মতো ছেড়ে ফেলেই আবারও সাইকেলে উঠে বসলো। কলেজের গেটে পৌঁছে সাইকেলটা লক করে ব্যাগ কাঁধে নিয়ে এক দৌড়ে নিজের ক্লাসরুমের সামনে এসে দাঁড়ালো সে। হাঁপাচ্ছে রীতিমতো। দরজার কাছে দাঁড়িয়ে ভেতরে উকি দিতেই ওর চোখে পড়লো বারিশকে। বারিশ চাচু ক্লাস নিচ্ছে। দৃশ্যটা দেখে ঝিলমিল যেন অবাক হলো। এমনি বুকে আটকে থাকা একটা বিশাল শ্বাস দিতে স্বস্তিতে বেরিয়ে এলো। বারিশ চাচু তো ভার্সিটিতে ক্লাস নেওয়ার কথা, এখানে কি করছে? তবে যাই হোক, ভালোই হয়েছে। অন্য কোনো বদরাকি স্যার হলে প্রথম দিনই লেট করার জন্য হয়তো বকুনি খেতে হতো। বারিশ চাচুর ক্লাসে সেই ভয় নেই। দরজার কাছে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে ঝিলমিল একটু জোরে বলল, ভেতরে আসি চাচু। ব্যাস, মুহূর্তের মধ্যেই ক্লাসের সব ছাত্রছাত্রীর দৃষ্টি ঘুরে পড়লো দরজায় দাঁড়ানো ঝিলমিলের দিকে। ঝিলমিলের অবস্থা দেখে পেছনে ব্রেঞ্চের মুখ টিপে হাসতে শুরু করে দিল কয়েকজন মেয়ে, কিন্তু সবাই তাকালেও বারিশের কোনো ভ্রুক্ষেপ নেই। সে আগের মতোই বোর্ডে লেখায় ব্যস্ত। ঝিলমিল ভেবে পেল না বারিশ চাচু শুনতে পায়নি নাকি ইচ্ছে করে ইগনোর করেছে। সে গলাটা আরেকটু উঁচিয়ে আবারও ডাকলো, চাচু আসবো। এবারও বারিশ ঘাড় ঘোরালো না। কেমন যেন অসহায় লাগতে শুরু করলো ঝিলমিলের। ক্লাসের ভেতর থেকে ইরান চোখ রাঙাচ্ছে। কেন যেন চোখ রাঙাচ্ছে কে জানে। ঝিলমিল একটু ঢোক গেলে বারিশের দিকে তাকিয়ে এবার অন্যভাবে ডাকলো, স্যার আসতে পারি? এবার করে তাকালো বারিশ। হাতের মার্কার পেনটা ডেস্কে রেখে শান্ত দৃষ্টিতে পা থেকে মাথা পর্যন্ত জরিপ করলো সপ্তদর্শীকে। তাড়াহুড়োয় বাধা পেয়ে উস্কো খুস্কো বেনি কপালের সামনে ছোট ছোট চোলগুলো ঘেমে লেপটে আছে। সাদা ড্রেসটার হাতাই আর সালোয়ারে কাদার দাগ, সব মিলিয়ে একদম বিধ্বস্ত একটা অবস্থা। বারিশ ধীর পায়ে ওর দিকে এগিয়ে আসে। তার গম্ভীর মুখ দেখে ঝিলমিল নার্ভাসনেস কাটাতে জোরপূর্বক হাসার চেষ্টা করে। কিছু বলার জন্য মুখ খুলতে বারিশের বরফ শীতল কণ্ঠ ভেসে এলো, তুমি কি বাসা থেকে এসেছো নাকি ইঁদুরের গর্ত থেকে উঠে এসেছো? কথাটা শোনার পরই ক্লাসের সবারই আর হাসি চেপে রাখতে পারলো না। হো হো করে হেসে উঠলো একসঙ্গে। ঝিলমিল চরম অস্বস্তিতে ক্লাসের সবার দিকে তাকাই। বারিশ একটা কড়া ধমক দিয়ে সবাইকে চুপ করালো। পুরো ক্লাস নিমিষেই পিনপতন নামলো। তারপর আর আবারও সে দৃষ্টি দরজার দিকে ফেলে দাঁড়ানো রমণীর দিকে। ঝিলমিল আমতামতা করে বলল, বাসা থেকে এসেছি। ঠিক আছে, এই অবস্থায় তো ইঁদুরও তোমাকে তাদের গর্তে অ্যালাও করবে না। অপমানটা গায়ে নামে কি ঝিলমিল নির্লিপ্ত গলায় বলল, ঠিকই বলেছেন, এবার কি আমি ভেতরে আসতে পারি? ক্লাস শুরু হয়েছে ঠিক 30 মিনিট আগে। বারিশ চোখের পলক না ফেলেই বলল, জি স্যার, বুঝতে পারিনি, কাল থেকে আর হবে না। আমি ঝিলমিলের কথা শেষ হওয়ার আগেই বারিশ হাত তুলে ওকে থামিয়ে দিয়ে নির্বিকার গলায় বলল, 30 মিনিট লেট করে এসেছো, তাই 30 বার কান ধরে উঠবোস করে তারপর ক্লাসে ঢুকবে। বারিশ আর কোনো কথা না বাড়িয়ে আবার হোয়াইট বোর্ডের দিকে যেতে শুরু করলো। কিশোরী এবার সত্যি রেগে গেল। ভয়ডর সব ভুলে সে কটকট পায়ে ক্লাসে ঢুকতে ঢুকতে বারিশের পিঠের দিকে তাকিয়ে বলতে লাগলো, কি বলবেন আপনি? মাত্র 30 মিনিট লেট হয়েছে বলে আমি সবার সামনে কান ধরে উঠবোস করবো? পারবো না আমি। কথাটা শেষ হতে বারিশ পেছনে করে বিদ্যুৎ গতিতে ঝিলমিলের দিকে এগোয়। বারিশকে এভাবে তেড়ে আসতে দেখে ঝিলমিলের রাত মুহূর্তে জাল হয়ে গেল। সে ভয়ে পুনরায় পেছাতে পেছাতে আবারও আগের জায়গায় অর্থাৎ দরজার দিকে গিয়ে দাঁড়ালো। বারিশ দরজার একদম মুখোমুখি এসে দাঁড়িয়ে চোখ রাঙিয়ে বলল, বেয়াদবি করলে একদম 30-এর জায়গায় 60 বার কান ধরে উঠবোস করিয়ে ক্লাস থেকে সোজা বের করে দেবো। চুপচাপ যা বলছি তা করে ক্লাসে এসে বসো। ঝিলমিল এবার করুণ চোখে তাকিয়ে অনুনয় সুরে বলল, আপনি না আমার চাচু? চুপ, এখানে এসব চলবে না। চাচু প্লিজ শাট আপ। আমি তোমার বাবার ভাই নই যে সারাক্ষণ এভাবে চাচু চাচু করবে। বারিশের গলার স্বর নামিয়ে শক্ত করে বলল। ঝিলমিল অবিশ্বাস্য চোখে তাকিয়ে বলল, আপনি আমাকে সত্যিই সবার সামনে কান ধরাবেন? তুমি কি তাড়াতাড়ি করবে? ক্লাসের সময় চলে যাচ্ছে। বারিশ হাত ঘড়ির দিকে তাকিয়ে পাকতা দিল। কি আর করার আছে ঝিলমিলের? শেষমেশ মাথা নিচু করে সত্যি দুই কানে হাত রাখলো সে। ক্লাসের বাইরে ঝিলমিলের এই অবস্থা থেকে ফিক করে হাসতে নিয়েও পারল না বারিশের এই জ্বলন্ত চাহনির জন্য। বারিশ একদম ওকে সবাইকে মনোযোগের জন্য বোর্ডের দিকে ঘুরিয়ে দিল। এইদিকে দরজার পাশে দাঁড়িয়ে ঝিলমিল মনে মনে বারিশের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে গুনছে আর কান ধরে উঠবোস করছে। 1 2 3 5 মিনিটেই কোনো রকমে উঠে বসে 30 বার পূরণ করে ফেললো ঝিলমিল। বলল, হয়েছে স্যার, এবার আসি। বারিশ হোয়াটবোর্ড থেকে চোখ না সরিয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। অনুমতি পেতেই ঝিলমিল দ্রুত পায়ে ক্লাসে প্রবেশ করে, কিন্তু তাড়াহুড়োই চোটে যেন আজ ওর কপালটাই খারাপ। ক্লাসের মাঝ বরাবর পৌঁছাতেই ডেস্কের এক কোনায় পা লেগে আচমকা হোঁচট খেল সে। কিন্তু ঝিলমিল কোনো মতো নিজেকে সামনে নিয়ে একদম এক দৌড়ে শেষ বেঞ্চে ইরানের পাশে খালি সিটটায় গিয়ে বসলো। বারিশ একটা দীর্ঘশ্বাস ফেলে ফের ক্লাসে মনোযোগী হয়। এদিকে বান্ধবীর এই বিধ্বস্ত অবস্থা দেখে ইরান নিজের কপালে হাত দিয়ে ফিসফিসিয়ে বলল, খুবই ঠিক হবি তুই বলতো? ফার্স্ট দিনেই এই হাল? দেখ
বলিস না, গুনে গুনে 10টা অ্যালার্ম সেট করে রেখেছিলাম। অ্যালার্ম ঠিকই বেজেছে, কিন্তু আমার কুত্তা ঘুম আর ভাঙলো না। ঝিলমিল ব্যাগটা বেঞ্চে রাখতে রাখতে ফুঁসে উঠল। এরপর থেকে সকাল 5টায় ঘুম থেকে উঠে বসবি তুই। ঝিলমিল সেদিকে কান্না দিয়ে ক্লাসের সামনের দিকে তাকিয়ে গলার স্বর আরো নামিয়ে বলল, আচ্ছা ওসব ছাড়, বারিশ চাচু এখানে কেন ক্লাস নিচ্ছে রে? কেন আবার? আমাদের একাদশের রেগুলার ইংরেজি স্যার তো উনি। কি বলিস কি? সত্যিই? ইরান কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই ক্লাসের থমথমে পরিবেশে কাঁপিয়ে বারিশের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। ক্লাসের একটাও সাউন্ডও যদি আমি পাই, তবে যে কথা বলবে তাকে সোজা সামনে এনে পুরো পিরিয়ড কান দাঁড় করিয়ে দাঁড়িয়ে রাখবো। কথাটা তীরের মতো এসে গায়ে লাগলেই ঝিলমিল আর ইরান ঝটপট কথা থামিয়ে দিল। ক্লাসের বাকি সবাই একদম ততষ্ট হয়ে মেরুদণ্ড সোজা করে যার যার জায়গায় চুপচাপ বসে রইল। পুরো ক্লাসরুমে আবারও পিনপতন নীরবতা। কিন্তু হুট করে ঝিলমিলের মনে পড়লো নিজের রোল নাম্বারটাই প্রেজেন্ট করতে ভুলে গিয়েছে। ঝিলমিল আর দেরি না করে একটু ইতস্তত করে ব্রেঞ্চ ছেড়ে দাঁড়িয়ে বেশ নিচু গলায় কাছামাছু হয়ে বলল, স্যার আমার প্রেজেন্টটা একটু দিয়ে দেন। বারিশ উপস্থিতির খাতাটা সামনে টেনে নিয়ে পাতা উল্টাতে উল্টাতে মুখ না তুলে জিজ্ঞেস করলো, নাম কি তোমার? বারিশের এই প্রশ্নটা শুনে ঝিলমিল ভেতরে ভেতরে রাগে একদম ফেটে পড়ার উপক্রম হলো। নাকটা ফুলে উঠল তার। এই লোক এত বেশি বেশি কেন করে? এমন ভাব করছে যেন কখনো দেখেনি ঝিলমিলকে। ঝিলমিল চুপচাপ করে থাকতে দেখে বারিশ এবার খাতা থেকে চোখ তুলে সরাসরি তার দিকে তাকালো। কি হলো, নাম বলো। ঝিলমিল দাঁত চেপে গলার স্বর যথাসম্ভব স্বাভাবিক রেখে জবাব দিল, জাহানার চৌধুরী ঝিলমিল। সন্ধ্যের হালকা আলো আধারিতে জারিফার ঝিলমিল দুজনে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে কথা বলছিল। কলেজে দেখলাম না তোমায়, বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলাম। বললেও না আমাকে। বললেই কি তুই সাথে যেতি? না। তাহলে? আচ্ছা বাদ দাও, তোমার চাচু আমাদের এখানে চাকরি নিয়েছে কেন সেটা আমিও জানি না। তার যখন যেটা মন চায় সেটাই করে। কিছু বললেই বাসা সবার উপরে রেগে যায়। কে জানে, হয়তো আমার উপরেই নজর রাখতেই এসব করেছে। খুব খারাপ সে। আমাকে আজকে ঝিলমিলের কথা সম্পূর্ণ করার আগেই জারিফ থামিয়ে দেয়। ওয়েট, গেট দিয়ে একটা গাড়ি ঢুকতে দেখে চোখ বড় বড় করে জারিফের। ও মাই গড, হোয়াট আ ওয়ান্ডারফুল কার। তাদের বাসার গেটের গলে ভেতরে ঢুকছে রাজকীয় গাঢ় নীল রঙের একটা নতুন চকচকে মার্সিডিজ বেঞ্চ এ ক্লাস গাড়ি। হেডলাইটের তীব্র আলোয় লনের অন্ধকার কেটে যাচ্ছে। জারিফ অবিশ্বাস্য চোখে সেদিকে তাকিয়ে আছে। লনের ঠিক মাঝখানটায় এসে দাঁড়িয়ে থামতে অবাকের চরম সীমানায় পৌঁছে যায় জারিফ। কারণ চালকের আসনে দরজা খুলে অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ ভঙ্গিতে গাড়ি থেকে নামছে বারিশ। চাচাকে এমন একটা বিলাসবহুল রাজকীয় গাড়ির মালিক হিসেবে দেখে জারিফার সাথে এক মুহূর্ত টিকতে পারল না। সিঁড়ি দিয়ে হন্তদন্ত হয়ে নিচে নেমে এলো সে। এক দৌড়ে লনের গাড়ির কাছে এগিয়েছে, হাতটা বাড়িয়ে বলল, এটা কোথায় পেলে চাচু? জারিফের হাতে গাড়িটা স্পর্শ লাগার আগেই বারিশ ঝট করে জারিফের কবজি চেপে ধরে ওকে থামিয়ে দিল। মুখে কোনো ভাবান্তর না এনে শান্ত গলায় বলল, ডোন্ট টাচ ইট, ইটস মাই কার। জারিফ নিজের কবজিটা ছাড়িয়ে নিয়ে উত্তেজিত গলায় বলল, আর ইউ কিডিং মি চাচু, সিরিয়াসলি? এই গাড়ি তুমি আবার কখন কিনলে? বারিশ এবার পকেট থেকে মার্সিডিজের চাবিটা বের করে লক করার বাথরুমে আহত করে চাপ দিল। গাড়িটা একটা মৃদু আওয়াজ করে লক হতেই সে জারিফের দিক থেকে চোখ সরিয়ে নিল। ধীরে স্থিরভাবে মুখ তুলে সে তাকালো ওপাশের ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে থাকা ঝিলমিলের দিকে। সরাসরি ঝিলমিলের চোখের দিকে তাকিয়ে একদম স্বাভাবিক গলায় বলল, আজকে? বলে সে বাড়িতে ঢুকে পড়ল। বাড়িতে গুনে গুনে 3টে গাড়ি। তুমি আসবো বলে তোমার বাবা সেদিনও তোমার জন্য নতুন একটা কার কিনে এনেছে। সেটা রেখে 4,72,00,000 টাকা খরচ করে কি মনে করে এই গাড়িটা কিনতে গেলে তুমি? বারিশের রুমে ঢুকে বেশ রাগান্বিত গলায় কথাগুলো বললেন ঝর্ণা বেগম। বারিশ কোনো জবাব না দিয়ে চুপচাপ নিজের কাজ করতে থাকায় তিনি আরও রেগে গিয়ে বললেন, উত্তর দাও তরঙ্গ। সামনে টেবিলের উপরে ল্যাপটপ খোলা বারিশের। সে ল্যাপটপ থেকে চোখ না সরিয়ে একদম নির্বিকার গলাতেই বলল, গতকালই তো তুমি বললে গাড়ি কিনলে মেনে নিতে, তাই কিনেছি, এবার মেনে নাও। ওটা আমি রাগের মাথায় মুখের কথা বলেছিলাম, আর তুমি সত্যি সত্যি নিজের টাকায় কিনেছি, চলে যাও এখান থেকে। বারিশের কণ্ঠে এবার বরফ শীতল কাঠিন্য। একই কথা বারবার বলবে না। গাড়ি কেনার এতই যখন শখ ছিল, 1 কোটি টাকার মধ্যেও তো ভালো গাড়ি কিনতে পারতে, তাই বলে 4 কোটি টাকা উড়িয়ে দিলে? তুমি কি একটু বদলাবে না তরঙ্গ? বারিশ এবার আর কোনো উত্তর দিল না। মায়ের কথাগুলো যেন ওর কানে পৌঁছালো না। সে আগের মতোই তাকিয়ে রইল ল্যাপটপের স্ক্রিনে। কালই ফেরত দিয়ে আসবে গাড়িটা, আমি কোনো কথা শুনবো না। বারিশ এবার ল্যাপটপ থেকে চোখ তুলে মায়ের দিকে তাকালো। যেটা একবার আমার হয়ে যায় সেটা হাতছাড়া করার অভ্যাস আমার নেই। আমি অত শত বুঝি না, আমি শুধু জানি। ঝর্ণা বেগম কথাটি শেষও করতে পারলেন না। বারিশ হঠাৎ নিজের 2 হাত দিয়ে ল্যাপটপটা শক্ত করে চেপে ধরল, যেন এক মুহূর্তের জন্য ওটাকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলবে। ওর হাতের রগগুলো রাগে ফুলে উঠেছে। ছেলের ওই মরামুখী নীরবতা দেখে ঝর্ণা বেগমের মুখে আটকে গেল। তিনি আর কথা বাড়ানোর সাহস পেলেন না। একটা দীর্ঘশ্বাস ফেলে নিঃশব্দে রুম ছেড়ে বেরিয়ে গেলেন। দেখে আর বারিশের বিয়ের তারিখ একদম ঘনিয়ে এসেছে। আর মাত্র কিছুদিন, তারপরে ওদের 4 হাত এক হবে। আজকে দিঘিকে নিয়ে কেনাকাটার জন্য শপিংয়ে যাওয়ার কথা বারিশের। যাওয়ার কথা ছিল গতকালই, কিন্তু বারিশের ব্যস্ততার কারণে তা আর হয়ে ওঠেনি। এদিকে ঝিলমিলের জীবনের অবস্থা একদম তেজপাতা।
কলেজে সে প্রতিদিনই লেট করে পৌঁছায় আর বারিশ তাকে প্রতিদিনই ক্লাসের সামনে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখে। নিয়মিত এই অপমান সহ্য করতে করতে ঝিলমিলের চামড়াও এখন গন্ডারের মতো শক্ত হয়ে গেছে। বারিশের কড়া কড়া কথা এখন আর ওর গায়ে লাগে না। ক্লাসের অনেকেই এখন ঝিলমিল আর ইরানের ভালো বন্ধু হয়ে গেছে। ঝিলমিলের চুল বেঁধে দিয়েছেন নূরজাহান বেগম, একদম মাথার তালুতে ফ্রেঞ্চ পিনি করে তুলে দিয়েছেন তিনি। ঝিলমিলের মনটা ছটফট করেছে। সে অস্থির হয়ে বলল, দাদিমা এখনো হয়নি, পুপি তো আমাকে রেখে চলেই যাবে। যাবে না রে বোন, যাবে না, এই তো হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। নূরজাহান বেগম পরম মায়ায় নাতনির চুলে উলটপালট করতে করতে বললেন। দিকে পুরোপুরি তৈরি হয়ে নিচে নেমে এসে ঝিলমিলকে তাগদা দিয়ে বলল, হয়েছে তোর, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। ঝিলমিল এবার ছটপট করে বলে উঠল, দাদিমা ছাড়ো এবার। নূরজাহান চৌধুরী আলতো করে হাতটা টান দিয়ে চুলগুলো ছেড়ে দিলেন, বললেন, শেষ, দেখি তো কেমন লাগছে আমার সোনাটাকে। ঝিলমিল ঝটপট আয়নায় নিজের মুখটা একবার দেখে নিয়ে পেছন ঘুরল। দাদিমার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলল, ফিরে আসার পর মন ভরে দেখিও দাদিমা, এখন যাই আমি। বলে সে দিকের হাত ধরে কোনো রকমে টেনে বাইরে বেরিয়ে গেল। দিকে আজ আর কালো রঙের ঢিলেঢোলা প্যান্টের সাথে মানানসই লেডিস শর্ট পরেছে, আর ঝিলমিল পরেছে একদম সাধারণ একটা সুতির কুর্তি সাথে জিন্স প্যান্ট। বাইরে লনের বারিশ গাড়ি দিয়ে অপেক্ষা করেছিল। দিকে গিয়ে বারিশের পাশে সামনের সিটে বসলো, আর ঝিলমিল গিয়ে বসলো পেছনের সিটে। গাড়ি স্টার্ট দেওয়ায় আগে বারিশ আয়নায় ঘাড় করে পেছনের সিটের দিকে তাকায়, তারপর ফের দিকের দিকে ঘিরে গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, ও কোথায় যাচ্ছে। দিকে সহজাতভাবেই বলল, কেন, আমাদের সাথে শপিংয়ে যাচ্ছে। কিন্তু কেন? বারিশের কণ্ঠ স্পষ্ট কঠিন। ঝিলমিল পেছনের সিট থেকে সামনের দিকে ঝুঁকে এসে চওড়া একটা হাসি দিয়ে বলল, জ্বালাতে যাচ্ছি আপনাদের, কেন ফুপা, কোনো সমস্যা। বারিশ পেছন থেকে ঝিলমিলের দিকে এমনভাবে তাকালো যেন পারলে এখনই গাড়ি থেকে ওকে নামিয়ে দেয়। সে দাঁত চেপে বলল, না। তাহলে আর দেরি না করে গাড়ি স্টার্ট করুন, বেশ হুকুম দেওয়ার ভঙ্গিতে বলল কিশোরী। এদিকে ঝিলমিলের মুখে ফুপা ডাক শুনে দিকে চোখ পাকিয়ে ওর দিকে তাকালো। এখনো বিয়েই হলো না, আর এর মধ্যেই ফুপা টাকা শুরু। তবে ঝিলমিল শেষবে চোখের ইশারাকে পাত্তা না দিয়ে দিকের দিকে ফিরিয়ে বলল, ফুপি শোনো, বল কি বলবি। বিয়ের পর তোমার ওই হাজব্যান্ডকে বলবে মানুষের সাথে ব্যবহারটা যেন একটু ভালো করে। দিকে ফিসফিস করে ধমক দিয়ে বলল, তুই কি একটু চুপ থাকবে ঝিলমিল। থাকবো, তবে একটা শর্ত। কি শর্ত? শপিংয়ে গিয়ে তুমি নিজের জন্য যা যা কিনবে আমাকেও ঠিক সেই জিনিসগুলো কিনে দিতে হবে। আচ্ছা বাবা, আচ্ছা, সব কিনে দেবো তোকে, তুই দয়া করে এখন একটু চুপ থাক। ওকে ডান। ঝিলমিল মুখে আঙুল চুপ করে থাকার ভঙ্গি করলো। গাড়ি চালাতে চালাতে লুকিং মিররে বারবার পেছনের সিটে বসা ঝিলমিলকে দেখছিল, আর ভেতরে ভেতরে রাগ সামলাতে দাঁত কি কামড়াচ্ছিল। শপিং মলে পৌঁছানো মাত্রই বারিশকে পেছনে ঠেলে দিঘিকে নিয়ে আগে ছুটলো ঝিলমিল। সে যতগুলো দোকানে ঢুকেছে সবগুলোতে একদম হুলস্থুল বাঁধিয়ে দিচ্ছে, কাপড় চোপড় টেনে টুনে সেলসম্যানদের অস্থির করে তুলেছে। বারিশ তার জীবনে কোনোদিনও মেয়েদের সাথে কেনাকাটা করতে আসেনি। আজকে এসে সে যে জীবনের সবচেয়ে বড় ভুল করেছে তার প্রতিটা মুহূর্তে হাড়ে হাড়ে টের পাচ্ছে। বারিশের কেনাকাটায় কোনো আগ্রহ নেই, দিঘির তো আরও ইচ্ছে নেই। তার মনের ভেতরে চোখের সামনে বারবার শুধু তাহসিনের মুখটা ভেসে উঠেছে। তবুও সে এই ছটপটে ঝিলমিলটার জোড়াচড়িতে ওর পছন্দ মতোই দিঘিকে একে একে সব কিছু কিনে নিল। বিয়ের কেনাকাটা তো আরও দুই একটা নয়, প্রচুর জিনিসপত্র। দেখতে দেখতে 3:30 গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। কেনাকাটা প্রায় শেষ করে দেখি একটু ওয়াশরুমের দিকে গেল। শপিং মলের একটা নিরিবিলি করিডোরে বারিশ আর ঝিলমিল পাশাপাশি দাঁড়িয়ে আছে। বারিশের দুহাত ভর্তি দামি দামি ব্র্যান্ডের শপিং ব্যাগ। ঝিলমিল হঠাৎ বারিশের হাতে একটা বিশেষ ব্যাগ ধরিয়ে তাকে চঞ্চল গলায় বলে উঠল, আপনার বিয়ের শেরওয়ানিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে পোপা, ওটা আমি পছন্দ করে দিয়েছি, দেখবেন বিয়ের দিন আপনাকে অনেক সুন্দর লাগবে। ঝিলমিলের কথা শেষ হওয়া মাত্রই বারিশ আর নিজেকে সামলাতে না পেরে শপিং ব্যাগ সমেত ঝিলমিলের বিদ্যুৎ গতিতে এক পায়ে এগিয়ে এসে নিজের শরীর দ্বারা ঝিলমিলকে দেওয়ালের সাথে চেপে ধরল। চোখ দুটো রাগে রক্তিম হয়ে গেল। সে ঝিলমিলের একদম মুখের কাছে নিজের মুখ এনে ফিসফিসে বলল, কিসের পোপা, হ্যাঁ বিয়ে হয়েছে আমাদের এখনো? শোনো, যাওয়ার পথে যদি আর একটা শব্দ তোমার মুখে থেকে বের হয়েছে তবে দোকান থেকে সুপার গ্লু কিনে তোমার ঠোঁটে লাগিয়ে দেবো। বলো, আরও কথা বলবে। বারিশের আচমকা আক্রমণে আর বাঘের মতো চাহনি দেখে ঝিলমিলের বুকের ভেতরটা ধক করে ওঠে। সে ভয়ে চোখ বড় বড় করে দুপাশে জোরে জোরে মাথা নাড়ল। না, সে আর একটা কথাও বলবে না। বারিশের দেওয়া হুমকির পর ঝিলমিল মুখে কুলুপ আঁকলো ঠিকই, কিন্তু নিজের স্বভাব আর পুরোপুরি বদলে ফেলা যায় না। বারিশকে গাড়িকে বানিয়ে দিল সে চলন্ত রেস্তোরাঁ। দিকে ফিরে আসতেই ঝিলমিল চুপচাপ গিয়ে পেছনের সিটে বসে। তবে মুখ বন্ধ রাখলেও পেটের ক্ষুধা তো আর বন্ধ রাখা যায় না। এই বারিশ স্যার সারাদিনে এক বোতল পানিও খাওয়ানি ওদের। শপিংয়ের ভেতরে অত ছোটাছুটি করার পরেও ঝিলমিলের বেশ ভালো রকম খিদে পেয়েছে। গাড়ি কিছু দূর এগোতেই রাস্তার পাশে একটা ফুডকোর্ট দেখে ঝিলমিল আর লোভ সামলাতে পারল না। সে দিঘির পেটে আলতো করে টোকা দিয়ে ইশারা করে ফুডকোর্টের দিকে। মুখে কিছু বলল না, শুধু দুই ঠোঁট চেপে ধরে পেটে হাত দিয়ে ক্ষুধার্ত একটা মুখভঙ্গি করলো। দিকে ওর ইশারা বুঝতে পেরে বারিশের দিকে তাকিয়ে বলল, বারিশ গাড়িটা একটু থামা তো। ঝিলমিলের বোধহয় খিদে পেয়েছে, কিছু একটা কিনবে।
বারিশ লুকিং মিররে সপ্তদশীর দিকে তাকাতেই দেখলো সে একদম নিরীহ মুখে বসে আছে। সে নিঃশব্দে গাড়িটা চাপলো রাস্তার পাশে। জিলমিল ঝটপট গাড়ি থেকে নেমে ফুচকার আইসক্রিম কিনে বেশ খুশি মনে গাড়িতে ফিরে এলো। গাড়ির ভিতরে বসেই সে আয়েশ করে ফুচকা খাওয়া শুরু করে। দামি লেটার সিটের ওপরে টকের পানি গড়িয়ে পড়ে সেদিকে মেয়েটার কোনো ভ্রুক্ষেপ নেই। গাড়ি আবারও নিজের গন্তব্য চলছে। ফুচকা শেষ হতে না হতেই ঝিলমিলের নজর পড়ে রাস্তার ওপরে একটা কফি শপের দিকে। পুনরায় ঝিলমিল খামচে ধরল দিকের হাত। এবারও মুখে রা নেই কোনো, শুধু জানালার বাইরে কফি শপের সাইনবোর্ডের দিকে করুণ চোখে তাকিয়ে রইল। দিকে আবারও বলল, বারিশ গাড়িটা আরেকবার থামা, ও একটু কফি খাবে। দাঁতে দাঁত চেপে গাড়ি সাইড করে রাখে বারিশ। ঝিলমিল এবার গাড়ি থেকে নেমে একটা বড় মগে কোল্ড কফি আর সাথে দুটো চিজ বার্গার নিয়ে গাড়িতে উঠল। বার্গার, চিজ আর সস তার আঙ্গুলে বেয়ে মার্সিডিজের সিটের ওপরে পড়েছে। এবারও কোনো দিকে না তাকিয়ে খেতে লাগলো মেয়েটা। বারিশ তখন আয়নায় ওর দিকে এমনভাবে তাকালো যেন পারলে এখনই ওকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেবে। গাড়ি আবারও স্টার্ট করেছে বারিশ। এবার অন্তত সোজা বাড়ির পেছনে যাবে, কিন্তু বারিশের সেই স্বস্তি টিকলো না বেশিক্ষণ। গাড়ি যখন তাদের এলাকার কাছাকাছি চলে এসেছে, ঠিক তখনই ঝিলমিলের চোখে আটকালো রাস্তার ধারে একটা চটপটি দোকানের দিকে। ওর মনটা কেমন যেন চটপটির জন্য আনছান করে উঠল। সে একটা পার্সেল করে নিয়ে যাবে, ঘুমানোর আগে খেয়ে ঘুমোবে। ঝিলমিল এবার দিকের কাছে বরাবর মৃদু ধাক্কা দিয়ে জানালার বাইরে চটপটি দোকানটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মুখে কোনো কথা বলে না, শুধু চোখে দিয়ে দুটো আকুল আর মিনতি ফুটে তুলে পড়ল সে। দিকে পেছনের দিকে ঘুরে শ্মশানের মতো করে তাকালো। ঝিলমিল ইশারায় বোঝালো এবারই শেষ। তপ্ত শ্বাস ফেলে দেখি বারিশের দিকে ফিরে নরম গলায় বলল, বারিশ আর একটাবার গাড়িটা একটু সাইড কর। ও চটপটি নেবে। স্টিয়ারিংয়ে তোরা হাত দুটো শক্ত করে হয়ে গেল বারিশের। বুকের ভেতরে রাগের অগ্নিকুণ্ড যেন তাও তাও করে চলছে। 4,72,00,000 টাকার একটা ব্র্যান্ড নিউ মার্সিডিজ গাড়িকে এই মেয়েটাকে গত 1 ঘন্টায় চলন্ত সস্তা হোটেল বানিয়ে ফেলেছে। লুকিং মিররে সে ঝিলমিলের দিকে এমন একটা জোড়া অগ্নিদৃষ্টি ছুড়ল যেন সে চোখ দিয়ে মানুষ পুড়িয়ে ছাই করে দেওয়া সম্ভব। চরম রাগ মনের ভিতরে চেপে বাড়ি ঝাটকা মেরে ব্রেক কষে গাড়িটা রাস্তার পাশে থামাই। ঝিলমিল দ্রুত গাড়ি থেকে নেমে গেল চটপটি পার্সেল করতে। আর বারিশ স্টিয়ারিংয়ের উপরে 2 হাত শক্ত করে চেপে ধরে মনে মনে বলে, এই মেয়ে মানুষ নয়, এই মেয়ে একটা আপদ। আই উইশ এর মুখটা যদি এখনই সত্যিই সুপারগুলো দিয়ে আজীবনের জন্য আটকে দিতে পারতাম। দিকে আর ঝিলমিল ওদের বাসায় পৌঁছে দিয়ে নিজের বাড়ির লনে এসে যখন বারিশ গাড়িটা থামালো, তখন রাত বেশ গভীর। পেছনে দরজা খুলে ব্যাগগুলো নেওয়ার সময় দেখলো সিটের মধ্যে সস টক পানি লেগে আছে। সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। কয়েক সেকেন্ডও ওভাবে দাঁড়িয়ে থাকার পর বারিশ একটা ভারী শ্বাস টানে। তারপর ড্যাশবোর্ড থেকে টিস্যু বক্সটা নিয়ে এনে কয়েকটা টিস্যু ছিঁড়ে বের করে অত্যন্ত ধীরস্থিরভাবে সেটা সিটের উপরে পড়ে একে একে সস আর টক পানি দাগগুলো ঘষে ঘষে মুছে ফেললো।